requested me, and since I think this is also very appropriate, because since we are discussing Vidyasagar, who was also the father of modern Bengali prose, that we should also discuss. If most of us are here Bengalis, so we should deliver something. When we are delivering something on Pandit Ishwarchandra Vidyasagar among Bengalis, we should stick to our mother tongue. I am also a Bengali, so I will share my thought in Bangla Bhasha. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিষয়ে আমি আলোচনা করতে গিয়ে ডক্টর সচ্চিদানন্দ রায় প্রথমে যেটা বললেন আমি সেটা মনে করি। এমনি আলোচনা সভা হয়, আমরা সোশ্যাল সায়েন্টিস্ট, যারা সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, আমরা যারা ক্রিটিক্যাল থটে বিশ্বাস করি, যারা মনে করি হ্যালো, একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য প্রফেসর বাসু একটু আমাদের থেকে ডিটাচ হয়ে গেছেন। স্যার আবার চেষ্টা করছেন যে আমাদের সঙ্গে আবার যোগদান করার জন্য। কাইন্ডলি আমি দুঃখ প্রকাশ করছি। এটা টেকনিক্যাল প্রবলেম, এটা আপনার দুঃখ জানি যে কোনো ইয়ে নেই, এটা একদম পার্ট অফ আওয়ার ওয়েবিনার একাডেমিক ডিসকাশনে, এটা হামেশাই ঘটছে। আপনার রুদ্র আপনার দুঃখ প্রকাশ করে কোনো মানে দুঃখ প্রকাশ করাটা ঠিক হচ্ছে না আর কি। নিশ্চয়ই আমরা হ্যাঁ সবাই বোঝেন যে এখন মানে এই ইন্টারনেটের প্রবলেম, তারপর লোড সেটিং, বিভিন্ন প্রবলেমের জন্য মাঝে মাঝে এই বিভিন্ন সেমিনারগুলোতে আমরা ওয়েবিনারগুলোতে দেখছি। কাইন্ডলি একটু ওয়েট করবেন সবাই। একদম একদম।
সঙ্গীতা দি, সঙ্গীতা দি একবার মাইক্রোফোনে আসবে? সঙ্গীতা দি, মাইকটা অন করো একবার। সঙ্গীতা দি, সঙ্গীতা দি একবার মাইকটা অন করো। শুনতে পাচ্ছেন? ফোন কর না, ফোন কর না। তাহলে আমি হচ্ছে রুদ্রকে বলে দিই। হ্যালো রুদ্র। রুদ্র বলে ফোনে আছে। ঠিক আছে, সঙ্গীতা দিকে ফোন কর। সঙ্গীতা ফোন কর। সঙ্গীতা দিকে ফোন কর। সঙ্গীতা নেই। সঙ্গীতা দিকে ফোনটা ধর না। এই স্যারের সঙ্গে এখনই কথা হলো, স্যার 2-3 মিনিটের মধ্যে ঢুকবার চেষ্টা করছেন। ওনার ওখানে হঠাৎ করে লোডশেডিং হয়ে গেছে। তো যাই হোক, আজকে যে মানে গত এই 2 দিন ব্যাপী যে আমাদের আলোচনা সভাটা চলছে, ইন্টারন্যাশনাল ওয়েবিনারটা, তা আজকের দিনে কিন্তু খুবই প্রাসঙ্গিক। আমরা দেখতে পাচ্ছি যে চারদিকে আমাদের যে বিভিন্ন রকম সমস্যা, যে আমাদের ভারতবর্ষ তথা বাঙালির যে সামাজিক সমস্যা, তো এই সমস্যাগুলো বিদ্যাসাগর মহাশয় এবং রাজা রামমোহন রায় মহাশয় চেষ্টা করেছিলেন আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য, সঠিক রাস্তাও দেখিয়েছিলেন, কিন্তু আমরা মনে হয় সেই রাস্তা ধরে বোধহয় ঠিকঠাক কলুষতা, নারী জাতির প্রতি অন্যায়, অত্যাচার, বিদ্বেষ আমরা প্রতিনিয়ত কিন্তু লক্ষ্য করছি। সেই প্রেক্ষিতে দেখলে আজকের দিনে যে আমরা এই ওয়েবিনারটাতে সবাই মিলে অংশগ্রহণ করছি, সকলে মিলে, তাতে আমাদের মনে হয় যে এর থেকে কোনো নিশ্চয়ই দিকের উঠবে, নতুন কোনো রাস্তা আমরা খুঁজে পাবো, যাতে করে আমরা ভবিষ্যৎ দিনে আমাদের এই সমাজকে আরো কলুষতা মুক্ত করে, সংস্কার মুক্ত করে এগিয়ে নিয়ে যেতে পারবো। দেখার যে ইয়েস স্যার, ওকে। যাই হোক, আমরা 201 বছর আগে, 201তম জন্মদিন, 200 বছর আগে জন্মানো যে মানুষটিকে স্মরণ করছি। তিনি কলকাতায় যখন এসছিলেন, সারা বাংলাতে তো ছিলই না, কলকাতাতে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না, এবং বাইরে গ্যাসের আলোও ছিল না, বড় বড় মশাল জ্বালিয়ে দেওয়া হতো, এবং রেলির তেলের পয়সাও বাঁচাতে মানে ছিল না সেই পয়সা। যেখানে তিনি যে বাড়িতে আশ্রিত ছিলেন তার বাইরের একটি ওই রকম বাইরে একটা প্রজ্বলিত মশাল জাতীয় একটি আলোকিত আলোকস্তম্ভ যেটা ছিল, তার তলায় তিনি লেখাপড়া করতেন। আমার মনে হয় আজকের এই বৈদ্যুতিন এবং বিদ্যুৎ সংযোগের যে জায়গায় নির্ভরতার মধ্যে আমরা তাকে স্মরণ করছি, আমাদের একটু কান মলে দিলেন, একটু দেখালেন যে দেখো আমরা কি অবস্থায় ছিলাম, তার মধ্যে কি অসাধ্য সাধন করেছি, আর তোমরা একটুখানি ইলেকট্রনিক আর বৈদ্যুতিন যে মাধ্যম একটুখানি না থাকলে, সংযোগ না থাকলে তোমাদের কি দশা হয়। এটাও একটা আমরা আজকে বুঝতে পারি যে তিনি কি অবস্থায় কি করেছিলেন এবং আজকে আমরা কোন জায়গায় বসে কি করছি। সুতরাং এটাও একটা বোধহয় আমি বলবো, এই যে ঘটনাটা ঘটলো, এটা আমাদের, আমরা যখন একটা কিছু পেয়ে থাকি আমরা বুঝি না আমরা কি পাচ্ছি। সুতরাং এখানে বিদ্যাসাগর মশাইয়ের একটি অদৃশ্য কানমলা ছিল আমাদের প্রতি, যে এটা দেখানোর জন্যই বোধহয় এই বিদ্যুৎ সংযোগের মাঝখানে ছিন্ন হয়ে গেছে। যে কথাটা বলছিলাম, যেটা ডক্টর রায় বলছিলেন এর আগে, আমি ওটা মনে করি অনেক ধরনের সোশ্যাল সায়েন্সে নানা ধরনের আলোচনা হয়, যেগুলিকে আমরা ক্রিটিক্যাল স্টাডিজ বলি, নানাভাবে সেটি আলোচনা হয়। আর কখনো কখনো এইরকম মানুষকে নিয়ে আলোচনা হয়, এবং জাতীয় এবং আন্তর্জাতিক একটা সংকটের মুহূর্তে, যেটাকে আমি মনে করি জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে নানাভাবে সংকটের
আমরা মুহূর্তে আছি, তার মধ্যে একটা তো করোনা ভাইরাসের আবহে আমরা রয়েছি। তো এই রকম অবস্থায় যখন এই রকম মানুষদের, যাদের তুলনায় যদি আমরা ব্যক্তিত্বের দিক থেকে তুলনা করি, আমরা ধূলিকণার থেকেও এক একজন কম, ধূলিকণার থেকেও কম, তাদের আলোচনা সভাটা একই দিকে সেটা তার্কিক হবে, নিশ্চয়ই পণ্ডিতি তাতে কথাবার্তা চলবে, কিন্তু সেটা একই সঙ্গে শ্রদ্ধার্ঘ তো তাদের প্রতি থাকবে। এইটা আমি ধরে নিচ্ছি। নিশ্চয়ই ক্রিটিক্যাল আমরা হব, বিদ্যাসাগরের বিষয়ে ক্রিটিক্যাল হওয়া যাবে না, রামমোহনের সম্পর্কে ক্রিটিক্যাল হওয়া যাবে না তা নয়, কিন্তু মূলত শ্রদ্ধার ভাবটি আমাদের মাথায় রাখতে হবে। কারণ যদি তাদের কর্মকৃতিত্ব দেখি, তারা যা কাজ করেছিলেন, সিম্পলি কাজের মানে পরিমাণটা দেখি এবং তার ভ্যারাইটি দেখি, তার যে বৈচিত্র্য দেখি, তাহলে আমাদের মাথা নত হয়ে যাবে। আমরা বিস্ময়ে অবাক হয়ে যাবো, হতবাক হয়ে যাবো, কি করে এত কাজ একজন মানুষ করেন। এটা যাই হোক, আমি আর বৃথা সময় নষ্ট করব না, আমি বিষয়ে চলে যাব। রুদ্র, সময় আমি অনেকক্ষণ নষ্ট হয়ে গেছে। কতক্ষণ সময়, হাউ মাচ টাইম ডু আই হ্যাভ, কতটা সময় আছে? স্যার তোমার কোনো লজ্জার কোনো কারণ নেই, আমাকে যেরকম সময় দেবে তার মধ্যে আমি শেষ করবো। মানে আপনার শিডিউল 11টা 15 অব্দি ছিল, আপনি কাইন্ডলি 11টা 20 অব্দি কন্টিনিউ করুন। 11টা 20, তার মানে 27 মিনিট। ওকে, ওকে, মানে হাফ অ্যান আওয়ার। আমি ঠিক আছে, আমি বুঝে গেলাম, আমি সেই অনুযায়ী আমি এই করব। মানে শিডিউলটা স্যার মেইনটেইন করতে হবে কাইন্ডলি। আমি অবশ্যই জানি সেটা। তো আমি নিজে আসলে কালকে আসতে পারিনি, কালকে আমাদের বিদ্যাসাগর মশাইয়ের আমরা যে আমাদের বিশ্ববিদ্যালয় নামাঙ্কিত পণ্ডিত ঈশ্বরচন্দ্রের নামে, বিদ্যাসাগরের নামে, এবং সেখানে আমাদের একটি বিদ্যাসাগর পুরস্কার ছিল, এবং আপনারা খবরের কাগজের দৌলতে এখন সবাই জেনে গেছেন আমরা একটা কমিউনিটি রেডিও স্টেশন বেতার বিদ্যাসাগর সেটি উদ্বোধন করেছি। সেটা খুব সুসম্পন্ন হয়েছে অনুষ্ঠানটি। তার আগের দুদিন আমাদের আমার একটা অন্য ওয়েবিনার ছিল ইন্টারন্যাশনাল, যেখানে আমি প্রধান পুরুষ, মানে প্রায় অর্গানাইজারদের দিক থেকে আমি একটা প্রধান সেখানে ছিলাম অনেকের মধ্যেই। তো ন্যাচারালি আমি অনেকটা ব্যস্ত ছিলাম। তা আমি দুটি কথা খালি বলবো, যে বিদ্যাসাগরের বিষয়ে যেটা রুদ্র বলল, যে আমরা দুটি গ্রন্থ, দুটি ভলিউম আমরা এ পর্যন্ত পাবলিশ করেছি। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা সমগ্র, তার প্রথম খণ্ডের আবার দুটি ভাগ, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, এবং দ্বিতীয় খণ্ডের একটি ভাগ। প্রথম খণ্ডটির বিষয়বস্তু হচ্ছে শিক্ষা। শিক্ষার মধ্যে আমরা তার সমস্ত সামাজিক যাবতীয় সাহিত্যিক রচনা বলে যেটি পরিচিত সেগুলিকেও আমরা অন্তর্ভুক্ত করেছি। দ্বিতীয় বিভাগটি সমাজ। এরপরে থাকবে কিছু ইংরেজি রচনা, আমরা সংস্কৃত রচনা নিয়ে আমরা অন্তর্ভুক্ত করিনি। সংস্কৃতে বা ব্যাকরণ কৌমুদী বা এই সমস্ত রচনা আমরা অন্তর্ভুক্ত করি। বিদ্যাসাগর মশাইয়ের আমাদের রচনা কিভাবে করেছি আমি সে কথাই বলবো। সে কথাটা বলতে বলতেই আমি আমার এই আলোচনা সংক্ষিপ্ত ভাবে করবো, তাহলে আমাদের জিনিসটা সঠিক থাকে। আসলে বিদ্যাসাগর মশাইয়ের সম্পর্কে আমরা অনেক কথা বলি, অনেক কথা জানি, অনেক কথা জানি না। আমি কিছু না জানার কথা বলার চেষ্টা করবো। অনেকে হয়তো জানেন, কেউ কেউ জানেন, কিন্তু অনেকেই জানেন না, ছাত্রছাত্রীরা জানে না, তাদের মতো করে বলার চেষ্টা করব। একটা কথা মাথায় রাখতে হবে, যে বিদ্যাসাগর মশাই, প্রথম কথা এটা মনে রাখতে হবে রচনার বিষয়ে, যে বিদ্যাসাগর মশাইয়ের মৃত্যু কিছুদিন পর থেকেই বিদ্যাসাগরের রচনা সংকলন এটা হতে শুরু করে। তার পুত্র, যে পুত্রকে তিনি একসময় ত্যায্য বলে ঘোষণা করেছিলেন, নারায়ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি তার পিতার রচনা সংকলন করেন, এবং সেই রচনা সংকলন থেকেই যেটি হতে শুরু করে সেটি হচ্ছে বিদ্যাসাগরের যে বিশিষ্ট গদ্য, সেই গদ্যের এক ধরনের লঘুকরণ, ইংরেজিতে যাকে লঘুকরণ বলে, ডাইলিউশন বলে, সেই লঘুকরণের সূত্রপাত হয়। এবং পরবর্তীকালে আরো যেগুলি বিখ্যাত, খুবই মানে দারুণ, মানে যেগুলোকে বলা যায় ভালো গুণসম্পন্ন যে সমস্ত রচনা সমগ্র হয়েছে, তার মধ্যে একটা ছিল হচ্ছে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সজনীকান্ত দাস প্রমুখের
একটা আরেকটা সংকলন বেরিয়েছিল, সেটা অনেকটা ত্রুটিমুক্ত হলেও তাতেও অনেক ত্রুটি থেকে গেছে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ সংকলন, আমি সংকলন ধরে ধরে বলবো কারণ অনেকের হয়তো বিদ্যাসাগরের সমস্ত রচনা অনেকেরই পড়া নেই, পড়া সম্ভব নয়, কিন্তু আমরা ধরে ধরে কাজ করেছি, তো তাই আমাদের পক্ষে এভাবে বলতে পারা সম্ভব। প্রত্যেকটা টেক্সটের উপরে আমি কথা বলতে পারি। সুতরাং এই যে সংকলন, এই সংকলন তারপরে এই যে হয়েছে সংকলন, তো সেটা খুব গুরুত্বপূর্ণ সংকলন হয়েছিল স্বাধীনতার পরবর্তী সময়ে 1970-এর দশকে আর কি। সেই সময় সাক্ষরতা সমিতি বলে, ইনফ্যাক্ট নিরক্ষরতা সাক্ষরতা প্রকাশন বলে একটি প্রকাশন হয়েছিল। তাতে কিছুদিন আগে প্রয়াত প্রণব মুখোপাধ্যায়রাও ছিলেন। তো নিরক্ষরতা দূরীকরণ সমিতি এবং তার প্রকাশন হচ্ছে সাক্ষরতা প্রকাশন। সাক্ষরতা প্রকাশন থেকে আবার বিদ্যাসাগরের রচনা সংকলন একটি প্রকাশিত হয়। সেটি খুবই স্বনামধন্য এবং অত্যন্ত ইন্টেলেকচুয়াল যাকে বলা যায়, গোপাল হালদার মশাই তিনি সেটি সম্পাদনা করেন। এই সবগুলির মধ্যে কিন্তু যে ডাইলিউশনের কথা আমি বলছিলাম, যে লঘুকরণের কথা বলছিলাম ভাষা, সেটি ঘটতে ঘটতে গেছে। অর্থাৎ ডাইলিউশন গুলো অনেক ক্ষেত্রে রক্ষিত হয়েছে, কোথাও কোথাও সংশোধিত হয়েছে, বেশিরভাগ সময় হয়নি। যার ফলে যে কোনো বাজার চলতি বই পড়লে আজকাল আমরা বুঝতে পারি না যে বিদ্যাসাগর অমুক বইটা কিভাবে রচনা, কিভাবে তিনি ঠিক এক্স্যাক্টলি কি লিখেছিলেন। বিদ্যাসাগর নিয়ে আমরা সমাজ বিজ্ঞানীরা নানা আলোচনা করতে পারি, সেটা যে কোনো সময় করে, কিন্তু বিদ্যাসাগর তারা ভাষারও জনক, ভাষার নির্মাতা। বিশেষ করে বাংলা ভাষায় সাহিত্য নিয়ে যারা গবেষণা করেন তাদের পক্ষে এটা প্রণিধানযোগ্য। সেই ভাষাটা যদি হারিয়ে যায়, আমি একটা উদাহরণ দিচ্ছি। বিদ্যাসাগর মশাই নানা এতে বলছেন বিভিন্ন চরিতার মানে তার বিভিন্ন চরিত ক্যারেক্টার নিয়ে তিনি মূলত কেমব্রিজের তার যে কি বলে চেম্বার্সের যে চরিতাবলী বিভিন্ন সেই নিয়ে নানা তার রচনাও আছে। তিনি অনেক অনুবাদও করেছেন, তো সারা জীবন প্রচুর অনুবাদ করেছেন। তিনি একটা জায়গায় লিখছেন, হার্শেল সাহেব একটি নল আবিষ্কার করিয়াছেন যাহাতে দূরের জিনিস নিকটে আসে। এটা ছিল অরিজিনাল। নারায়ণ বন্দ্যোপাধ্যায় বা পরবর্তীকালে সেটা হলো হার্শেল সাহেব দূরবীন নামক একটি যন্ত্র আবিষ্কার করিয়াছেন যাহাতে দূরের জিনিস নিকটে আসে। আপনারা দেখুন, একটি নল আবিষ্কার করিয়াছেন, দূরবীন কথাটি তখনও সেই অর্থে সম্পূর্ণ জানা ছিল না। বিদ্যাসাগর একটি নল বলেছিলেন, সেটি হয়ে গেল দূরবীন। এবং এই যে তাহলে আজকে যদি বিদ্যাসাগর মশাই চালু এবং তারপর অন্যান্য যেসব সংকলন আমি তার কথা বলছি না, সবগুলি ওগুলি ফরওয়ার্ড করে গেছে, না দেখে যাকে আজকাল বলে কপি পেস্ট করা, কপি পেস্টেড এডিশনস আফটার এডিশনস বের হচ্ছে। এগুলি করতে গিয়ে আমাদের বিদ্যাসাগরের রচনা সমগ্র বার করতে গিয়ে আমরা যার ফলে একটি পদ্ধতি আবিষ্কার করি, সেটা বলি আজকে আমি শেষ করবো। কেননা বিদ্যাসাগর মশাইকে কি করে পড়া উচিত, পাঠ করা উচিত, সেটাও কম গুরুত্বপূর্ণ। তাছাড়া যদি দু একটি কথা বলা যায় রামমোহনের সঙ্গে যুক্ত করে, আমি একটু সামান্য 5 মিনিট কথা বলবো, তারপরে আমার বক্তব্য শেষ করে দেবো। এবং আমি চেষ্টা করবো, রুদ্র যখন বলেছে 11:15-তেই আমার অনুষ্ঠান শেষ করবো, এই বক্তব্য শেষ করবো। আমরা যেটা করি, আমাদের যে রচনা সমগ্র বেরিয়েছে, সেটা আমরা চেয়েছি যতটা সম্ভব বিদ্যাসাগর মশাইয়ের অবিকল যে গদ্য ছিল সেটার পুনরুদ্ধারের আমরা চেষ্টা করছি। এখন প্রশ্ন হলো, কি করে করেছেন স্যার, বা কি করে করেছেন শিবাজী বাবু বা শিবাজী দা অনেকে বলে। গৌরীকে দেখছি, অনেককে দেখছি এখানে তারা রয়েছে, তারা নানা রকম সম্বোধনে আমাকে ডাকে। আমার পড়ানোর 35 বছর হয়ে যাবে এই ডিসেম্বরে, সুতরাং আমার ছাত্রছাত্রীতে ভরা দেখছি এখন পশ্চিমবঙ্গ সারস্বত সমাজে, বিশেষ করে পলিটিক্যাল সায়েন্স। তো আমরা এইভাবে করেছি, আমরা একটা বেস বই ধরতে হয়, তো বেস বইটা আমরা ধরেছি গোপাল হালদার মশাইয়ের এডিটেড খুব ভালো বই। সেই বইতে তাতে আবার গোপাল হালদারের বিশিষ্ট দৃষ্টিভঙ্গিও, উনি বামপন্থী ছিলেন কিছুটা, মানে
কিছুটা কিন্তু পার্টি করতেন না, কিন্তু তার কিছু দৃষ্টিভঙ্গিও তার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে, তার যে ভূমিকা তাতে। তো সেটাকে বেস ধরেছি, যে সেটাকে আমরা অনেকখানি ঠিকের কাছাকাছি আমরা ধরেছি, অনেক আসলের কাছাকাছি ধরে এইবারে আমাদের গবেষক নিয়োগ করে, এবং পয়সা দিয়ে গবেষক নিয়োগ করতে হয়, এমনি এমনি হয় না, এটা একটা বিশ্ববিদ্যালয় পারে হয়, গবেষক নিয়োগ করে আমরা পশ্চিমবঙ্গের মধ্যে, বাংলাদেশে যেতে পারিনি, বাংলাদেশে বিশেষ কিছু নেই মেটেরিয়াল, সেই সময় বাংলাদেশ ডেভেলপও করেনি তত বেশি এইসব আর্কাইভাল মেটেরিয়াল, আমার তাই মনে হয়। বিদ্যাসাগর মশাইয়ের সময় ঢাকা ইউনিভার্সিটিও হয়, একমাত্র বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়, ন্যাচারালি কলকাতা কেন্দ্রিক পুরো বাংলা। কলকাতা এবং আশেপাশে বিভিন্ন পুরনো লাইব্রেরি, প্রাচীন লাইব্রেরি, যেমন বাগবাজার লাইব্রেরি, চৈতন্য লাইব্রেরি, উত্তরপাড়ার জয়কৃষ্ণ লাইব্রেরি, বা বঙ্গীয় সাহিত্য পরিষদ তো আছেই, এইসব জায়গায় আমাদের গবেষকদের লাগিয়ে যেখানে যেখানে পাওয়া গেছে বিদ্যাসাগর মশাই বেঁচে থাকাকালীন তার বিভিন্ন রচনা। এবং আপনাদের মনে রাখতে হবে, এখানে বলে রাখি, বিদ্যাসাগরের এক একটি রচনার কিন্তু বহু সংস্করণ হচ্ছে, 50টা 52টা 55টা সংস্করণ হচ্ছে। তার যে লেটেস্ট সংস্করণ, উনি বেঁচে থাকাকালীন, এটা উনি বেঁচে ছিলেন যখন, সেই সময় প্রকাশ, তারপরে নয়, সেই সংস্করণের শেষ সংস্করণ যতটা পারা যায় নিয়ে, সেটা তার সঙ্গে আমরা মিলিয়ে দেখেছি এই যে সাক্ষরতা প্রকাশনের যে গ্রন্থ, তার সঙ্গে আমরা একদম লাইন বাই লাইন মিলিয়ে 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 দেখেছি, সেখানেও অনেক অন্তর রয়েছে, এবং ন্যাচারালি সেগুলিকে আমরা নতুন করে আবার সেই জায়গায় আমরা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটা কিছু কোথাও কোথাও পাইনি, দু একটা বই হয়তো পাওয়া যায়, সেগুলো আমার সুনীতি বাবুদের কাছ থেকে একটা অরিজিনাল নেই। আচ্ছা, এই যে বইগুলি আছে এত প্রাচীন এবং যাকে বলা যায় প্রায় ভঙ্গুর অবস্থায়, ইংরেজিতে যাকে বলে, লাইব্রেরি যারা করেছেন, ন্যাশনাল লাইব্রেরি বা অন্য, আগে আমরা দেখা থাকতো ব্রিটল, ব্রিটল মানে ভেঙে ভঙ্গুর অবস্থায় রয়েছে, ভেঙে যাচ্ছে, এটা দেওয়া যাবে, খারাপ হয়ে গেছে। তো সেইগুলিকে ওরা রেখেছেন আমাদের কথায় অত্যন্ত, আমাদের মাননীয় উপাচার্যের চিঠির ভিত্তিতে বা অন্যভাবে, আমাদের যেভাবেই হোক আমাদেরকে যেটুকু দিয়েছেন সেটা কোনো, অনেকে গিয়ে সেই ছবি তুলে আনে, আজকাল মোবাইল ক্যামেরা হয়েছে, হাতে লিখে, খালি পেন আর পেন্সিল নিয়ে, মানে পেনও নিতে দেয়নি, পেন্সিল আর খাতা, সেগুলিকে নিয়ে পাতার পর পাতা লিখতে হয়েছে অনেক ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে আমরা ছবি তুলতে পেরেছি, যেগুলি অপেক্ষাকৃত অনেকগুলি সংস্করণ আছে, হয়তো কোথাও কোথাও দিয়েছে, বেশিরভাগ। এবারে সেটার সঙ্গে পেইনস্টেকিংলি, যাকে বলে অত্যন্ত শ্রমসাধ্য গবেষণা করে করে আমরা এই গবেষণা লব্ধ কিন্তু আমাদের এই যে বিদ্যাসাগর রচনা সমগ্র। আপনারা অনেকেই জানেন যে অনেকে বর্ণ পরিচয় পড়েছেন, একজন ক্লেম করেছেন বাংলার গবেষণার ক্ষেত্রে যে তিনি বিদ্যাসাগরের বর্ণ পরিচয় আবার ইয়ে করেছেন, যে শেষ সংখ্যা, ওটা শেষ সংখ্যা নয়, উনি শেষ সংখ্যার যে বর্ণ পরিচয় তার একটা প্রতিলিপি বেরিয়েছিল, তিনি বলছেন যিনি সেটা পেয়েছেন, এবং সেই বিদ্যাসাগরের সেই রচনা বর্ণ পরিচয় তিনি পেয়েছেন। অন্যান্য বাজার চলতি যে কোনো বর্ণ পরিচয় বিদ্যাসাগরের সরাসরি লেখা নয়, যেমন বিদ্যাসাগরের ওই আম বা অজগর বা ঔষধ, তার তলে যে ছবিগুলি দেখেন, এই ছবি বিদ্যাসাগরের সময় ছিল না, কোনো ছবি বর্ণ পরিচয় ছিল না। সুতরাং যেগুলি দেখেন, এগুলি দেখবেন লেখা আছে, যেগুলো যেগুলো একটু লাল লাল মলাট, একটু মনে হয় যেন প্রাচীন, দেখবেন লেখা আছে রিসিভার সংস্করণ। কারণ বিদ্যাসাগর মারা যাওয়ার পরে তার বইয়ের কপিরাইট নিয়ে মামলা হয়েছে। রিসিভার কার বসে? রিসিভার হচ্ছে আদালতের রিসিভার বসে, আদালত রিসিভ করে সেটাকে তারা তার রিসিভারের সংস্করণ বলে চালিয়েছে, এবং সেখানে ছবি ঢুকেছে, ছবি ছিল না। এইভাবে ডাইলিউশন প্রচুর হয়েছে। আমরা একটা আনডাইলিউটেড, বাংলায় যাকে বলে অবিকল, এই ব্যাপারে আমাদের প্রখ্যাত পণ্ডিত মানুষ শ্রী অরুণ নাগ, অধ্যাপক অরুণ নাগ, তিনি সহায়তা করেছেন বিশ্বভারতীর, এবং তার যে যারা করেছেন সঠিক হুতম, হুতম আপনারা জানেন কালীপ্রসন্ন সিংহীর লেখা হুতম প্যাচার নকশা, এটা অত্যন্ত বাংলা ভাষার যে ক্রিটিক্যাল স্টাডিজ, তার মধ্যে সবকিছু আছে। আমরা যদি আগে বাক্তিন বা ইত্যাদি ধরি, একদম সমস্ত রকম কার্নিভালেস্ক লেখা যাকে বলে, সেই লেখা পড়া উচিত আপনাদের। সেই হুতমের ওপরে সঠিক হুতম অরুণ নাগ বের করেছিলেন, এবং তিনি আমাদের এই ব্যাপারে পথ নির্দেশক ছিলেন। আমাদের এই রচনা সমগ্র যখন আমরা বের করি, আমি তার কাছেও এখানে এই অবসরে কৃতজ্ঞতা জানাই, যেমন আমাদের উপাচার্য
অধ্যাপক রঞ্জন চক্রবর্তী, যিনি আমাকে এখানে একটা ফ্রি হ্যান্ড দিয়েছিলেন আমাকে এই যে রচনা সমগ্র, আমরা নাম দিচ্ছি রচনা সমগ্র, তার যে 3টি বই বেরিয়েছে, যা আসলে 2টি খণ্ড, সেগুলির ব্যাপারে আমাকে তিনি ফ্রি হ্যান্ড দিয়েছিলেন। আমার কাজ করার স্বাধীনতা ছিল এবং আমাদের বইটি মানে যেটাকে বলা চলে জ্ঞানী গুণীজনের আকর্ষণ পেয়েছে এবং অনেকেই খুব প্রশংসা করেছে। বইটা শিশু সাহিত্য সংসদ বার করেছে এবং বইটা সাংঘাতিকভাবে এদেশে এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। তো আমি যে কথাটা বলবো, তো বিদ্যাসাগর মশাই রচনা পাঠ করার সময় আমাদের এগুলি মনে রাখতে হবে। তার সঙ্গে যেটা আমি বলবো, 2টি কথা শিক্ষার ব্যাপারে বলি যে আজকে যে আধুনিক স্কুল ব্যবস্থার মধ্য দিয়ে আমরা পড়াশোনা প্রত্যেকেই করেছি, সেটা বাংলা মাধ্যম হতে পারে, ইংরেজি মাধ্যম হতে পারে। ইংরেজি মাধ্যমের কথাই বলবো না, বাংলা মাধ্যম এসব স্কুল আমরা পড়েছি গ্রামে গঞ্জে যেখানেই পড়ে থাকি, শহরে, সেই স্কুলের মাধ্যমটা বাংলা, কিন্তু সেই স্কুলটার মডেল করা, মানে যে আদর্শের ওপর দাঁড়িয়ে সেই স্কুলটা মডেল হয়েছে, সেই মডেলটা কিন্তু ওয়েস্টার্ন মডার্ন স্কুল। এইরকম এই যে একটা পিরিয়ডে ভাগ, মাঝখানে একটুখানি আধ ঘন্টা টিফিন, তারপরে যাও, এইসব ছিলই না। বিদ্যাসাগরের আগে আপনারা পরবেশ আচার্য পড়লে জানতে পারবেন, বা আরো অনেক যারা শিক্ষা সংক্রান্ত লেখা দিয়েছেন, তার এগুলো ছিল টোল, চতুষ্পাঠী ইত্যাদি। অন্যদিকে মাদ্রাসা, মক্তব, এই সমস্ত ছিল। সেখানে পড়াশোনা কিভাবে চলতো? টোলে কি ওই একই সঙ্গে ওই আছে না সত্যেন দত্তের পালকি চলেতে, পাঠশালাটি দোকান ঘরে গুরু মশাই দোকান করে। সত্যজিৎ রায় যদি পথের পাঁচালী দেখেন তাহলে বুঝতে পারবেন, একই সঙ্গে দোকানও করছে এবং একই সঙ্গে তিনি এই কি পড়ছিস, পড়া গন্ডা বল, বা বর্ণ পরিচয় থেকে বা অন্য জায়গা থেকে বল, তার একটা জায়গা ছিল। সেই জায়গাটা থেকে, এবং সেখানে একটা দুপুরবেলা ঘুমের সুযোগ, তিনিও খাওয়া দাওয়া করে ঘুমোতেন, ছাত্ররাও ঘুমিয়ে যা বাড়ি থেকে ঘুরে আবার খেয়ে দিয়ে চলে যায়, অর্ধেক ছাত্ররা ফিরতো না। তখন মনিটর, আমরা আজকে যেটাকে বলি ক্লাস মনিটর, তখন সর্দার পোড়ো বলে একটা, সর্দার পোড়ো মানে পুড়ে গেছে তার জন্য পোড়ো না, পড়ুয়া থেকে পোড়ো, সর্দার পোড়ো। তার কাজ হচ্ছে নদীর তীরে, ধানের ক্ষেতে, নানা জায়গায় ছাত্রী তো ছিলই না, ছাত্ররা যখন হারিয়ে যেত তাদের কান ধরে আবার নিয়ে আসা ওই পাঠশালা। এই হচ্ছে লেখাপড়ার মোটামুটি জায়গা। তারপরে যারা একটুখানি সংস্কৃত বা ইত্যাদি নিয়ে পড়াশোনা করতেন, চতুষ্পাঠীতে যেতেন। যারা একটু উচ্চ লেখাপড়ায়, যারা উচ্চতায় উঠবেন, নানাভাবে করবেন, তারা একটুখানি আরবি ফার্সি শিখতেন। যেমন রামমোহন রায় ইংরেজি শেখার বহু আগে আসলে বেসিক্যালি আরবি ফার্সি শিখেছিলেন। এই যে জায়গাগুলি ছিল, তার থেকে গিয়ে যখন উনি স্কুল ইন্সপেক্টর হলেন বাংলার, উনি চারিদিকে যে শিক্ষা বিস্তার করলেন, তার মডেলটা কিন্তু ওইটা না, মডেলটা হচ্ছে ওয়েস্টার্ন মডার্ন স্কুলের যে মডেল, সেটা পড়ানো হচ্ছে বাংলা, এবং বাংলায় পড়াবো, অথচ আমার জ্ঞানটা আসবে বাইরে থেকে। তার জন্য যে কাজ তিনি করেছিলেন, প্রচুর অনুবাদ তাকে করতে হচ্ছে সারা জীবন, প্রচুর অনুবাদ। কত অনুবাদ ভাবা যাবে। অনুবাদগুলি করেছেন পাঠ্যপুস্তক রচনার জন্য, এবং এইভাবে বাংলা ভাষা তৈরি হচ্ছে। সংস্কৃত থেকে নিয়ে আসছেন, ইংরেজি থেকে নিয়ে আসছেন, সংস্কৃত থেকে শকুন্তলার পতিগৃহে যাত্রা, মহাভারতের অংশ, নানা কিছু আমরা দেখতে পাচ্ছি সংস্কৃত থেকে আছে। হিন্দিকে তিনি নিয়েছেন, বেতাল 85, তার থেকে বেতাল পঞ্চবিংশতি নাম দিয়ে তিনি তার বাংলায় ফোর্ট উইলিয়াম কলেজে যখন পড়াতেন, কিছুদিন সেরেস্তাদার ছিলেন, পড়াতেন, তখনও তিনি সেগুলি করেছেন। তো এইটা হচ্ছে একটা রেনেসাঁস, আমরা যাকে বলি রেনেসাঁস মানুষের কাজ। রেনেসাঁসেও তাই হয়েছিল, ইউরোপিয়ান রেনেসাঁসের আগে সবাই গ্রিক আর লাতিন চালু ছিল, বেশিরভাগ জায়গায় লাতিন ভাষা চালু ছিল, যেটা আজকে আর চলে। রেনেসাঁসের সময় তার যে জাতীয়করণ, তার আঞ্চলিক যে সমস্ত রাষ্ট্র তখন বা রাজত্ব ছিল, বা কোথাও কোথাও রিপাবলিক ছিল, তারা নতুন করে এই বাইবেল বা অন্যান্য টেক্সটে তারা তাদের নিজেদের ভাষাকে ডেভেলপ করতে লাগে। অর্থাৎ একটা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে। তারপর ভার্নাকুলার প্রেস হবে, যেটাকে বেনেডিক্ট অ্যান্ডারসন বলবেন ইমাজিন কমিউনিটি তৈরি হবে। একটা ক্রেওল ল্যাঙ্গুয়েজকে, একটা কথ্য ভাষাকে তৈরি করা হবে একটি ব্যাকরণ সিদ্ধ ভাষা হিসেবে। বিদ্যাসাগর করেছেন আমাদের,
তাই তিনি আমাদের রেনেসাঁস পুরুষ, কোনো সন্দেহ নেই। ভাষার ক্ষেত্রে তিনি ভগীরথ। তার আগে বাংলা ভাষায় এই কতগুলি, বিদ্যাসাগরের আগেও বাংলা ভাষা তো ছিল। ধরুন আপনি, সে কলেজ যায়, কি করে লিখতেন? আগে হলে কলেজ লিখতে পারতো, যায় কি করে লিখতো? সংস্কৃত ভাষায় তো য় আছে আর জ আছে। হিন্দিতে কোনো অসুবিধা নেই, ফোনেটিক্যাল ল্যাঙ্গুয়েজ হিন্দি। বাংলায় লিখতে হতো যা, উনতেস্ত জয়কারে যা, এ, শুধু এ, যায়। উনতেস্ত য়, বিদ্যালয় উচ্চারণ করতে পারতেন না, না থাকলে বাংলায়। মানে সংস্কৃতে বিদ্যালয় কোনো ওই উনতেস্ত জয়ের তলায় ফুটকি, যেটা ফুটকিটি ছিল না। ধরের ধরের উনতেস্ত য়, এটা ছাড়া বাংলা ভাষায় আপনি আজকে আধুনিক কাজ করতে পারবেন। এটি বিদ্যাসাগরের কথা। আরো একটা বলি, যে চরিতাবলীতে যেটা বিদ্যাসাগর করেছিলেন, একটা নোমেনক্লেচার, একটা যেটাকে আমরা গ্লসারি বলি, গ্লসারি করেছিলেন। তিনি বলছেন বাংলা ভাষা এ পর্যন্ত হয়নি। তার কিছু উদাহরণ আমার সামনে আছে, আমি আজকে দেখানোর সময় পাচ্ছি না, আপনাদের দেখাতাম অন্য সময় হলে, কিন্তু সময় সংক্ষেপ, মাঝখানে বিদ্যুৎ বিভ্রাট ঘটলো এবং আমারও লিঙ্কের একটু অসুবিধা ছিল, যার ফলে আমি শেষ করে দেবো এক্ষুনি। তো এই যে একটা সাংঘাতিক একটা এলো, উনতেস্তুয় ধরের ধরের, এগুলি হলো, এগুলি ছাড়া বাংলা ভাষা। তো তেমনি তিনি নোমেনক্লেচার তৈরি করেছেন। সেখানে তিনি বলেছেন ইতিপূর্বে বাংলায় নাই, তাই সেই সব শব্দগুলিকে তিনি বাংলায় তার কাছাকাছি ইংরেজি, মানে লোককে ইংরেজি দিয়ে বাংলা শেখাচ্ছেন, ইংরেজি দিয়ে পাশে। যেমন বটানি, উদ্ভিদ বিদ্যা, বিদ্যাসাগর মশাই প্রচুর প্রথম বলছেন, আমরা এখনো তাই বলে চলেছি। সেন্টার, কেন্দ্র, উপকূল, কোস্ট, ঔপনিবেশিক, কলোনিয়াল, ঔপনিবেশিক, এই কথাগুলোর থেকে বাইরে কি আমরা বেরোতে পেরেছি? তো আজকে আমাদের মাথা হেট হয়ে যায় যখন বিদ্যাসাগর মশাইয়ের নানাভাবে, একসময় উগ্র বামপন্থা তার মাথা ভেঙেছে, উগ্র দক্ষিণ পন্থা আবার মাথা ভেঙেছে বলেই অভিযোগ, খুব বড় করে। একটা সাংঘাতিক সাংস্কৃতিক আমরা একটা অবক্ষয় দেখতে পাচ্ছি। নতুন করে আমাদের ভাবনা চিন্তার করার স্কোপ কিন্তু চলে যায়। খালি কথা বলে শেষ করবো, 1 মিনিট আর আছে। যে তার যে পুত্র নারায়ণচন্দ্রের কথা দিয়ে আমি শুরু করেছিলাম, সেখানে 1875-এ তার বিধবা বিবাহ, তিনি নিজে বিধবা বিবাহ তিনি সমর্থন করেছিলেন, বহু বিবাহ রদ করতে চেয়েছিলেন। আমি ভেবেছিলাম এই সামাজিক দিকগুলি নিয়ে আপনাদের এখানে আলোচনা করব, সময় রইল না, যার ফলে আমারও অন্য কাজ আছে এরপরে। সুতরাং আমি এখানে একটুখানি বলেই শেষ করব। তো তার পুত্র নারায়ণচন্দ্রের বিধবা বিবাহ সমর্থন করে 1875 সালে বিদ্যাসাগর একটি পত্রে যেটা জানিয়েছিলেন, তার মধ্যে খুব বিখ্যাত পত্র, তার বন্ধুকে 3টে প্রণিধানযোগ্য তার মর্মার্থ তার মধ্যে আছে। তিনি নিজে জানাচ্ছেন যে বিধবা বিবাহ প্রবর্তন আমার জীবনের সর্বপ্রধান সৎকর্ম। এক, দ্বিতীয়ত তার এ কাজে তার বাঙালি চরিত্রে দুর্লভ পাওয়া যায় না। বাঙালিরা তো একটুখানি আতুপাতু একটি জাত, যেটাকে রবীন্দ্রনাথ বলেছেন তার আমাদের মায়েদের, বাঙালি মায়েদের 7 কোটি সন্তানের রেবুদ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করো। তিনি বলছেন এ বিষয়ের জন্য, দ্বিতীয়ত বলছেন সর্বশান্ত হইয়াছি এবং প্রয়োজনে প্রাণান্ত শিকারেও পরাঙ্মুখ নই, পিছিয়ে আসবো না। তৃতীয়ত সেই অসামান্য উক্তি যেখানে বলছেন আমি দেশাচরের দাস নহি, নিজের বা সমাজের মঙ্গলের নিমিত্ত যাহা উচিত বা আবশ্যক হইবে তাহা করিব, লোকের বা কুটুম্বের ভয়ে কদাচ সংকুচিত হইব না। এটা হচ্ছে চারিত্রিক দারিদ্র্য, চারিত্রিক দৃঢ়তা। এবং সারা জীবন ধরে তার যে দুটি জিনিস যেটা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে তার মধ্যে দুটি জিনিস দেখতে পাওয়া যায়। তার সঙ্গে এটাও রয়েছে একটা প্রখর কাণ্ডজ্ঞান, যেটা রবীন্দ্রনাথ বলছেন। রবীন্দ্রনাথ এখানে একটু ছোট্ট বলেই আমি এই বক্তব্য শেষ করব। রুদ্র সবাই আছে তো? 2 মিনিট। হ্যাঁ স্যার। 1302 বঙ্গাব্দে 13ই শ্রাবণ কলকাতার এমারাল্ড থিয়েটারে, যেটা এখন আর নেই, ভেঙে গেছে, হারিয়ে গেছে, বিদ্যাসাগরের সাংবাৎসরিক স্মরণ সভায় কবি একটি বক্তৃতা পাঠ করেছিলেন, যা পরবর্তীকালে
রবীন্দ্রনাথের চারিত্র পূজা গ্রন্থের প্রথম রচনা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। সেখানে তিনি দুটি রবীন্দ্রনাথ, যারা বিদ্যাসাগর এবং রাজা রামমোহন, যাদের উপরে আমাদের এখানে সেমিনার হচ্ছে, তার তাদের দুটি চারিত্র লক্ষণের কথা বলেছিলেন। একটি হচ্ছে তাদের অনন্য ব্যক্তি স্বাতন্ত্র্য, যেটাকে তিনি বলছেন নিজত্ব। তাদের একটা ছিল নিজত্ব বা নিজস্বতা, নিজত্ব, এবং অন্যটি হচ্ছে সর্বজনীন মনুষ্যত্বের। এই দুটি জায়গায় ছিল। তিনি বলছেন মহৎ ব্যক্তিরা এই নিজত্ব প্রভাবে, নিজত্ব নয়রস্যি বর্গের জ তয় ব। ছেলে মেয়েদের একটু ভালো বাংলাও শেখা উচিত। আজকাল ছেলেমেয়েরা না জানে বাংলা, না জানে অনেক ইংরেজি, এটা আমরা দেখতে পাই। তৈরি হয়ে ছেলেমেয়েরা, কারণ অনেক কিছু ফাইট করতে গেলে ভাষাটাকেও ঠিক করতে হয়। ভাষাটা কিন্তু একটা হাতিয়ার। মহৎ ব্যক্তিরা এই নিজত্ব প্রভাবে একদিকে স্বতন্ত্র একক, অন্যদিকে সমস্ত মানব জাতির সবর্ণ সহোদর। আমাদের দেশে রামমোহন রায় এবং বিদ্যাসাগর উভয়ের জীবনেই ইহার পরিচয় পাওয়া যায়। একদিকে যেমন তাহারা ভারতবর্ষীয়, তেমনি অপরদিকে ইউরোপীয় প্রকৃতির সঙ্গে তাহাদের চরিত্রের বিস্তর নিকট সাদৃশ্য দেখিতে পায়, অথচ তাহা অনুকরণগত সাদৃশ্য নহে। অর্থাৎ সাহেবদের মতো, আমার অনেক সময় বিদ্যাসাগর নিয়ে প্রচুর পড়াশোনা করতে করতে মনে হচ্ছে ধুতি পাঞ্জাবি পড়া আসলে লোকটা সাহেব, লোকটা ইউরোপীয়, বাঙালি হয় না এই জিনিস। অথচ এটা অনুকরণ করে করেননি। রামমোহন রায় তাই ছিলেন, বিদ্যাসাগরও তাই ছিলেন। আমরা এই ট্র্যাডিশন আবার ফিরিয়ে আনি, অনুকরণ করে নয়, কিছু জায়গায় অনুপ্রাণিত হতে পারি, কিন্তু আমাদের বাঙালি থাকতে হবে। তার সম্পর্কে বলতে গিয়ে ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠীর যে গ্রন্থটি, তার নামটাই পরিচয় বলে দিচ্ছে বিদ্যাসাগর কেমন ছিলেন। তাকে বলা হয়েছে তিনি ছিলেন ট্র্যাডিশনাল মডার্নাইজার। তিনি একই দিকে প্রথা নিবদ্ধ, আমি করেছি প্রথা নিবদ্ধ আধুনিক, প্রথা ছাড়েননি, প্রথার ভেতর দিয়ে তিনি তার আধুনিকতা আমাদের কাছে নিয়ে এসেছিলেন, তাই সেটা দীর্ঘস্থায়ী হয়েছিল। ইয়াং বেঙ্গল প্রথা ভেঙে, সম্পূর্ণ প্রথা ভেঙে আনতে গেছিল, ইয়াং বেঙ্গল সাকসেসফুল হয়নি। বিদ্যাসাগর এবং হিন্দু কলেজ একদম পাশাপাশি ছিল, তিনি দেখেছেন কি জিনিস সেখানে হয়েছে, অনেক ভালো ভালো, কিন্তু সেটা হারিয়ে গেছে তাদের উচ্ছৃঙ্খলতার জন্য। তো এই প্রথার মধ্য দিয়ে বিদ্যাসাগর পরিবর্তন করতে চেয়েছিলেন। তার পায়ে আমার শতকোটি প্রণাম, এবং আপনারা যারা এই অনুষ্ঠান করছেন একই সঙ্গে এটা আলোচনা এবং শ্রদ্ধার্ঘ্য, এবং শ্রদ্ধার্ঘ্য তো এমনি হওয়া যায় না, বা তিনি খুব ভালো তেমন, বেশিরভাগ এরকমই হয়, কিন্তু একটু জেনে শুনে পড়াশোনা করুন। একটু বিদ্যাসাগর নিয়ে আমি আহ্বান করছি ছাত্রছাত্রীদের, যারা গুণীজন পণ্ডিত অনেকে আছেন, অনেক পড়াশোনা করেছেন, তাদের কথা বলছি না আমি, যারা ছাত্রছাত্রী, তোমরা পড়াশোনা করো, নতুন করে জানো বিদ্যাসাগর এই দেশের মানুষ ছিলেন, এবং তার সাজাত্যবোধ কম ছিল না, তার অত্যন্ত তার নিজের কথা তিনি বলেননি। এই নিয়ে অনেক কথা বলা যায়। আমি আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমাকে যে সময়টা দেওয়া হয়েছিল, আমি একটু এক্সিট করলাম, 11:20। আমি এখানে আমার বক্তব্য, ছোট্ট বক্তব্য আপনাদের কাছে রাখলাম, শেষ করলাম। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। Thank you very much, Professor Basu, for your precious lecture. I like to show my cordial gratitude to you for being with us. It's an honor for us to get you as a resource person in the international webinar. Thank you very much, sir. Now I welcome Dr. Gaurisankar Nag, Professor and Head, Department of Political Science, and Coordinator, Atish Dipankar Srijanand, Center for South Asian Studies, Sidho Kano Birsa University, Purulia. Professor Nag is a renowned scholar in the field of social science. He published lots of scholarly articles, papers in the various international and national level journals. I request Professor Nag to start his valuable speech. Professor Nag, please. Hello. Hello. Yes, sir. You are audible, sir. I am audible. Please start. Yes, sir. প্রত্যেকেই সুপ্রভাত জানাচ্ছি। সুপ্রভাত জানিয়ে আমার বিশেষ করে আমি আমার
কৃতজ্ঞতা জানাই। এগরা সারদা শশীভূষণ কলেজ ও বর্ধমান সংযোগ হিউম্যান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি তার যারা কর্মাধ্যক্ষ রয়েছেন, যে অধ্যাপক সচ্চিদানন্দ রায়, অধ্যাপক সৌমেন রায়, অধ্যাপক রুদ্রপ্রসাদ রায়, এদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে ওনারা মনে করেছেন যে আমি এই বিষয়ে বলবো। ওনারা আমাকে বিশেষ করে আমন্ত্রণ জানিয়েছেন। আমি অল্প করে কিছু বক্তব্য আমি শুনছিলাম। আসলে আমার খুবই আগ্রহ ছিল যে একজন আমাদের অত্যন্ত বরিষ্ঠ অধ্যাপক শিবাজী বাবু, উনি তো আমাদের এই বিদ্যাসাগরের যে লেখার সংকলন, তার কাজের সঙ্গে স্যার বেশ কিছুদিন ধরে, মানে এটাকে আমি ওনাকে বলবো যে যেটা ওনার খুব প্যাশনের জায়গা, সেই বিষয় থেকে উনি কাজটা করছেন এবং ওনার মুখ থেকে শোনার একটা আলাদা অভিজ্ঞতা আমি এর আগেও শুনেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে ওনাকে আমন্ত্রণ করেছিলাম আমরা। তো সেটা শুনতে শুনতে মানে একটা আলাদা রোমাঞ্চের অনুভূতি আমাদের মধ্যে হচ্ছিল। আমরা অতীতে ফিরে যাচ্ছিলাম, বিদ্যাসাগরের সময়ে ফিরে যাচ্ছিলাম, এবং আমার বিদ্যাসাগর নিয়ে, বিদ্যাসাগর বা রামমোহন, আমি রামমোহন নিয়ে বলবো, কিন্তু এই যে সময়টা, যে 19 শতকের একদম প্রথম দিকের যে সময়, বিশেষ করে রামমোহনকে আমরা দেখছি, রামমোহন কে দেখা এবং বিদ্যাসাগর ঠিক তারপরেই আসছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয়েছে 19 শতকের একদম প্রথম দিকের যে সময়, বিশেষ করে রামমোহন নিয়ে পড়ছিলাম। আমি একটু প্রথমেই বলে নিতে চাই যে রামমোহন চর্চার জায়গাটা আমার যেটা মনে হচ্ছিল, দু একটা বই থেকে, বেসিক্যালি সবই সেকেন্ডারি সোর্স, সেগুলো থেকে পড়তে গিয়ে অসুবিধা তো হবেই রামমোহনকে, এবং রামমোহনের যে পাণ্ডিত্যের জায়গায় পৌঁছানোর ক্ষমতা, স্যার যেটা বলছিলেন যে আমরা ধূলিকণার মতো, সেরকম আমার নেই। তবুও রামমোহন নিয়ে চর্চার ধারা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান যে ওয়েবিনার, সেই ওয়েবিনারেরও অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলা রেনেসাঁসের এই দুজন অগ্রপুরুষ কে ধরা। সুতরাং আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে রামমোহনের কলকাতায় আগমন 1814 আগেও উনি কয়েকবার এসছেন। আমি দেখতে মানে পড়ছিলাম বিশেষ করে কয়েকটা সোর্স থেকে, কিছু জার্নাল থেকে। প্যান্ডেমিকের সময় লাইব্রেরিতে যাওয়া যাচ্ছে না, গ্রন্থাগারে যাওয়া যাচ্ছে না, বাড়িতে যে সীমাবদ্ধ কিছু সোর্স রয়েছে সেগুলো দেখার চেষ্টা করছিলাম। আসলে আমার যেটা মনে হয়েছে যে বিদ্যাসাগর বা রামমোহনকে প্রদীপ জ্বালানোর যে কাজটা, সেটা করতে হয়েছে, এবং সেটা করতে গিয়ে বেসিক্যালি আমি দু একটা বিষয়ের কথা বলবো। প্রথমেই যেটা আমি বলবো সেটা হচ্ছে এই যে রামমোহনকে যদি জানতে হয় তাহলে রামমোহনের বইগুলো পড়া দরকার। আমি রামমোহনের বই ডাইরেক্টলি পড়া আমার পক্ষে সম্ভব হয়নি, এমনকি রামমোহনের যে লেখার ওপরে মানে অথেন্টিক যে কমেন্ট আমরা সেটা পাই ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ থেকে বা বেরোনো যে সোফিয়া ডবসন কোলেট বইটি দেখার অভিজ্ঞতা আমার হয়েছে। ব্রাহ্ম সমাজে বইটি আমি কেনার অভিজ্ঞতা, কিনতে পারিনি, কিন্তু সোফিয়া ডবসন কোলেটের লেখা যে বই, রামমোহনের লেখা এবং রামমোহনের যে লেটার্স, রামমোহন খুব সুন্দর লিখতে পারতেন। আমি দু একটি বিষয়ের কথা বলবো যেগুলো অবশ্যই আমি আবার বলবো যে সেকেন্ডারি সোর্স, আমি ওনার লেখা দেখিনি, কিন্তু কলেজ যেগুলো বলেছেন, বা মনে রাখা দরকার যে রামমোহন বিশেষজ্ঞ এখনো যাকে আমরা মনে করি, বিশেষ করে গৌতম নিয়োগী মহাশয়, ওনার বক্তব্য শোনার জন্য 2019-এ সাধারণ ব্রাহ্ম সমাজে আমি গিয়ে উপস্থিত হয়েছি। সুতরাং গৌতম নিয়োগীর লেখা পুস্তিকা, ডবসনের বই, যদিও আমি ডবসনের বই দেখিনি, তবুও ডবসনের বইকে বাদ দিলে রামমোহন চর্চা এগোবে না। তাছাড়া যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে এই যে এছাড়াও আরো অনেক লোক রয়েছেন, যেরকম
আমার মনে পড়ে যাচ্ছে যে 2018 বা 19-এ হিমাচল চক্রবর্তী বাড়িতে আমি যেতাম। উনি দিলীপ কুমার বিশ্বাসের কথা বলেছিলেন। তাছাড়া বিনয় ঘোষ, আমরা সবাই জানি যে বিদ্যাসাগরের উপরে লেখা ওনার বই বিনয় কুমার ঘোষ। এছাড়া রয়েছে যে আরো বেশ কিছু লেখা রয়েছে যেগুলো যেমন মনে পড়ে যাচ্ছে যে সালাউদ্দিন আহমেদের যে 19 শতকের বাংলার যে সামাজিক যে ধ্যান ধারণা নিয়ে ওনার যে বই, সেগুলো দেখতে পারলে আরো হয়তো ভালো উপস্থাপনা করা যেতে পারতো। কিন্তু আমি আমার সীমাবদ্ধ যে সময় এবং বিভিন্ন ব্যস্ততার মধ্যে আমরা সবাই রয়েছি এই প্যান্ডেমিক সময়ে, আমরা সেখানে দাঁড়িয়ে মনে পড়ে যাচ্ছে আরেকটি বইয়ের কথা মনে পড়ে যাচ্ছে, নবজাগরণ নিয়ে লেখা সুমিত সরকার, গণেন্দ্র মিত্র লেন থেকে বেরোনো। সেখান থেকে তাছাড়া মনে পড়ে যাচ্ছে যে তোমার সুদীপ্ত কবিরাজের কয়েকটি বই বঙ্কিমচন্দ্র নিয়ে, সেগুলো পড়লেও আমরা কিন্তু ওই সময়টাকে জানতে পারবো। এছাড়া মনে হচ্ছে যে সেটা হচ্ছে যে সুদীপ্ত কবিরাজের পিতা যিনি মারা গেলেন বলে সম্ভবত 2018-তে উনি মারা গেলেন, তোমার আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক, উনিও নরহরি কবিরাজ, তার বোধহয় নবজাগরণ নিয়ে বেশ কিছু লেখাপত্র রয়েছে। এখন প্রশ্ন হলো যে সেগুলো যদি ভালো করে আরো পড়া যেত তাহলে সেই সময়টাকে বোঝা যেত। আমি সময়ের কথা দিয়েই শুরু করছি এই কারণে, কারণ আমি পড়ছিলাম এবং নিজে শুনেও ছিলাম আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় যিনি আমি যার কথা বললাম, গৌতম নিয়োগী মহাশয় বারবার করে বলছিলেন যে এই একবিংশ শতকের দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা ঠিক ওই সময়টাকে ঠিক বুঝতে পারবো না। মানে আজকের যে আমাদের যে ডিজিটাল রেভলিউশন, আমরা যে আজকে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলছি, সেইখানে দাঁড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমাদের চারদিকে যে অভূতপূর্ব যে একটা পরিবর্তন, সেই পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা অতিক্রম করছি। সেখানে দাঁড়িয়ে আমরা সেই 1814, 12, 13, 14, 15 এই সময়টাকে ধরার ক্ষেত্রে একটা অসুবিধে রয়েছে। এবং সুতরাং আজকের দিক থেকে আমরা যদি বিচার করি, মানে আজকের বর্তমানে দাঁড়িয়ে রামমোহনকে দেখা, রামমোহনের সময়কে ভাবার মধ্যে খুব কষ্ট রয়েছে। এবং সেখানে একটা বিষয় চলে আসবে যেটা শিবাজী বাবু আমাদের সাবধান করছিলেন, যে আমরা বিদ্যাসাগরকে বা রামমোহনকে সমালোচনা করব না কেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমার যেটা মনে হয়েছে পড়তে গিয়ে, যে কখনো কখনো অতিরঞ্জন চলে আসতে পারে, যে এনারা হচ্ছেন যে একদম মানে মহিরুহর মতো একটা তোমার লিজেন্ডারি ফিগার। আবার আরেকটা হচ্ছে এই যে কখনো কখনো রামমোহনকে, আমরা তো জানি রামমোহন বিদ্যাসাগর মহাশয়কে চিনি আমরা, বিদ্যাসাগর মহাশয় বিশেষ করে তার যে মানে দুজনেরই যে লাইফ ফুল অফ স্ট্রাগল, সেটা আমরা দেখেছি। এবং এই স্ট্রাগলের অন্যতম কারণ হচ্ছে যে এনারা দুজনেই কাজ করেছেন ফর ওন কান্ট্রি, ফর ওন সোসাইটি, and obviously for the mankind অবশ্যই, কিন্তু সমাজ থেকেই তারা সব থেকে বেশি নিন্দিত, বা আমি বলবো যে তারা ভুল বোঝাবুঝির শিকার হয়েছেন। অনেক স্ক্যান্ডেলাস প্রোপাগান্ডা হয়েছে রামমোহন সম্পর্কে, বিদ্যাসাগর সম্পর্কে। সুতরাং একদিকে একটা অতিরঞ্জনের একটা সম্ভাবনা, আবার আরেকদিকে মানে তাকে দুজনকেই এমন একটা মহিরুহ ভেবে এবং এমন একটা ঈশ্বরের জায়গায় তুলে নিয়ে যাওয়া। আর অন্যদিকে হচ্ছে যে দুজন সম্পর্কে নানা রকমের অপবাদ সমাজের মধ্যে আমরা হতে দেখেছি। আমরা এবং সেই সঙ্গে সঙ্গে আমার যেটা মনে হয়েছে যে এই দুটো এক্সট্রিম বিষয়কে, মানে একদিকে অতিরঞ্জন আর অন্যদিকে যদি আমরা সমালোচনার জায়গাটাকে যদি অতিক্রম করে আমরা যদি তোমার তাদের কাজের মধ্য দিয়ে রামমোহনকে চেনা, তার কারণ আমরা যতই ভাবি না কেন এরা দুজনেই তো মানে রক্ত মাংসের মানুষ। সুতরাং এক ধরনের তোমার থাকবেই, মানে ত্রুটি বিচ্যুতি থাকাটাই আমাদের স্বাভাবিক বলে আমার মনে হচ্ছে, স্বাভাবিক লজিক্যাল নিয়মে সেটাই স্বাভাবিক বলে মনে হয়। সুতরাং এই দুটো বিষয় প্রথমেই একটু সাবধানে
মাথায় রাখা দরকার। একটা হচ্ছে যে সময়ে ফিরে যাওয়া, পুরনো সময়ে ফিরে যাওয়া, হ্যাঁ, ঊনবিংশ শতাব্দীর একদম প্রথম দিকে ফিরে যাওয়া। এবং আরেকটা বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে তোমার সেই সময়ে ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের জীবনীর মধ্যে তাদেরকে আবিষ্কার করা, মানে নতুন করে রামমোহন চেতনা, বিদ্যাসাগরের যে চেতনা, সেটা আমাদেরকে আরো বেশি করে সেটাকে রিয়েলাইজ করা, তার যে মর্মার্থকে রিয়েলাইজ করা, এটা আমার মনে হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেখান থেকে যাত্রা যদি আমরা শুরু করি, তাহলে হয়তো মানে এরকম কোনো তোমার এরকম কোনো তোমার জেনারেলাইজেশন করা যায় না যে তারা মানে 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 একদম মহাপুরুষ, বা আবার এরকম করে কোনো নির্দেশ করা যায় না যে তারা হচ্ছেন যে একেবারেই যেটা করেছিলেন কালের নিয়মে তারা করেছিলেন এবং করতে গিয়ে অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছিল, এরকম ভাবে আমার মনে হয় যে বলাটা ঠিক হবে না। এছাড়া আমি মনে পড়ে যাচ্ছে যে আমি গত কয়েকদিনে যেগুলো দেখার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে আমাদের সবার শ্রদ্ধেয় মাস্টারমশাই অমল কুমার মুখোপাধ্যায়, ওনার একটা এডিট করা একটা বই বেরিয়েছিল কেপি বাগজি থেকে 1979। বইটি আমার কাছে রয়েছে। বইটির ইন্ট্রোডাকশনের পরেই প্রথম যে লেখাটি আমাদের সবার শ্রদ্ধেয় মাস্টারমশাই রাধারমন চক্রবর্তীর লেখা, রামমোহনের সোশ্যাল রিফর্ম নিয়ে, সোশ্যাল আইডিয়াস এন্ড রিফর্ম নিয়ে রাধারমন চক্রবর্তীর একটি লেখা, একদম ইন্ট্রোডাকশনের পরেই, ওই বেঙ্গলি ইন্টেলেকচুয়াল ট্র্যাডিশনের পরেই আমরা দেখতে পাচ্ছি যে একটি দারুণ একটি লেখা আমরা পাচ্ছি বইটিতে। সেটাও আমার মনে পড়ে যাচ্ছে রামমোহনের উপরে পড়াশোনা করতে গিয়ে এই বিষয়গুলো। কিন্তু আমি আমার বক্তব্যের মধ্যে রামমোহনকে যখন আমি একজন অত্যন্ত কি বলবো যে কিউরিয়াস রিডার হিসেবে, অনুসন্ধিৎসু রিডার হিসেবে যখন রামমোহনের কাজ বা বিদ্যাসাগরের কাজের দিকে তাকাচ্ছি, তখন যে বিষয়টা আমাকে আকর্ষণ করছে, সেই জায়গা থেকে আরো দু একটা বিষয় আমি বলবো। আমি অবশ্যই শিবাজী বাবু যে যে গভীর পাণ্ডিত্যের জায়গা থেকে ওনার লেখাগুলো উদ্ধার করে ধীরে ধীরে মালা গাঁথার মতো কাজ করছেন, সেই গভীরতর জায়গায় আমি যেতে পারিনি। আমি প্রথমেই আমার সেই সীমাবদ্ধতা উল্লেখ করলাম যে আমি সেকেন্ডারি সোর্স গুলো থেকেই মোটামুটি দেখেছি। মনে পড়ে যাচ্ছে যে আরেকটি লেখা আমি সম্ভবত আমি এই বঙ্গীয় সাহিত্য পরিষদ, স্যার বললেন, শ্রদ্ধেয় শিবাজীবাবু বললেন, বঙ্গীয় সাহিত্য পরিষদে আমি অল্প কিছুদিন গিয়ে কাজ করেছিলাম আমার রিসার্চের জন্য। সেখানে আমি দেখেছিলাম যে একটি বই, মানে হঠাৎ করেই আমি দেখেছিলাম ওই বিষয়টি আমার রিসার্চের অঙ্গীভূত নয়। বিনয় ভূষণ রায়, আমার মনে হচ্ছে বইটির লেখক হচ্ছে বিনয় ভূষণ রায়। বইটি মানে সেভাবে তলিয়ে খতিয়ে দেখা হয়নি, কিন্তু দেখেছিলাম বিনয় ভূষণ রায় বাংলার সতীদাহ প্রথার উপরে তার একটি বই রয়েছে বঙ্গীয় সাহিত্য পরিষদে, আমি দেখেছিলাম। সেখানেও রামমোহনের কথাবার্তা আলোচনা আমি দেখেছি। এখন প্রশ্ন হলো যে রামমোহনকে আমরা কিভাবে ভাববো। এখন এই যে রামমোহনকে ভাবনার ক্ষেত্রে যেটা, হ্যাঁ, আরেকটি বিষয় মনে পড়ে যাচ্ছে যেটা আমরা সবাই মোটামুটি জানি। আমি এই জানার জায়গা থেকে আমি আমার উত্তরণের চেষ্টা করব। জানার আরেকটা জায়গা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে মনে পড়ে যাচ্ছে আমি যখন আমার গবেষণার সূত্রে এশিয়াটিক সোসাইটিতে গেছি এবং তারপরে বেশ কিছু জায়গায় আমাকে গবেষণাগারে ঘুরতে হয়েছে। সেখানে কিন্তু আরেকটি লেখা আমার দৃষ্টি আকর্ষণ করেছে। সেই লেখাটিও আমি আমার মনে রয়েছে। রামমোহন পড়তে গিয়ে আমি একটি ছোট ড্রাফট লেখা তৈরি করছিলাম, সেখানে উল্লেখ করেছি, কিন্তু বইটি আমি দেখতে পারিনি। বইটি নিঃসন্দেহে তোমার একটি আকর গ্রন্থ বটেই। সেখানে আমার যেটা মনে হচ্ছে শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে যেটা পরবর্তীকালে কিছুটা হয়তো তোমার বিপান চন্দ্র লেখার মধ্যে এসছে, সেটা হচ্ছে এই যে শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে 19 শতকে এবং 20 শতকের প্রথমে ভারতীয় পুঁজিবাদের যে বিকাশের যে জায়গায়,
তার একেবারে শুরুর দিকে আমরা দেখেছি যে আরেকটি আকর গ্রন্থ, সম্ভবত সেটিও হচ্ছে 1970-এর বোধহয় সম্ভবত একদম গোড়ার দিকে দেওয়া একটি অত্যন্ত মূল্যবান লেকচার। সেটি দিয়েছিলেন টেগর পরিবারেরই তোমার সৌমেন্দ্রনাথ টেগর। সৌমেন্দ্রনাথ টেগর শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে তোমার রামমোহনকে দেখার চেষ্টা করেছিলেন। এই দেখার মধ্যে আমার যেটা বারবার করে মনে হয়েছে যে এই নরহরি কবিরাজ নবজাগরণের দিক থেকে বা তোমার সৌমেন্দ্রনাথ টেগর শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে দেখার চেষ্টা করেছেন সমসাময়িক সময়কে, এই সময়কে বোঝা, সময়ে ফিরে যাওয়া, এটা কিন্তু অত্যন্ত একটা দুরূহ কাজ। এবং সময়ে যদি এই পুরনো সময়ে যদি আমরা ফিরে যেতে না পারি, তাহলে রামমোহনকে বোঝা, বিদ্যাসাগরকে বোঝা কিন্তু অত্যন্ত দুষ্কর। এবং আমার যেটা বারবার করে মনে হয়েছে সেটা হচ্ছে যে আমি একটি রচনা থেকে পড়ছিলাম কিছুদিন আগের, মানে সাম্প্রতিক কালে প্রকাশিত রচনা, যেখানে গৌতম নিয়োগী মহাশয় বলছেন যে রামমোহনকে বুঝতে গেলে যে সময়কালে আমাদের ফিরে যেতে হবে সেটা হচ্ছে যে 1813 থেকে 1800, উনি বারবার করে 1813 থেকে 1819-20 এরকম একটা 7-8 বছরের সময়কে বলছেন। সেটা উনি তার লেখার মধ্যে দেখিয়েছেন যে এই সময়টা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট ফরমেটিভ পিরিয়ড অফ রামমোহনস আইডিয়াস। বিশেষ করে রামমোহন যখন উনি অবশ্য তোমার অত্যন্ত মানে কি বলবো যে খুঁটিয়ে খুঁটিয়ে সেই সময়কার বিভিন্ন পত্র পত্রিকা দেখেছেন, দেখে তার মূল্যবান যে টিকা, পাদটিকার মধ্যে উনি বিভিন্ন বক্তব্য খণ্ডন করছেন। সেই খুঁটিনাটির মধ্যে যাওয়ার আমার কোনো নেই, আমার কোনো তোমার অধিকার বা আমার সেই পাণ্ডিত্য নেই। কিন্তু ওনার রচনা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, সাম্প্রতিক কালের একটি প্রবন্ধ, সেই প্রবন্ধতে দেখতে পাচ্ছি যেটা, সেটা অবশ্যই আমি ওই জানতে পারলাম ওনার কাছ থেকেই। সেটা হচ্ছে এই যে তোমার উনি বলছেন যে রামমোহনকে আমরা যদি আবিষ্কার করতে চাই বা পুনরাবিষ্কার করতে চাই, তাহলে ওই সময়টা 1813-14 থেকে 1819-20 এই সময়ে আমাদের ফিরে যেতে হবে। এবং এই সময়ে যে বাংলাদেশের যে অবস্থা, ভারতবর্ষের যে অবস্থা, সেই অবস্থাকে যদি আমাকে তোমার কনসেপচুয়ালাইজ করতে হয়, তাহলে ইউরোপের যে পরিবর্তন, সেই দিকে তাকাতে হবে। ইউরোপে শিল্প বিপ্লব ঘটে গেছে, ফলে নতুন সমাজ ব্যবস্থা, নতুন বিজ্ঞান চেতনা, তার সঙ্গে সঙ্গে পুঁজিবাদের উত্থান, বণিক সম্প্রদায়ের মধ্য দিয়ে, বণিক সম্প্রদায়ের সম্প্রসারণের মধ্য দিয়ে একটা কলোনিয়ালিজম শুরু হয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে শুধুমাত্র তো শিল্প বিপ্লব নয়, মনে রাখা দরকার, যখনই আমরা বিদ্যাসাগর পড়ি, তখনই বিদ্যাসাগর এবং রামমোহনের লেখা পড়ি, তখন কিন্তু আমরা দেখেছি যে এনারা অত্যন্ত মানে এদের যে দর্শন চিন্তা, এদের যে আন্তর্জাতিক চিন্তা, সেই চিন্তার মধ্যে আমরা কিন্তু বারবার দেখেছি বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা, তার একটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। যেরকম যখনই আমরা রামমোহনের কথা বলি, তখনই কিন্তু ফরাসি বিপ্লবের যে বার্তা, সেই ফরাসি বিপ্লবের যে তোমার ফরাসি বিপ্লব উত্তর যে সমাজ, সেই সমাজের যে প্রধান যে বাণী, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, সেটা কিভাবে রামমোহনের মনের মধ্যে একটা নতুন পুলক তৈরি করছে, সেগুলো আমরা সুতরাং সেগুলোও কিন্তু মাথায় রাখা দরকার যে একদিকে শিল্প বিপ্লব, অন্যদিকে একটা নতুন সমাজের একটা আবেদন, আন্তর্জাতিক আবেদন তৈরি হচ্ছে। এবং সেটা কোথায় তৈরি হচ্ছে না, বাংলার মতো জায়গায়, যেটা পিছিয়ে পড়া একটা অত্যন্ত প্রদেশ, সেই প্রদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেখানে যেখানে তখনো পর্যন্ত সেভাবে জ্ঞান বিজ্ঞান চর্চা হয় না, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অদ্ভুত আলোড়ন যেন একটা সেই আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে দাঁড়িয়ে আমরা যেটা রিয়েলাইজ করছি সেটা হচ্ছে যে এই মানুষটির কৃতিত্ব, যেটা স্যারও বলছিলেন যে বিদ্যাসাগর মহাশয় বেঁচে থাকতেই তার লেখা 50, 51, 52 বার বিভিন্নভাবে বিভিন্ন সংস্করণ বেরিয়েছে। ঠিক সেরকম ভাবেই আমাদেরকে ভাবতে হবে যে
এই বাংলার নবজাগরণের শুরুতে কি পরিমাণ একটা চ্যালেঞ্জ এই দুজন অত্যন্ত পণ্ডিত মানুষকে মাথায় নিতে হয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের চিন্তার মধ্যে যে বিষয়টা চলে আসবে সেটা হচ্ছে এই যে একদিকে একটা তোমার কলোনিয়াল স্ট্রাকচার। আমি তোমার বিপান চন্দ্রের বই পড়ছিলাম, বিপান চন্দ্র খুব সুন্দর দু একটি কথা বলেছেন, সেটা হচ্ছে যে কলোনিয়াল রুল অ্যান্ড কলোনিয়ালিজম এজ এ স্ট্রাকচার, এই দুটো কিন্তু ডিফারেন্ট। সুতরাং যেটা মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যে যে উনি কলোনিয়াল স্ট্রাকচারের কথা বলছিলেন, কলোনিয়াল হ্যাংওভারের কথা বলেছেন বিপান চন্দ্র, যেখান থেকে দাঁড়িয়ে উনি বলছেন যে যদি ব্রিটিশরা চলেও যায় তাহলে হয়তো কলোনিয়াল স্ট্রাকচার থেকে কি আমি বেরোতে পারবো, এরকম একটা চ্যালেঞ্জের জায়গা কিন্তু সেই সময় তৈরি হয়েছিল। তার কারণ আমি আরেকটা বিষয় বইয়ের কথাও বলবো, যেটা বললে আমাদের হয়তো অত্যুক্তি হবে না, সেটা হচ্ছে আইডিওলজিস অফ দ্য রাজ। আমরা হয়তো সবাই পড়েছি, এখানে অনেকেই আমরা পড়েছি আইডিওলজিস অফ দ্য রাজ। সেখানে থমাস আর মেটকাফ, সেই বইটির মধ্যে যদি আমরা পাতা তুলে তুলে দেখি তাহলে দেখবো যে সেই সময় বাংলায় বিভিন্ন যে সংস্কার, বিভিন্ন যে দেশাচার, তার কথা অত্যন্ত সুন্দরভাবে দু একটি পুরনো অয়েল পেন্টিংও দেওয়া রয়েছে ওই বইটির মধ্যে। অয়েল পেন্টিং এর ইমপ্রেশন রয়েছে সেখানে, এমনকি সতীদাহ প্রথাও হতে দেখছি আমরা। সেখানে আমরা দেখবো যে ওই বইটির মধ্যে মেটকাফ যেটা দেখানোর চেষ্টা করেছেন যে সেটা হচ্ছে যে বাংলাকে ঘিরে বাংলার যে সমাজ জীবন, বাংলার যে গ্রাম্য পরিবেশ, এবং বাংলার কথা বলছি এই কারণেই, তার কারণ ভারতের যে সামগ্রিক যে ভারতবর্ষের যে চেতনা, সেটা হয়তো একমাত্র আমরা গড়ে উঠতে দেখি এই আধুনিক মননশীল মনীষী রামমোহন বা বিদ্যাসাগরের সময় থেকে। তার আগে কিন্তু চিন্তা ভাবনার মধ্যে প্রাদেশিকতা অত্যন্ত বেশি। রামমোহনকে যদি বুঝতে হয় তাহলে রামমোহনকে কিন্তু সমসাময়িক বাংলার পরিপ্রেক্ষিতে বুঝতে হবে। যদিও রামমোহন কিন্তু কেবলমাত্র বাংলায় নয়, রামমোহনকে আমরা দেখেছি তিনি ভুটানে গেছেন দৌত্যের কাজে। রামমোহনকে তো আমরা বারবার জানি যে তিনি বিলেতে গেছেন, বিভিন্ন বিষয়ে তিনি দরবার করেছেন বিলেতে গিয়ে। কিন্তু সেই সময় আমার কিন্তু এটাও মনে হয়েছে যে বাংলার নবজাগরণকে বাদ দিয়ে ভারতবর্ষকে চেনা যাবে না। তার মানে হচ্ছে এই যে ভারতবর্ষের মধ্যে বাংলার একটা বিশেষ জায়গা, এই জায়গা একটা প্রাদেশিকতা, একটা প্রাদেশিক ইন্টেলেকচুয়াল যে কি বলবো যে ইভলিউশন, সেই ইভলিউশনটা কিন্তু তৈরি হয়েছিল এই রামমোহন বিদ্যাসাগরের বিশেষ কর্মকাণ্ডের ফলে। সেই সময়ে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে মেটকাফ যে সমাজের কথা বলছেন, সেই সমাজে দাঁড়িয়ে সমাজের সমাজের যে বিভিন্ন বিষয়, যেমন একদিকে সতীদাহ প্রথা হচ্ছে, অন্যদিকে গ্রামীণ সমাজে মানুষের যে কুটির শিল্পের মধ্যে মানুষের যে ইনভলভমেন্ট, সেই বিষয়গুলো বারবার করে তোমার ব্রিটিশ শাসক এবং প্রশাসকদের মধ্যে একটা যে অদ্ভুত, আমরা সেটা সবাই মোটামুটি জানি, ইম্পিরিয়ালিজমের একটি অত্যন্ত পরিচিত স্লোগান ছিল হোয়াইট ম্যানস বার্ডেন। সেই হোয়াইট ম্যানস বার্ডেনের কথা আমি দেখতে পাচ্ছি যে মেটকাফের লেখার মধ্যে উঠে আসছে। সেখানে উনি হোয়াইট ম্যানস বার্ডেনের কথা বলছেন, যে অ্যাজ এ জাস্টিফাইং তোমার ইম্পিরিয়ালিস্ট এজেন্ডা, তার কথা উনি বলছেন। সেইখানে দাঁড়িয়ে বারবার করে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই যে রামমোহনের মতো যারা অত্যন্ত কি বলবো যে তীক্ষ্ণ মেধা এই কারণেই বলছি যে তার কারণ হচ্ছে যে রামমোহনকে আমরা কিন্তু যে রামমোহনের যে যে অ্যাপিল, সেই অ্যাপিল কিন্তু তার যে যুক্তির মধ্যে রয়েছে, তার যে পঠন পাঠনের মধ্য দিয়ে আধুনিক যে মননের যে জন্ম, সেটা কিন্তু রামমোহনের লেখার মধ্যে আমরা পাচ্ছি। রামমোহনের লেখার মধ্যে তার যে যুক্তি, তার যে ভাষা, তার যে কল্পনার বিস্তার। এখানে একটুখানি শুধু বলে নিতে চাই, সেটা হচ্ছে যে সেই সময় এবং তার পরবর্তীকালে ভারতবর্ষের যে চিন্তা, যেটা নিয়ে পরবর্তীকালে নানা রকমের ডিবেট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, যে আইডিয়াস অফ ইন্ডিয়ার ধারণাটা কি, ভারতের ধারণা কি, ভারতকে আমি কিভাবে ভাববো, সেই বিষয়ে চিন্তা করতে গিয়ে আমি দেখলাম যে সেটা হচ্ছে এই যে রামমোহনকে কেবলমাত্র সতীদাহ প্রথার
থেকে আমাদেরকে উনি উদ্ধার করেছেন, বা উনি সতীদাহ প্রথার আন্দোলনকে একটা বিশেষ জায়গায় পৌঁছে দিয়েছেন। এভাবে তো আমরা চিন্তা করতে পারি না। রামমোহনকে একটা বৃহত্তর মাপকাঠিতে, বৃহত্তর প্রেক্ষাপটে রেখে যদি আমাদের বিচার করতে হয়, তাহলে সামগ্রিকভাবে যে ভারতবর্ষের যে চিন্তা, ভারতবর্ষের যে আত্মপরিচিতি, ভারতবর্ষের যে উত্থান, সেই কনটেক্সটে রেখে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে সেটা হচ্ছে এই যে কতগুলো আমরা ক্লাসিফিকেশন হয়তো করতে পারি। একটা হচ্ছে যে তোমার সমাজ ভাবনা, একটা হচ্ছে সমাজ ভাবনার মধ্যেও আমি দেখছিলাম যে কিছু পুরনো লেখার মধ্যে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে মননশীল লেখা, কিন্তু সেই লেখার মধ্যে একটা ক্লাসিফিকেশন, সাব ক্লাসিফিকেশন, যে কোনোটা হয়তো শিক্ষা চেতনা, যেটা স্যার বলছিলেন শিক্ষা চেতনা, কোনোটায় হয়তো দেখা যাচ্ছে যে পরিবেশ চেতনা, কোনোটায় হয়তো দেখা যাচ্ছে যে তোমার গাণিতিক বিষয় নিয়ে চর্চা। সুতরাং শিক্ষা চেতনার মধ্যেও অনেকগুলো বিষয় রয়েছে, যে বিষয়গুলো নিয়ে বাঙালি মননশীল যারা ব্যক্তি তারা বিভিন্ন বিষয়ে তারা করেছেন। তাছাড়া রয়েছে সমাজ চেতনার পাশাপাশি ধর্মীয় চিন্তা চেতনা। আমরা রামমোহনকেও দেখেছি যে তিনি বিশেষ করে কিভাবে ব্রহ্ম উপাসনার জন্য এখানে প্রথমে তিনি আত্মীয় সভা তৈরি করলেন। পরবর্তীকালে আমরা দেখলাম যে 1800, সবাই যেটা জানি আমরা, 1828 তিনি সম্ভবত তিনি এখানে ব্রহ্ম উপাসনা গৃহ তৈরি করলেন, যেটা 1829 বা 30 থেকে একটা নিজস্ব একটা উপাসনা গৃহে চলে এলো। প্রথমে সেটা কিন্তু ওই বর্তমান জায়গায় ছিল না। পরবর্তীকালে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এই যে একদিকে সমাজ চিন্তা, একদিকে ধর্ম চিন্তা, এবং তার পরবর্তীকালে আমরা যেটা দেখছি যে ভারতবর্ষকে নিয়ে চিন্তার ক্ষেত্রে এক ধরনের কি বলবো যে তোমার এক ধরনের তোমার কল্পনার উপরে ভিত্তি করে এক ধরনের ইন্টেলেকচুয়াল রেসপন্স যেটাকে বলা যেতে পারে, যেটা আমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছি যে বিদ্যাসাগরের ঠিক বিদ্যাসাগরের শেষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তোমার বিশেষ করে যেটা নিয়ে আমাদের বিভিন্ন আলোচনা আমরা অলরেডি লক্ষ্য করেছি, যে সুদীপ্ত কবিরাজের লেখায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা রবীন্দ্রনাথ ঠাকুর। সুতরাং রামমোহনকে আমাদের যদি চিনতে হয়, তাহলে আমরা কোন জায়গাটা ধরবো? আমরা কি তোমার বৌদ্ধিক জায়গাটা বা এই ইন্টেলেকচুয়াল ইমাজিনারি পার্সপেক্টিভটাকে ধরবো, নাকি শিক্ষাকে ধরবো, নাকি সমাজকে ধরবো, বৈজ্ঞানিক চিন্তা চেতনাকে ধরবো? আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে রামমোহন এবং বিদ্যাসাগর কে আমার যেটা মনে হয়েছে যে তারা একজন ভার্সেটাইল মানে হচ্ছে যে এমন কিছু ক্ষেত্র নেই যে ক্ষেত্রের মধ্যে তারা পদচারণা করেননি। সুতরাং আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে একদিকে ধর্মচিন্তা, আরেকদিকে সমাজ চিন্তা, আর একদিকে নতুন লেখালেখির মধ্য দিয়ে মানুষের মধ্যে যুক্তিবাদ। এখানে একটুখানি বলে রাখা দরকার সেটা হচ্ছে এই যে রামমোহনের যে মেথড অফ কি বলবো যে সোশ্যাল অ্যাক্টিভিজম, সেটার মধ্যে আমি যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে সেটাও আমি লেখা থেকেই পেলাম, সেটা হচ্ছে যে কিভাবে তিনি সমাজের সঙ্গে ডায়ালগ করেছেন, সমাজের সঙ্গে নেগোসিয়েশন করেছেন। সেখানে আমি দেখতে পাচ্ছি যে তিনি ছোট ছোট বৈঠকি আড্ডা, যে বৈঠকি আড্ডায় সেই সময় উনি চলে আসছেন 2015 সালের ডিসেম্বর মাসে, ডিসেম্বরের একদম শেষের দিকে, সম্ভবত 20-21 ডিসেম্বর 1815 তিনি কলকাতায় চলে আসছেন, এবং খুব অল্প কালের মধ্যেই দেখা যাচ্ছে যে সেই সময় কলকাতার যারা অত্যন্ত তোমার শিক্ষিত কিছু ব্যক্তি তারা রামমোহনের প্রতি আকৃষ্ট হচ্ছেন, এবং রামমোহনের স্যার যেটা বলছিলেন যে বিভিন্ন সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে একটা মানে আড্ডার মধ্য দিয়ে ছোট ছোট আলোচনা সভা, মানে আড্ডা মানে সদর্থক অর্থে একটা ক্রিয়েটিভ যে এক্সারসাইজ, তার মধ্য দিয়ে শুধুমাত্র ধর্মচিন্তা নয়, সেই সময়ে সমাজ নিয়ে আলাপ আলোচনার একটা যেন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। পরবর্তীকালে আমরা দেখেছি যে সেটা কিন্তু কেবলমাত্র আলোচনার জায়গায় সীমাবদ্ধ থাকেনি, তিনি কিন্তু নিজে উদ্যোগী হয়েছেন যে কিভাবে অ্যাংলো ইন্ডিয়ান স্কুল তৈরি করা যায়। তিনি বিদ্যালয় স্থাপন করছেন 1822-এ। আমার মনে হচ্ছে যে পড়তে গিয়ে দেখলাম যে তিনি একটি অ্যাংলো ইন্ডিয়ান স্কুল তৈরি করছেন, নিজের অর্থ সাহায্য করে সেই অ্যাংলো ইন্ডিয়ান স্কুল তৈরি করছেন। তার পাশাপাশি যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে রামমোহনকে, যেটা ছাড়া রামমোহনকে আমরা ভাবতে পারি না, সেটা হচ্ছে যে
সতীদাহ প্রথার বিরুদ্ধে তার যে আন্দোলন, অবশ্যই বিনয় ভূষণ রায়ের কথা পড়ছিলাম, যেখানে বলছিলাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কেবলমাত্র রামমোহন নয়, সেই সময় আরো অনেকেই ছিলেন, কিন্তু রামমোহনের কৃতিত্ব হচ্ছে এই যে তিনি আন্দোলনকে এমন একটা রূপ দিলেন, এমন একটা শেপ দিলেন, যেটা হয়তো সতীদাহ প্রথাকে নিবারণ করার জন্য সেই মাপের একটা বৃহত্তর সামাজিক আন্দোলন আগে হয়তো কল্পনা করা যায়নি। সুতরাং সতীদাহ প্রথা, তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা চলে আসছে সেটা হচ্ছে যে তার শিক্ষা চিন্তা। তার এই সময় রামমোহনকে যখনই আমরা ভাবি, তখনই আমরা কিন্তু সংবাদ কৌমুদীর কথা বা মিরাটুল আকবরের কথা, স্যার এক্ষুনি বলছিলেন যে বিভিন্ন ভাষা চর্চার কথা উনি বলছিলেন। সেই সময় আমরা দেখতে পাচ্ছি রামমোহন অত্যন্ত সম্ভবত রামমোহন 20টা বা তার বেশি ভাষায় তার একটা অগাধ পাণ্ডিত্য ছিল, এবং তার তার নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পত্র পত্রিকা। কিন্তু মনে রাখা দরকার, পত্র পত্রিকা রামমোহন প্রথম করলেন তা নয়, অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1770-এর দশক থেকে কিন্তু বাংলায় বেশ কিছু পত্র পত্রিকা মানে সংবাদপত্র তৈরি শুরু হয়ে গেছে। কিন্তু রামমোহনের হাতে পড়ে সেগুলোর মধ্যে একটা যেন যুক্তির শানিত একটা প্রগাঢ়তা আসছে, সেগুলো একটা আলাদা আইডেন্টিটি পাচ্ছে। সুতরাং রামমোহনের কৃতিত্বকে খাটো করে দেখা চলে না, আরো বিশেষ করে তার কারণ সম্ভবত 1822 বা 23-এ একটি রেগুলেশন অ্যাক্ট আসছে, যেখানে প্রেস রেগুলেশন, তার বিরুদ্ধে গর্জে উঠছেন রাজা রামমোহন রায়। সুতরাং যেটার কথা কিন্তু বিভিন্ন লেখার মধ্যে আমরা পাচ্ছি যে তিনি কিভাবে সংবাদপত্রের স্বাধীনতার জন্য সেই সময় ঝাঁপিয়ে পড়েছিলেন, এবং সেটা কিন্তু সম্ভব হয়েছিল রামমোহনের এই শানিত যুক্তি, তার যে ইন্ডিপেন্ডেন্ট থট, তার যে অটোনমাস যে লাইফ, সমাজের জন্য কাজ করছেন, কিন্তু কিছুটা যেন একটা ডিট্যাচমেন্ট, সেন্স অফ ডিট্যাচমেন্ট রয়েছে, সমাজের সমস্ত সংস্কারের ঊর্ধ্বে উঠে তিনি কাজ করতে পারছেন। এর জন্য যে অপবাদের কথা বলছিলাম, অপবাদের একটা লেখা আমি একটুখানি দেখছিলাম, সেখানে মহর্ষি দেবেন্দ্রনাথের একটি লেখার মধ্যে যে উনি বলছেন যে একবার আমি রাজার সঙ্গে দেখা করতে গিয়েছি, সেখানে গিয়ে দেখছি যে রাজা রুটি দিয়ে মধু খাচ্ছেন, এবং উনি বলছেন যে রাজা আমাকে বললেন যে এখন হয়তো বাইরে তোলপাড় পড়ে গেছে যে আমার বাড়িতে হয়তো গোমাংস ভক্ষণ করা হচ্ছে। সুতরাং এখান থেকে বোঝা যায় যে রাজা রামমোহন রায় কতটা নিন্দিত ব্যক্তি ছিলেন। বিশেষ করে এর সূচনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন লেখা থেকে দেখছি যে সূচনা কিন্তু খুব অল্প দিনের মধ্যেই, মানে তার যে পপুলারিটি, তিনি যেমন কলকাতায় আসছেন 1815 থেকে 1819-20 এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ এই সময় তার পপুলারিটি বাড়ছে। আবার অ্যাট দ্য সেম টাইম তার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যে আলোড়ন, সামাজিক যে অপবাদ, সেই অপবাদও শুরু হয়ে যাচ্ছে। এই অপবাদ শুরু হয়ে যাচ্ছে বিশেষ করে 1818-19-এ, যখন তিনি আত্মীয় সভা তৈরি করছেন। আমি যেটার কথা বলছিলাম যে তিনি কেবলমাত্র বৈঠকি আড্ডা বা আলোচনা সভা নয়, রামমোহন রায়ের কাজের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিক্ষা চিন্তা, সংবাদপত্র, পত্রিকা প্রকাশ করা, এবং সেই সঙ্গে সঙ্গে এই আত্মীয় সভার মতো ধর্মীয় বিষয়, এটা কিন্তু মনে রাখা দরকার, কোনো পৃথক ধর্মমত নয়, কিন্তু ব্রহ্মের আলোচনা, নিরাকার ব্রহ্মের ওপর আলোচনা এবং উপাসনার জন্য তিনি প্রার্থনা সমাজ করছেন। এটা কিন্তু কোনো পৃথক তোমার মনে রাখা দরকার যে কোনো পৃথক ধর্মের কথা উনি কিন্তু সেই সময় বলছেন না। যার জন্য কিন্তু মনে রাখা দরকার, প্রথম দিকে তার যে আলোচনা সভা, সেই আলোচনা সভায় তিনি পাশে পাচ্ছেন দ্বারকানাথ ঠাকুর, এবং সেই সময় যে লেখা আমরা দেখতে পাচ্ছি যে গৌতম নিয়োগীর যে লেখাটা দেখতে পাচ্ছি যে দ্বারকানাথ কিন্তু সেই সময় তার ঠাকুর বাড়িতে, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কিন্তু তোমার নিরাকার ব্রহ্ম নয়, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুজো হচ্ছে, দোল উৎসব হচ্ছে। সুতরাং সেই মানুষ কিন্তু রাজার প্রতি আকর্ষিত হচ্ছেন, রাজা রামমোহনের প্রতি আকর্ষিত হচ্ছেন, তার প্রার্থনা সমাজে তিনি যাচ্ছেন। সুতরাং দেখা যাচ্ছে যে একটা সমাজের মধ্যে যেন একটা নতুন আলোড়ন তৈরি হচ্ছে। এবং যে বিষয়টা বলে আমি আলোচনা শেষ করবো, আলোচনা করছি যে রামমোহনকে বুঝতে গেলে রামমোহনের সময়ের চ্যালেঞ্জকে বোঝা দরকার।
রামমোহনের সময়ের যে অ্যাডভার্সিটি সেটাকে কনসেপচুয়ালাইজ যদি আমি করতে পারি, তাহলে কিন্তু রামমোহন এবং বিদ্যাসাগরকে অনেকটা পরিমাণে আমরা মানে মানে তাদের যে সময়কে বুঝতে পারবো, তাদের যে ব্যক্তিত্বের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে আমরা বুঝতে পারবো। আমি যে বিষয়টা বলে শেষ করব, আমার আলোচনার একদম আমি ফ্যাগেন্ডে চলে এসেছি, সেটা হচ্ছে এই যে খুবই সাম্প্রতিক কালে বোধহয় সম্ভবত 8-9 বছর আগে লেখা একটি বই, যেটা অবশ্যই আমি কিনেছিলাম। সেই বইটি লেখক হচ্ছে রামকৃষ্ণ ভট্টাচার্য। আমরা সবাই রামকৃষ্ণ ভট্টাচার্যকে চিনি, মানে আমি ওনার বাড়িতেও গেছি বিভিন্ন লেখালেখির সূত্রে। রামকৃষ্ণ বাবুর একটি বই উনি যখন লিখছেন সেই সময় ওনার বাড়িতে আমি যাতায়াত করি, এবং তার পরবর্তীকালে যখন বইটি বেরোয় উনি আমাকে বলেন যে বইটি দেখেছো? আমি বললাম না। সেই সময় তারপরেই বইটি নিয়ে দেখার, আমার মানে বইটি কিনে দেখার সুযোগ হয়। বইটি অসাধারণ, মানে বাংলার জাতীয়তাবাদ, বাংলা নবজাগরণের শুরুর দিকের বেশ কিছু বক্তব্য, তার মধ্যে অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রয়েছেন। সেই কথাটা আমি বলে আমার আলোচনা শেষ করতে চাই। সেখানে উনি একটা খুব সুন্দর তার একটা লেখার মধ্যে উনি বলছেন যে বাংলা নবজাগরণ যে শুরু, বাংলা নবজাগরণের শুরুটা হলো কিন্তু সমাজ ভাবনার মধ্য দিয়ে, সমাজকে চেনার মধ্য দিয়ে। সমাজ ভাবনা এবং সমাজকে চেনা, সমাজকে নতুন করে পুনর্গঠনের প্রয়াস সেখান থেকে। এটা কিন্তু আমি বইটি আমার কাছেও রয়েছে। সেটা হচ্ছে এই যে সমাজের প্রতি যে আমরা একটা সময় বলি যে এলিটদের মধ্যে একটা উন্নাসিকতা কাজ করে, এলিটিজম কাজ করে, সমাজের মধ্যে একটা উন্নাসিকতা কাজ করে, এই কথা কিন্তু অনেকেই বলেছেন। কিন্তু সেটা যে ভুল, কতটা ভুল, সেটা রণজিৎ গুহ যে সাম্প্রতিককালে 2009 বা 10-এ যে লেখা যে বইটি বেরিয়েছে রামমোহনের দয়া, ভারতীয় নবজাগরণ এবং দয়া নিয়ে, সেখানে কিন্তু উনি বারবার করে বলছেন যে সমাজকে চেনা, সাধারণের কাছে গিয়ে পৌঁছানো, এটার জন্য কেবলমাত্র যুক্তিবাদের হাত ধরে তো আমি মানুষের কাছে গিয়ে পৌঁছতে পারবো না। সুতরাং মানুষের কাছে যদি পৌঁছতে হয়, তাহলে একটা দয়া, মায়া, মমত্ব, এটা কিন্তু থাকা দরকার। এটা কিন্তু রামমোহনের মধ্যে আমরা কিন্তু দেখেছি যে এই অদ্ভুত যে গুণের যে মিলন, যে একদিকে অত্যন্ত শানিত যুক্তি, অত্যন্ত প্রগাঢ় তার কি বলবো যে পাণ্ডিত্য, এবং অ্যাট দ্য সেম টাইম মানুষের প্রতি তার যে একটা মানে মানে সমাজে বিশেষ করে নারীদের প্রতি তার যে একটা অত্যন্ত করুণ এবং মানবিক হৃদয়, সেই মানবিক হৃদয়ের কথা কিন্তু রণজিৎ গুহ বলছেন। আমি সেখান থেকে ফিরে আসি আলোচনায়, তার কারণ সময় বেশি নেই। সেখানে রামকৃষ্ণ ভট্টাচার্যের বইয়ের প্রসঙ্গে আলোচনা করছিলাম। রামকৃষ্ণ ভট্টাচার্য তার লেখায় বলছেন যে নবজাগরণের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সমাজের চিন্তা, সমাজ ভাবনা এবং সংস্কারের কিছু প্রচেষ্টা, সেগুলো সফল হয়েছিল কি বিফল হয়েছিল সেগুলো আজকে আমাদের আলোচনার বিষয় নয়। কিন্তু আলোচনার বিষয় হচ্ছে এই যে সমাজের মধ্যে একটা আলোড়ন তৈরি করেছিল, সমাজের মধ্যে একটা বিভাজনকে তৈরি করে দিয়েছিল। বিভাজন মানে নেতিবাচক অর্থে নয়। আমরা বুঝতে পারছিলাম যে কোনটা প্রোগ্রেস, মানে কোনটা সাদা কালো, কোনটা কালো। এই সাদা কালোর প্রভেদটা আমরা ধীরে 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 আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার হয়ে যাচ্ছিল এদের কর্মকাণ্ডের ফলে। এবং আমরা বুঝতে পারছিলাম যে কোনটা রক্ষণশীল আর কোনটা প্রগতিবাদী শিবির। এই শিবির বিভাজনটা যেন আমাদেরকে অত্যন্ত নাড়া দিয়েছিল। এবং আমরা তো সবাই জানি যে সমাজের অগ্রগতি বা বাংলার নবজাগরণ খুব স্মুথ প্রসেস নয়। ইট হ্যাড লটস অফ ইন্টারনাল কি বলবো যে রিফ্লেকশন, ইট হ্যাড লটস অফ ইন্টারনাল তোমার ইন্ট্রোস্পেকশন। সেই ইন্ট্রোস্পেকশনটা কিন্তু এই রামমোহনের জন্য আমাদের হয়েছিল, সেটা কিন্তু আমাদের সবসময় তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। যে কথায় ফিরে আসছি, সেই কথায় সূত্রে তোমার রামকৃষ্ণ ভট্টাচার্য দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে লেখালেখি করছেন। তার লেখার একটা আলাদা তোমার কি বলবো যে তোমার গভীরতা রয়েছে। সেখানে উনি কিন্তু একটি বিষয়ের কথা বলেছেন, সেই বিষয়টি বলে শেষ করি। সেটা হচ্ছে যে সমাজ ভাবনা আগে, সমাজ সংস্কার আগে, নাকি স্বাধীনতার চিন্তা আগে? অর্থাৎ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে তোমার বোমা বন্দুকের যে লড়াই, যেটা আমরা দেখেছি যে একেবারে 19 শতকের শেষ থেকে শুরু করে 20 শতকে অত্যন্ত প্রবল থেকে প্রবলতর হয়েছে। সেই বিষয়টা কি প্রধান? মানে ভারতকে যদি বুঝতে হয়, ভারতীয় সত্তাকে যদি বুঝতে হয়, ভারতীয় জাতীয়তাবাদকে যদি আবিষ্কার করতে হয়, তাহলে সমাজ সংস্কারের দিকে আমি যাব। সমাজ সংস্কারের যে চিন্তা ভাবনা, যেটা রামমোহন বিদ্যাসাগরের মধ্যে আমরা পাচ্ছি,
যেটা নিয়ে পরবর্তীকালে হয়তো আরো অনেকে বলবেন, আমার প্যানেলের মধ্যে রয়েছেন অধ্যাপক কৌশিক বসু বা আরো অনেকে, তারা হয়তো বলবেন যে বিদ্যাসাগরকে নিয়ে তো কম বিতর্ক তৈরি হয়নি, যেরকম রামমোহনকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, রামমোহনের পারিবারিক জীবনকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পারিবারিক জীবনে তো এরা কেউই অত্যন্ত সুখী পুরুষ ছিলেন না, তারা সুখী হতে পারতেন যদি হয়তো তারা স্রোতের দিকে গা ভাসিয়ে দিতেন, তারা হয়তো অনেক সুখী হতে পারতেন। কিন্তু তাহলে কিন্তু আজকের আলোচনার যে মঞ্চে আমরা যে রামমোহনকে নিয়ে আলোচনা করছি, তাদের সমাজ ভাবনা নিয়ে আলোচনা করছি, সেই আলোচনার কোনো সার্থকতা থাকতো না। সুতরাং তাদের যে আত্মত্যাগ, সেই জায়গাটা থেকে যেটা তোমার রামকৃষ্ণ ভট্টাচার্য তুলে আনার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে যে বেসিক্যালি একটা দ্বন্দ্ব, যে সামাজিক ভাবনা, সমাজ ভাবনা, সমাজ সংস্কার, সমাজ পুনর্গঠন, পরবর্তীকালে যেটা রবীন্দ্রনাথ বলছেন গ্রাম পুনর্গঠন, হ্যাঁ, সেই জায়গাটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাকি রাজনৈতিক ভাবে জাতি গঠন করা, রাজনৈতিক ভাবে তোমার ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে বোমা, বন্দুক, এইভাবে একটা আন্দোলন গড়ে তোলা, যেটা হয়তো কিছুটা হলেও, অল্প কিছুটা হলেও বঙ্কিমচন্দ্র লেখার মধ্যে বেরিয়েছে, বঙ্কিমচন্দ্র লেখার মধ্যে পরিস্ফুটিত হয়েছে। সেই ভাবনার জায়গাটা, সেই দ্বন্দ্বের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যে সেই দ্বন্দ্বের জায়গা থেকে তোমার রামকৃষ্ণ ভট্টাচার্য বলতে চাইছেন যে যারা 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 প্রথম শিবিরে অবস্থান করেন, যারা সমাজের দিকটার ওপরে বেশি আলোকপাত করার পক্ষপাতী, যারা সমাজকে বেশি গুরুত্ব দিচ্ছেন, তাদের বক্তব্য হচ্ছে যে সমাজ যদি পুনর্গঠিত না হয়, সমাজের মনটাকে যদি আমি তৈরি করতে না পারি, সমাজের চিন্তাগুলোকে যদি আমি আরো প্রগাঢ় তীক্ষ্ণ করে তুলতে না পারি, তাহলে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে বোমা, বন্দুক এর মাধ্যমে তো লড়াই করা সম্ভবপর নয়, কারণ তারা তো প্রচুর পরিমাণে শক্তিধর। সুতরাং শক্তির নিরিখে যদি সমাজকে আমি তৈরি করতে না পারি, তার বৌদ্ধিক চিন্তা চেতনাকে যদি শার্পেন করতে না পারি, তাহলে কিভাবে সম্ভব কেবলমাত্র কিছু ষড়যন্ত্রের মধ্য দিয়ে, কিছু তোমার গুপ্ত প্রচেষ্টার মধ্য দিয়ে, রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে, যেটা কিন্তু আমরা দেখলাম যে বেসিক্যালি তোমার সেই রাজনৈতিক আন্দোলনের যে ফেলিওর, সেটা তো আমরা মোটামুটি দেখেছি যে 1920-1930-এর দশকে আম্বেদকরের বক্তব্যের মধ্যে উঠে আসছে। মানে অলরেডি ইন্ডিয়া ন্যাশনালিজম ইন দ্য পলিটিক্যাল সেন্স অফ দ্য টার্ম, ইট ওয়াজ কি বলে যে ফ্র্যাকচার হয়ে গেছিল, ফ্র্যাকচার ডক্ট্রিনে রূপান্তরিত হয়েছিল। সুতরাং সমাজ ভাবনাকে অস্বীকার করে এগোনো যাবে না। আজকে যদি কিন্তু এটাই ট্র্যাজেডি রামমোহনের জীবনের, যদি একটা অত্যন্ত, যেটার কথা আমি বললাম যে রামমোহনের জীবনের যদি একটা অত্যন্ত তোমার কষ্টের জায়গা থাকে, সেটা হচ্ছে যে সমাজের জন্য তিনি কাজ করছেন, সেই সমাজে বার্তা পৌঁছে দেওয়ার যে জায়গাটা, সেখানে যদি কিছুটা তোমার কি বলবো যে কমিউনিকেশনের মধ্যে কিছুটা থাকে, অভাব থাকে, অভাব তো কিছুটা ছিলই, অস্বীকার করা যাবে না। সমসাময়িক সমাজের প্রেক্ষাপটে তাকিয়ে দেখলে শিক্ষার অভাব, তোমার এত বেশি মিডিয়া, সংবাদপত্র সে সময় ছিল না। সুতরাং রামমোহনের কথা বোঝার মতো, রামমোহনকে যেটা বিদ্যাসাগর মশাইয়ের ক্ষেত্রে তোমার শিবাজীবাবু বলছিলেন যে তার পাঠ উদ্ধার করা এবং তার পাঠ করা, রিডিং মেথোডোলজির ক্ষেত্রে তো অভাব তো ছিলই, অবশ্যই অভাব রয়েছে। সেটা যেমন ভেবে দেখতে হবে। সেটা হচ্ছে আরেকটা দিক, যেটা হচ্ছে এই যে আজকে যদি একটু চুল হলেও রামমোহন বা বিদ্যাসাগরকে আমরা একটু পেছনের ব্যাকড্রপে সরিয়ে রাখছি, তো তার কারণ হচ্ছে যে এই রাজনৈতিক জাতীয়তাবাদী যে প্রভাব, সেই রাজনৈতিক জাতীয়তাবাদী প্রভাব কিন্তু শুরু হয়ে গেল একদম ওই 1908-9 থেকেই শুরু হয়ে গেল। অরবিন্দ যখন বরোদা থেকে বাংলায় এলেন, তারপর থেকেই যে বাংলায় যে নতুন যে জাগরণ বা রূপান্তর, সেই সময় থেকে আমরা দেখতে পাচ্ছি যে ধ্বনি, যে আন্দোলনের মধ্যে সমাজ ভাবনা যেন পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ সমাজ ভাবনাকে পিছিয়ে মানে পেছনের ব্যাকড্রপে রেখে আমরা যেন দেখছি একটা যেন মোহগ্রস্ত জাতির মতো আমরা যেন ঔপনিবেশিক শক্তির আন্দোলনের একটা মানে একটা তৈরি করছি, দিবা স্বপ্ন তৈরি করছি। সেটা সফল হয়েছে কি সফল হয়নি, সেটা আমাদের আজকের ভবিষ্যৎ, আজকের বর্তমানে ভারতে দাঁড়িয়ে তার আলোচনা আমরা করতে পারি। সেই সময় থেকে যে জাতীয়তাবাদ, তার যে রূপান্তর, আর সেই রূপান্তরের ব্যাকড্রপে দাঁড়িয়ে রামমোহনের যে সমাজ ভাবনা, তার যে ভারতীয় ভাবনা এবং বিদ্যাসাগরের যে অবদান, সেই অবদানের মধ্যে যে তোমার ন্যাচারাল যে ডিফারেন্স রয়েছে,
আপনার যে প্রকৃতির তারতম্য রয়েছে, সেই তারতম্য দিকে তাকালে আমরা হয়তো তাদের কাজের সামান্য হলেও, চুল মাত্র হলেও, ধূলিকণার মাত্র হলেও আমরা তারা কিছুটা নাগাল দিতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। Thank you. Thank you very much, Professor Nag, for your nice deliberation. It's a highly insightful and thought-provoking. অনেক দিন ধরে বক্তব্য শুনছি, আমরা একটু স্বাদ বদল করে নিই। তো যদিও এটা একাডেমিক প্রোগ্রাম, তবু মানে মনে হয় না এটা রিলেভেন্ট হবে। সেজন্য আমি আমাদেরই একজন আজকে প্রফেসর সঙ্গীতা মুখার্জিকে সঙ্গীতা দি শোনা যাচ্ছে রুদ্র? Am I audible? Audible? Yeah. Okay. আমি গানেই চলে যাচ্ছি, একটা রবীন্দ্রসঙ্গীত গাইছি। ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে, ধ্বনিল রে, কলুষ কাল বাসবিরোধ বিদ্বেষ হোক নির্মল, হোক নিঃশেষ, চিত্তে হোক যত বিঘ্ন অপগত, নিত্য কল্যাণ কাজে। শরদরঙ্গিয়া গাবি হঙ্গম, পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম, মৈত্রী বন্ধন পূর্ণ মন্ত্র, পবিত্র বিশ্ব সমাজে। ধ্বনিল রে, ধ্বনিল রে, ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে, ধ্বনিল রে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ প্রফেসর মুখার্জি, ধন্যবাদ আপনার এই সুন্দর গানটি শোনানোর জন্য। আমরা আবার নিজেদের একটু রিচার্জ করে নিলাম। নাও আই now I welcome Dr. Kaushik Ghosh, Assistant Professor and Teacher in Charge, Department of Political Science, Bankura University. Dr. Ghosh is a well-known scholar of political science. He has lots of publications in various national and international journals. I request Dr. Ghosh to start his deliberation. Please, Dr. Ghosh. Dr. Sujay Ghosh. Yes. I'm just sharing my presentation. Okay, sir. One second.
Is my PowerPoint presentation is seen? No, sir. আপনি আপনি ওই প্রেজেন্টেশনটাই ক্লিক করুন, ওখান থেকে প্রেজেন্ট করুন। আমি ওটাই করছি আমি। হ্যাঁ, প্রেজেন্ট স্ক্রিনটাই ক্লিক করে। Is now the PowerPoint is seen? Okay, thank you, thank you. At first, I'd like to thank Academic Unit, Bardwan Sangyog Human Social Welfare Society Purba Bardhaman, particularly those whom I know personally, Sochida and Shomenda, and all the faculty members, principal of Department of Political Science and EGRA, Sharoda Shashi Bhushan College, EGRA, Purba Medinipur, for organizing a webinar and gave an opportunity to present my paper. My today's paper is about Rammohan Roy's contribution in Bengal Renaissance. Rammohan Roy's অবদান বাংলার নবজাগরণে। Rammohan Roy, as I was told that students would also present in this webinar, that's why I have prepared a PowerPoint presentation, and particularly with special emphasization with the interest of the students, because students did not able to visit his birthplace, where he died, etc. That's why, considering their interest, I have specially prepared this PowerPoint. Rammohan Roy was born at Radhanagar village, Krishnanagar, Khanakul, Bengal, British India. At present, although this Radhanagar, Krishnanagar is placed in Hooghly district, but actually during that time, there is a debate controversy that in which year Rammohan was born. Some historians say it is 1772 and some historians say it is 1774. But there was no controversy regarding the date. It is 22nd May. But during that time, this was fallen under the district of Bardhaman, because Hooghly district, Khanakul went to Hooghly district in the year 1795, and he died, Rammohan Roy died 1883 on 27th September, Bristol, United Kingdom. You see, particularly for students, the left side, it was the Atur Ghar, actual birthplace of Rammohan Roy, and in the right side, it was the house where he was born. But in left side, তোমরা জানো যে আগে আতুর ঘর থাকতো প্রতিটা বাড়িতে যেখানে বাচ্চাদের জন্ম হতো। The left side is the আতুর ঘর and the right side is the house where he actually lived in his childhood. And it is the statue at Bristol where he died. Before going to Rammohan's contribution in Bengal Renaissance, I just want to start with a line of Rabindranath Tagore, which was written on Rammohan Roy. He started in his writing, মহাপুরুষ যখন আসেন তখন বিরোধ নিয়েই আসেন, নইলে তার আসার কোনো সার্থকতা নেই. It means when great people come, conflict comes with them, or they are born during the time of conflict. Otherwise, no need of relevance of their coming. So it means during
the time of Rammohan's birth, socio-economic political condition was not so good. It was not related with Rammohan. From Plato, Aristotle to Mahatma Gandhi, socio-economic political disturbance actually created them, made them. সমসাময়িক আর্থ সামাজিক রাজনৈতিক যে দুর্ব্যবস্থা অরাজকতা সেগুলোই তাদেরকে তৈরি করে। and for students I want to say one line that whenever in future you learn any political philosopher, any political scientist, any political thinker, at first you try to understand the contemporary socio-political economic condition of that political philosopher or political thinker. তোমরা ভবিষ্যতে কোনো রাজনৈতিক চিন্তাবিদকে নিয়ে যদি আলোচনা করতে চাও, পড়াশোনা করতে চাও, সে প্লেটো অ্যারিস্টটলই হোক আর গান্ধী আম্বেদকারই হন, সবার আগে যেটা করতে হবে সমসাময়িক সেই মনীষীর সমসাময়িক আর্থ সামাজিক রাজনৈতিক কাঠামোটা কি ছিল। তাহলে at first, so we will start our this paper with the background socio-political economic condition of Rammohan Roy during that period. 1772 or 1774, whatever may be the year of birth. What was the period? During that period, Muslim rule has lost its power after 1757, gradually declining. British was shifted themselves from merchants to political rulers. Gradually, power of Muslim rulers declining, and gradually British East India Company's power from economic power, they are going to take the political power of British India. During that time, Rammohan was born in an Orthodox Brahmin family at Radhanagar, Khanapur. Rammohan's family members were engaged under the Muslim rulers of Murshidabad. Although Rammohan Roy his title, but for students, actually their surname is Bandopadhyay. They were also Brahmin. So Rammohan's family members, although they were Brahmin, but their ancestors were engaged under the Muslim rulers of Murshidabad. তারা চাকরি করতেন মুর্শিদাবাদের মুসলিম শাসকদের অধীনে। His father Ramkant Roy, obviously as his all family members, was an Orthodox Hindu. His father was also an Orthodox Hindu. Rammohan took his first lesson from his village school. He also studied Persian under a Maulavi. যারা ছাত্র রয়েছে, পার্সিয়ান মানে হচ্ছে ফার্সি। Now the question arises that why Rammohan, as a Bandopadhyay family member, why did he learn Farsi? Because as Rammohan's ancestors engaged in Muslim rulers' court, so it was his father Ramkant Roy wanted that in future Rammohan Roy would also get a job under Muslim rulers' court. So in Muslim rulers' court during that time, knowing Persian language gave them extra favor. তাদেরকে কিছু বাড়তি সুবিধা দিত ফার্সি ভাষা শেখা। As a member of the Bandopadhyay family or Brahmin, after that, Rammohan Roy was sent to Patna for Arabic, Persian, Quran, Islamic theology. But in this particular question, there is a debate that whether Rammohan Roy really studied Arabic, Persian, Quran, Islamic theology in Patna and later Sanskrit in Varanasi. Because you see, in the last third paragraph, within third bracket, there is a debate in this matter. Because before 1 year before his death, Rammohan Roy wrote a letter to Mr. Gordon, one of his friends in England, in 1832. During that time, he was also staying in England. In that letter, he discussed about his own life, which did not reveal much regarding this. Much regarding this means he went Patna, he went Varanasi, it is true. But there he learned Arabic, Persian, Quran, Islamic theology, and Sanskrit he did not mention. So one section of the historians say that if Rammohan really learned Arabic, Persian in Patna and Sanskrit and Varanasi, he might mention these at least in his one of the last letters.
But it was true that he learned Arabic, Persian, Quran, Islamic theology, and Sanskrit. The debate is there whether he studied around the Khanakul or whether he studied these in Patna or Varanasi. After learning all these, the Arabic translations of Euclid and Aristotle, these developed reason into him. He learned from Mutajila. What is Mutajila? One rationalist school of learning all this philosophy. He said that monotheism or Akeshwarbad is the essence of all religion. The incidents which took place in other places, for example, 1765 to 83 American Revolution, French Revolution 1789, Industrial Revolution in the United Kingdom, which started from 1760s, all these influenced him. I told you that socio-cultural, socio-economic, contemporary socio-economic political condition actually influenced great people. After his father's death in the year 1803, Rammohan shifted himself to Murshidabad. But before, one thing happened, that Rammohan, after learning all these, when he was inclined towards monotheism, যখন এই সমস্ত জ্ঞান আরোহণ করে রামমোহন একেশ্বরবাদের দিকে ঝুঁকলেন, his orthodox father instructed him to leave the house. তার বাবা বললেন তুমি বাড়ি ছেড়ে চলে যাও। After his father's death in the year 1803, Rammohan shifted himself to Murshidabad, and there actually he wrote one of his first major work, Tupat-ul-Muwahhiddin. Tupat-ul-Muwahhiddin. In English, it meant a gift to monotheists. He wrote this in 1803 to 4. বাংলায় করলে একেশ্বরবাদীদের প্রতি আমার উপহার। এই বইটি তিনি লিখেছিলেন পার্সিয়ান বা ফার্সি ভাষায় উইথ অ্যান অ্যারাবিক ইন্ট্রোডাকশন। ভূমিকাটা ছিল অ্যারাবিক ভাষায়। In the right side of the slide, you see the first page of Tupat-ul-Muwahhiddin, a gift to monotheists. What was written in a single line, we can learn what actually this book dealt. The quotation of Rammohan from Rammohan's book. I traveled in the remotest parts of the world, in plains as well as in hilly lands, and I found the inhabitants thereof agreeing generally in believing in the existence of one being who is the source of creation and the governor of it. অর্থাৎ আমি বিশ্বের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি, বিভিন্ন জনজাতির লোকের সাথে কথা বলেছি, দেখেছি তাদেরকে, এবং তারপরে আমার মনে হয়েছে যে একেশ্বরবাদী ঈশ্বর দর্শনের মূল কথা। There is a debate, as my paper I am presenting that Rammohan's contribution to the Bengal Renaissance. There is a debate whether Bengal Renaissance was a Renaissance, whether Bengal Renaissance is a Renaissance at all, or Rammohan Roy is the father of Bengal Renaissance. Really, to know the answer of this question, we will start what Renaissance means, particularly for students. Renaissance means actually rebirth or revival, অর্থাৎ পুনর্জন্ম বা পুনরুজ্জীবন করা। It means one thing already is existed, nothing new. One thing already existed and we will rebirth or revive that existing thing. The term Renaissance is actually associated with the Italy or Europe particularly. What happened in Europe till 400 AD, the Greek Empire and the Roman Empire was their peak time. So socially, culturally, scientifically, it was their peak time till 400 AD. But after 400 AD, 400 শতাব্দীর পরে, it was the dark age, middle age in the history of European history. ইউরোপের হিস্ট্রিতে 400 শতকের পরে অন্ধকারাচ্ছন্ন যুগ নেমে আসে। After that, in 1350 AD to 1600 AD,
there was a revival, a rebirth of that glory of the Greek and Roman empires. অর্থাৎ যে গ্রিক ও রোমান সভ্যতার যে গর্ব ছিল 1350 সালের পরে সেটা পুনরুদ্ধারের তারা চেষ্টা করে, 1600 শতকের মধ্যে তারা সেটা মোটামুটি করে ফেলতে পারে। And it was started at first in Italy, Florence. After that, from Italy, it spread to other parts of Europe. So if this is the concept of Renaissance, then whether in Bengal Renaissance was a Renaissance, what was the critics against the Bengal Renaissance? Whether Raja Rammohan Roy was the father of Indian or Bengal Renaissance? To me, obviously yes. The simple answer is obviously yes. Why? The answer in the right part of the slide you see, he reformed the existing Hindu religion. He started to preach monotheism. He saved lives of widows. তিনি হিন্দু ধর্মকে পুনরুজ্জীবিত করেছিলেন। তিনি বেদান্ত উপনিষদকে কেন্দ্র করে একেশ্বরবাদকে চালু করতে চেয়েছিলেন এবং বহু অবলা বিধবা যাদেরকে তাদের স্বামী মারা যাওয়ার পরে পুড়িয়ে মারা হতো তাদের প্রাণ বাঁচিয়েছিলেন। সব হিন্দু ধর্মকে কোট করে, হিন্দু ধর্মকে উদ্ধৃত করে এবং হিন্দু ধর্মের সহায়তায়। So if Hindu religion existed, but because few Brahmins, they explained wrongly Hindu religion and the name of Hindu religion, in the name of majority, they kill widows. They started to preach idolatry, পৌত্তলিক পুজো করা শুরু করলো। Then this Hindu religion actually reformed by the Rammohan Roy. It means as European Renaissance started to revive the old glory of Greek and Roman Empire, so Rammohan Roy wanted and successfully revived the glory of Hindu religion. In his own words, in 1832, a letter he wrote, Mr. Gordon, I have mentioned, in this letter he wrote, the ground which I took in all my controversies was not that of opposition of Brahmanism, but to a perversion of it. And I endeavored to show that the idolatry of the Brahmins was contrary to the practice of their ancestors. অর্থাৎ আমাকে যার জন্য সবচেয়ে বিতর্কের মধ্যে ফেলা হয়, not that of opposition of Brahmanism, আমি ব্রাহ্মণ ধর্মের বিরোধিতা করতে চাইনি, but to a perversion of it, আমি ব্রাহ্মণ্য ধর্মের, অর্থাৎ তিনি হিন্দু ধর্মকে এখানে মিন করছেন, আমি তার যে বিকৃতি পারভার্সন ঘটেছে তার বিরোধিতা করতে গেছি, বিকৃতি করতে গেছি। অর্থাৎ কোন নতুন ধর্ম কিন্তু নয়, হিন্দু ধর্মের পুনরুজ্জীবন তিনি করেছিলেন। So obviously Rammohan Roy was the father of Bengal Renaissance. And why he is father? Because he was born in 1772 or 1774, whatever it may be. But Vidyasagar, Rabindranath, Swami Vivekananda, other, for them there was an idol called Rammohan Roy. But for Rammohan, you will not find out any idol. So he was the first who started to revive the Hindu religion or the existing ill sides of the religious social effects. So obviously he is the father of Bengal Renaissance. Now, in this connection, I will discuss about his monotheism and abolition of Shoti to discuss his role, contribution in Bengal Renaissance. During that time, if we take the British Parliament's report, you see between 1815 to 1828, total 8,134 widows were burned along with their husbands. They were immolated as Shoti. So these incidents actually happening before 1815 also. It was the statistics we have collected from the British parliamentary report. But before 1815 also, all these were happening. These actually deeply affected Rammohan's mind. But you know, if these are the causes, then there was another direct cause. What is their direct cause? That direct cause you see in the right side, Shoti Daho Bedi. In the year 1811, Rammohan Roy's elder brother Jagmohan died. And when Jagmohan died,
his wife Aloka Manjari, it means sister-in-law or Bodhi of Rammohan, was a victim of Sati, immolated. Whether Rammohan Roy was present during the time of this incident, historians differ each other. Few historians say that he was present in 1811 during the time of Sati in this incident, and he saw the whole incident. Few historians say that no, he was not present during that time. He was outside the Khanapur. Whatever may be the debate, whatever may be the consequence, or whatever may be the reason that whether Rammohan was present or he was outside the Khanapur, but this incident actually touched him. This incident actually touched him because his sister-in-law, Bodhi, wife of Jagmohan, his elder brother, was immolated. তাকে স্বামীর সাথে পুড়িয়ে মারা হয়. After that, Rammohan started to abolish Sati wholeheartedly. He established Attiya Sabha. This Attiya Sabha is a predecessor organization of Brahmo Sabha. Here, like-minded people engaged in debates and discussions. They set up it is in the year 1815, and you see that this Attiya Sabha later turned to Brahmo Sabha in 1828. It was a Wednesday, and later in the year 1832, years after, this Brahmo Sabha was renamed as Brahmo Samaj. You see in the right side, particularly the students, the first own building of the Brahmo Samaj. It was inaugurated by Rammohan Roy on 23rd January 1830. It was their first building. From 1828 to 1830, they ran their Brahmo office in a rented house. But from 1830, they have their own houses. These Attiya Sabha, these Brahmo Sabha, these Brahmo Samaj started to awake people against the Sati. But only Sati is a cruel practice. To establish this was not sufficient to abolish Sati. For students, সতীদাহ প্রথা শুধুমাত্র একটি নৃশংস প্রথা ছিল, এটা রামমোহন রায় বললেই লর্ড উইলিয়াম বেন্টিং মানতেন বা তার আগের গভর্নর জেনারেলরা মানতেন এমনটা নয়. Look what historians Tonika Sarkar and Sumit Sarkar say. What is forgotten is that the colonial government had promised, and by and large that pledge was kept, to give complete autonomy to religious traditions of all communities. This meant that any attempt to articulate the need for a change in gender relations had to be spoken about in the language of the scriptures. Therefore, if Roy had wanted an abolition of Sati, he had to prove somehow that Sati was non-scriptural. যারা ছাত্র রয়েছে বলছি, তনিকা সরকার এবং সুমিত সরকার বলছেন যে ব্রিটিশ সরকার কিন্তু ভারতে ধর্মের ব্যাপারে খুব বেশি হস্তক্ষেপ করতে রাজি ছিল না. কাজেই হিন্দু ধর্মের যারা তখন ধারক বাহক ছিলেন, তারা যদি এটা ধর্মীয় ভাবে প্রমাণ করতে পারতেন যে সতীদাহ প্রথা ধর্মীয়, তাহলে তা যতই নৃশংস হোক হয়তো লর্ড উইলিয়াম বেন্টিং ওই রেগুলেশন 17 আনতেন না. তারপরে হয়তো কিছুদিন পরে ধর্মে থাকা সত্ত্বেও সতীদাহ প্রথা রদ হতো, কিন্তু 1829 হয়তো হতো না. তাহলে কি করতে হতো? Rammohan had to oppose the Hindu religious Orthodox people by showing the incidents from Hindu scriptures. রামমোহনকে তার বিরোধীদেরকে ব্যাখ্যা করতে হতো হিন্দু ধর্মশাস্ত্র দিয়ে. And how did he explain? You see, in 1818 সালে he wrote one article, সহমরণ বিষয়. It is his own writings. সহমরণ বিষয়, প্রবর্তক ও নিবর্তকের সংবাদ. In English, conference between an advocate for and an opponent of the practice of burning widows alive. Here, advocate means who is the supporter of Sati, and opponent means who is the opposition of Sati. তাহলে যিনি সাপোর্ট বা সমর্থন করছেন তিনি কি বলছেন? তিনি বলছেন আমি আশ্চর্য, দুটোই কিন্তু রামমোহন, both are writing by Rammohan. He at one point
he is advocating, and another point, he is opposing. যিনি অ্যাডভোকেট অর্থাৎ যিনি চাইছেন সতী থাকুক, তার কর্মে রামমোহন বলছেন, আমি আশ্চর্য জ্ঞান করি যে তোমরা সহমরণ ও অনুমরণ যাহা এদেশে হইয়া আসিতেছে তাহার অন্যতা করিতে প্রয়াস করিতেছ। যারা ছাত্রছাত্রী রয়েছ, সহমরণ আমরা সবাই জানি সতী। অনুমরণ কি? অনুমরণ হচ্ছে যেদিন স্বামী মারা গেলেন সেদিন কোনো কারণে স্ত্রী যদি অনুপস্থিত থাকেন, তিনি যদি অসুস্থ থাকেন, পরবর্তীতে স্বামীর ব্যবহৃত কোনো জিনিস, চটি, লাঠি, ছাতা, কোনো কিছুর সাথে চিতায় প্রবেশ করা যেতে পারত, তাকে বলা হতো অনুমরণ। অর্থাৎ যেদিন স্বামী মারা গেল, কোনো কারণে সেদিন সতীদাহ না হতে পারলে তারপরে। তখন রামমোহনই উত্তর দিচ্ছেন, প্রবর্তক অর্থাৎ যিনি সাপোর্টার আর নিবর্তক যিনি অপোজ করছেন। সর্বশাস্ত্রে এবং সর্বজাতিতে নিষিদ্ধ যে আত্মঘাত, তাহার অন্যথা করিতে পাইলে তাহারাই আশ্চর্য বোধ করিতে পারেন, যাহাদের শাস্ত্রে শ্রদ্ধা নাই এবং যাহারা স্ত্রীলোকের আত্মঘাতে উৎসাহ করিয়া থাকে। তখন প্রবর্তক বলছেন, অর্থাৎ সতীদাহের সমর্থক, তোমরা এ বড় অযোগ্য। কহিতেছ যে সহমরণ ও অনুমরণ শাস্ত্রে নিষিদ্ধ হয়, কিন্তু তোমরা কি জানো এই বিষয়ে অঙ্গিরা প্রভৃতি ঋষিরা কি বলেছেন? মৃতে ভর্তরি যা নারী সমারহেদ্ধু তাসানাম, জ্বলন্ত চিতাতে আরোহণ করে সে অরুন্ধতী যে বশিষ্ঠের পত্নী তাহার সমান হইয়া স্বর্গে যায়। যে স্ত্রী ভর্তার সহিত পরলোক গমন করে সে মনুষ্যের দেহিতে যত লোম আছে, যাহার সংখ্যা 3.5 কোটি, তত বৎসর স্বর্গে বাস করে। যে স্ত্রী ভর্তার সহিত পরলোক গমন করে সে মাতৃকুল, পিতৃকুল এবং স্বামীকুল, এই 3 কুলকে পবিত্র করে। আর পতি যদি ব্রহ্ম হত্যা করেন কিংবা কৃতজ্ঞ হয়েন কিংবা মিত্র হত্যা করেন, তথাপি ওই পতিকে সর্বপাপ হইতে মুক্ত করে, ইহা অঙ্গিরা মুনি কহিয়াছেন। নিবর্তক কি বলছে তখন, যিনি অপোজ করছেন, দুটো আবারও বলছে, দুটোই কিন্তু রামমোহন লিখেছেন। এ সকল বচন যাহা কহিলে তাহা স্মৃতি বটে, অর্থাৎ স্মৃতিশাস্ত্র অবশ্যই, এবং এ সকল বচনের দ্বারা ইহা প্রাপ্ত হইয়াছে যে স্ত্রীলোক সহমরণ ও অনুমরণ করে, তবে তাহার বহুকাল ব্যাপিয়া স্বর্গ ভোগ হয়। কিন্তু বিধবা ধর্মে মনু প্রবৃতি যাহা কহিয়াছেন তাহাতে মনোযোগ করো। কামন্ত খপেযদ্যহং পুষ্পমূল ফলে শুভেই, পতির মৃত্যু হইলে পবিত্র যে পুষ্প মূল ফল, তাহার দ্বারা কাম নিষ্কাম করিবার চেষ্টা করিবেন, কামকে নিয়ন্ত্রণ করিবার চেষ্টা করিবেন বিধবা, এবং শরীরকে কৃশ করিবেন, এবং অন্য পুরুষের নামও করিবেন না। আর তাহারাদি বিষয়ে নিয়ম যুক্ত হইয়া এক পতি তাহাদের অর্থাৎ সাধ্যশ্রী তাহাদের যে ধর্ম তাহার আকাঙ্ক্ষা করিয়া যাবজ্জীবন ব্রহ্মচর্যের অনুষ্ঠান পূর্বক থাকিবেন। এটা খুব ভাইটাল এই জায়গাটা। অর্থাৎ রামমোহন দেখাচ্ছেন যে মনুর শাস্ত্রে পাওয়া যাচ্ছে যে যাবজ্জীবন ব্রহ্মচর্যের অনুষ্ঠান বিধবা করতে পারবে। এই জায়গাটা যখন তিনি নিয়ে আসছেন, এটা কিন্তু সহমরণের বিরুদ্ধে যাচ্ছে। এইভাবে তিনি স্ক্রিপচার অর্থাৎ হিন্দু শাস্ত্রকে নিয়ে আসার চেষ্টা করিতেছেন। তিনি আরো কি বলছেন, মনু এই বিধি দিয়াছেন যে পতি মরিলে ব্রহ্মচর্যে থাকিয়া যাবজ্জীবন কালক্ষেপ করিবেন, অতএব মনুস্মৃতির বিপরীত যে সকল অঙ্গিরা প্রভৃতির স্মৃতি তুমি পড়িতেছ তাহা গ্রাহ্য হইতে পারে না। তিনি বেদকে উদ্ধৃত করছেন, যৎ কিঞ্চিত মনুর বদত্তই ভেষজং, যাহা কিছু মনু কহিয়াছেন তাহাই পথ্য জানিবে। বৃহস্পতিকে উদ্ধৃত করছেন, মন্যর্থ বিপরীতা যা সহ স্মৃতি ন প্রশস্যতে, মনুস্মৃতির বিপরীত যে স্মৃতি তাহা প্রশংসনীয় নহে। তখন যিনি সতীদাহের সমর্থক তিনি কি বলছেন? সমর্থক বলছেন, তুমি যে কহিতেছ সহমরণ ও অনুমরণ বিধায়ক অঙ্গিলা প্রভৃতির যে স্মৃতি তাহা মনুস্মৃতির বিপরীত হয়, একথা আমরা অঙ্গীকার করি না। যেহেতু যে কর্ম করিতে বিধি দেন নাই তাহা অন্য স্মৃতিকারেরা বিধি দিলে মনুর বিপরীত হয় না। যেমন মনু সন্ধ্যা করিতে বিধি দিয়াছেন, হরি সংকীর্তন করিতে করেন নাই, কিন্তু ব্যাস হরি সংকীর্তন করিতে কহিয়াছেন, তবে কি ইহা বিরোধ নয়? আমরা যে হরি সংকীর্তন করছি, অর্থাৎ সতীর সমর্থক বলছেন মনু সন্ধ্যা দিতে বলেছেন, হরি সংকীর্তন করতে বলেননি, কিন্তু ব্যাস তিনি তো হরি সংকীর্তন করতে বলেছেন। তাহলে হরি সংকীর্তন করা কি মনুর বিরোধী? তখন অপোজিশনের বিরোধীর ভয়েসে রামমোহন বলছেন যে তুমি যে উদাহরণ দিচ্ছ সেটা খাটে না।
কারণ সন্ধ্যা ও হরিকীর্তন অর্থাৎ যেটা মনু এবং ব্যাস বিপরীতমুখী বলেছেন, সেই সন্ধ্যা এবং হরিকীর্তন আমি 24 ঘন্টা সময়ে পুরো দিনে ভিন্ন ভিন্ন সময়ে করতে পারি, দুটোই করতে পারি। আমি সন্ধ্যাও করতে পারি, আবার হরি সংকীর্তনও করতে পারি, সময়টাকে আলাদা রেখে। কিন্তু সহমরণ আর ব্রহ্মচর্য তো একসাথে হবে না। আমি যদি অঙ্গিরা মুনির সহমরণ নিই, তাহলে মনুর যে ব্রহ্মচর্য সারা জীবন যে মনু বলেছেন সেটা তো হবে না। কি সুন্দরভাবে তিনি বেদ, উপনিষদ, বেদান্ত এবং মনুস্মৃতিকে সামনে নিয়ে আসছেন। তিনি বলছেন যখন একটা কোনো রিচুয়াল করলে, একটা কোনো রীতিনীতি করলে আরেকটা রীতিনীতি করা যাবে না, সেক্ষেত্রে অবশ্যই বিধবার হাতে থাকবে যে সে কোনটা করবে। বা সেটা যদি তখন দেখা যায় যে সতীর মতো কোনো জিনিস, সহমরণের মতো জিনিস যা প্রাণহানি করছে, তখন আমাদেরকে সহমরণটাকে বাদ দিয়ে বাকিটাকে নিতে হবে। সন্ধ্যা ও হরি সংকীর্তন একই দিনে যেহেতু দুটো সময়, তার সাথে ব্রহ্মচর্য সহমরণ খাপ খায় না। তিনি বলছেন অর্থাৎ প্রতি মরিলে যাবজ্জীবন থাকিয়া ব্রহ্মচর্যের অনুষ্ঠান যাহা মনু কহিয়াছেন, তাহা করিলে সহমরণের বাদ হয়, এবং সহমরণ যাহা অঙ্গিরা প্রভৃতি কহিয়াছেন, তাহা করিলে ব্রহ্মচর্যের দ্বারা মোক্ষ সাধনের বাদ হয়। অতএব এই দুইয়ের অবশ্যই বৈপরীত্য আছে, কিন্তু হরিসংকীর্তন আর সন্ধ্যার মধ্যে কোনো বৈপরীত্য নেই, দুটোকে নিয়ে চলা যায়। এত সুন্দরভাবে তিনি ব্যাখ্যা দিয়ে তিনি সহমরণ প্রথা তুলে দেওয়ার জন্য সওয়াল করেছিলেন। This actually reflect on 4th December 1829, Lord William Cavendish Bentinck. You see in the right side the Soti Regulation 17 AD 1829 of the Bengal Code. Actually, it was brought by Lord William Cavendish Bentinck, and after imposing this Bengal Code Regulation 17, Soti was banned in Bengal Presidency. But was Rammohan's fought end? Was Rammohan stopped to fight? No, because the mainstream Hindu religion, which were dominated by during that time Radhakanta Dev, he was the rival of Rammohan Roy. He set up one Dharma Sabha in the month of January 1830 to counter the Brahmo Samaj. They also got help of the few newspapers. Samachar Chandrika, who editor was Bhavani Charan Bandyopadhyay. Bhavani Charan Bandyopadhyay also joined Radhakanta Dev to start Sati again. And Sangbad Ratnakar, all these newspapers started writing against Rammohan Roy, against Brahmo Samaj, against Bentinck's Regulation Sati Act. Regarding this, one interesting fact I want to mention. তখন ব্রাহ্ম সমাজ এবং ধর্ম সভার মধ্যে সম্পর্কটা কতটা অহিনুকূল ছিল, তখন দুটো ব্রাহ্ম পরিবারের মধ্যে বিবাহ স্থির হয়, এবং আমন্ত্রিতরা যাতে ব্রাহ্মদের বিয়েতে না যান, রাধাকান্ত দেব বলেন যারা আমন্ত্রিত অথচ বিয়ে বাড়িতে যাবে না তাদেরকে আমি পুরস্কার দেব। ব্রাহ্ম সমাজের পক্ষ থেকেও বলা হয় আমাদের বিয়েতে যারা আসবে আমন্ত্রিত তাদেরকে আমরাও পুরস্কার দেব। এবং বিয়ের দিন দেখা গেল যারা রাধাকান্ত দেবের কাছে গিয়ে বলছেন ধর্মসভার কাছে যে আমরা যাইনি, অতএব আমাদের প্রাপ্যটা দিন, তিনি তাদেরকে 20 টাকা করে দিয়েছিলেন। এবং যারা উপস্থিত হয়েছিল সেই বিয়েতে তাদেরকে 25 টাকা দেওয়া হয়েছিল। যখন রাধাকান্ত দেবের কাছে যারা গিয়েছিলেন তারা দেখলেন 5 টাকা লোকসান করেছেন, তারা সেই 20 টাকা আবার রাধাকান্ত দেবকে ফিরিয়ে দেন এবং বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করে 25 টাকা নেন। অর্থাৎ আমি এটার দ্বারা বলতে চাইছি আদৌ এই ব্রাহ্ম যারা সমর্থন করত, ধর্মসভা যারা সমর্থন করত, সাধারণ নাগরিক তারা কতটা অন্তর থেকে এগুলোতে বিশ্বাস করত আর কতটা অর্থনৈতিক কারণে এসবের কাছে যেত, সেটা কিন্তু এই ঘটনার দ্বারা প্রমাণ হতে পারে। যদি কেউ অন্তর থেকে ব্রাহ্ম হতো তাহলে সে রাধাকান্ত দেবের কাছে যেতেই পারতো না। আবার যদি কেউ অন্তর থেকে ডমিনেটেড যে হিন্দু ফিলোসফি, হিন্দু রিলিজিয়ান যারা তাদেরকে মানতো, সে কখনোই 5 টাকা লোকসানের জন্য রামমোহন রায়ের ওই ব্রাহ্ম ফ্যামিলির বিয়েতে যেতে পারতো না। দেন Radhakant Dev, Maharaja Kali Krishna Bahadur, Bhavani Charan Bandyopadhyay and others appealed to Privy Council.
হোয়াট ইজ প্রিভি কাউন্সিল অল নো, কিন্তু যারা ছাত্র রয়েছে তাদের জন্য আমি বলছি। ডান দিকে একটা ছবিও দেখতে পাচ্ছ প্রিভি কাউন্সিলের। আমাদের দেশে সুপ্রিম কোর্ট যেরকম একটা আপিল আদালত, ব্রিটেনে প্রিভি কাউন্সিল সেই ধরনের একটা আদালতের কাজ করত। রাধাকান্ত দেব, ধর্মসভা, মহারাজা কালীকৃষ্ণ বাহাদুর, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, they collected ₹30,000 from the common people to fight against Benting's Regulation 17. During that time, one incident took place. Akbar too, during that time the Mughal ruler, he wanted a person who should went England and bargain to increase his stipend which he was received from East India Company. Akbar too found Rammohan Roy and he gave Raja title to Rammohan Roy in the year 1830. And Rammohan sailed for England on 15th November 1830. The name of the ship was Albion, and Rammohan reached Liverpool, England on 8th April 1831. There was 4 major reasons behind Rammohan's journey. One, to give a native Indians opinion to Parliament. Yes. Yes. Dr. Ghosh, beg your pardon, sir. Please finish it up quickly because we are going late. Please. 5 minutes? Yes. 5 minutes? Okay. Okay, you can take 5 minutes. Okay. No, actually it will automatically end it within 5 minutes. Yes, sir. Okay. To give native Indians opinion to Parliament on judicial and revenue systems, to oppose repeal of the Soti Act 1829, lobbying more funds for Akbar II, and to understand the heart of European civilizations. Whether he was given any money or he received any money from Akbar II or not, again there is a controversy among the historians. People like Niroj C. Chaudhary, they say Rammohan received ₹70,000 from Akbar II, but Rammohan personally nowhere written all these. And when Privy Council heard the appeal, Rammohan was present all 3 days before the Privy Council. Those 3 days are 25th June, 2nd July, and 9th July 1832. And finally, Privy Council gave judgment in favor of Lord William Benting. It means Soti must be abolished. After that, whole British India, gradually Soti was uprooted. I'm finishing just saying that after 80 years or 90 years after the death of Rammohan Roy, one survey was conducted by Probasi Potrika. These are the words I have taken from Pramod Chaudhary. In Pramod Chaudhary's own words, কিছুদিন পূর্বে প্রবাসী পত্রিকা এই যুগের বাংলাদেশের সবচাইতে বড় লোক কে পাঠকদের কাছ থেকে এই প্রশ্নের জবাব চেয়েছিল। পাঠকদের ভোটে স্থির হয়ে গেল যে সে ব্যক্তি রাজা রামমোহন রায়। দেশের লোক যে এ সত্য আবিষ্কার করেছে এ দেখে আমি মহা খুশি হলো। বাট আনফরচুনেটলি in the year 2004, BBC Bangla, they had surveyed that who is the Shera Bangali or greatest Bengali, compiling current West Bengal and Bangladesh. Raja Rammohan Roy received 10th position out of 20. It is the shame for us. আমাদের কাছে লজ্জা। যিনি নবজাগরণের অগ্রদূত, যার সামনে আইডল রোল মডেল ছিল না, তিনি যা কিছু বলছিলেন সমাজ তার গলা টিপে ধরছিল, তিনি চলে গেলেন 10 নম্বরে। এবং কাদের ভোটে? বাঙালিদের ভোটে। অর্থাৎ বাঙালিরা আজকে রামমোহনকে কোন জায়গায় দেখছে সেটা নিয়ে কিন্তু খুব সন্দেহ। Finally, whatever may be the result of the BBC Bangla or common people, in what eyes common people see Rammohan, but I am just finishing by saying one line from Rabindranath Tagore's writing on Rammohan. It was read out on 5 Magh 1291 Bengali year. 5ই মাঘ 1291 বঙ্গাব্দে এটা রবীন্দ্রনাথের লাইনটা পড়া হয়েছিল। এটা লেখা পড়া হয়েছিল, আমি লাইনটা বলছি। বর্তমান বঙ্গ সমাজে ভিত্তি স্থাপন করিয়াছেন রামমোহন রায়। আমরা সমস্ত বঙ্গবাসী তাহার সম্পত্তির উত্তরাধিকারী, তাহার নির্মিত ভবনে বাস করিতেছি।
তিনি আমাদের জন্য যে কত করিয়াছেন কত করিতে পারিয়াছেন তাহা ভালো করিয়া আলোচনা করিয়া দেখিলে তাহার প্রতি প্রগাঢ় ভক্তি ও স্বজাতির প্রতি বিশ্বাস জন্মিবে। আমাদিগকে যদি কেহ বাঙালি বলিয়া অবহেলা করে, আমরা বলিব রামমোহন রায় বাঙালি ছিলেন। I think whether he got 10th place or not, Rabindranath Tagore's these lines actually reflect the actual Rammohan Rai. Thank you. সবাইকে ধন্যবাদ। Very nice and informative deliberation. We gather lots of information from your lecture. Now I request Dr. Somen Rai to give vote of thanks to the resource persons. Vote of thanks for the first technical session. হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, আজকে আমাদের যে আন্তর্জাতিক আলোচনা চক্র তার দ্বিতীয় দিনে আমরা একেবারে প্রথম পর্বে শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। আজকে আমাদের তিনজন খুব রিসোর্সফুল পার্সন ছিলেন, আমি রিসোর্স পার্সন বলা যায়, রিসোর্সফুল পার্সন ছিলেন, যাদের কাছ থেকে আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হয়েছি ভীষণভাবে। এবং প্রথমে আমি থ্যাঙ্কস দেব এবং ধন্যবাদ জানাবো বিশেষ করে, এবং আমি শ্রদ্ধা জ্ঞাপন করব বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শিবাজীপতি বসু মহাশয়কে। তিনি আমাদের সঙ্গে থেকেছেন এবং তার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করেছেন, আমাদেরকে সমৃদ্ধ করেছেন। আমরা ভীষণভাবে তার প্রতি কৃতজ্ঞ। তিনি বিদ্যাসাগর চর্চার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে একজন অন্যতম দিকপাল এবং বিদ্যাসাগরের উপর একটি খুব তথ্য সমৃদ্ধ ওনার অডিওটা মিউট হয়ে গেছে। সোমেনবাবুর অডিওটা মিউট হয়ে গেছে। রুদ্রবাবু, সোমেনদা হ্যাঁ শোনা যাচ্ছে, তোমার অডিওটা বন্ধ হয়ে গেছিল। প্লিজ কন্টিনিউ। হ্যাঁ হ্যাঁ, আমি দেব এবং আমার শ্রদ্ধা জ্ঞাপন করব আমাদের বিশ্ববিদ্যালয় পুরুলিয়া বিভাগের বিভাগ প্রধান এবং বরিষ্ঠ অধ্যাপক ডক্টর তার প্রতি আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। ডক্টর নাথ তার তথ্য সমৃদ্ধ বক্তব্য আমাদের সামনে তুলে ধরেছেন এবং তিনি আমাদের এই ওয়েবিনারের সংগঠিত করার ক্ষেত্রে ভীষণভাবে সহযোগিতা করেছেন। এই জন্য তার প্রতি আমাদের হার্দিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের যে আজকের যিনি শেষ বক্তা এবং রিসোর্স পার্সন ছিলেন, যিনি আমাদের খুব কাছের মানুষ, একজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী এবং যিনি একজন ইমার্জিং স্কলার, তিনি হচ্ছেন ডক্টর কৌশিক ঘোষ, বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বর্তমানে বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। কৌশিক স্যার ভীষণভাবে আমাদের সঙ্গে প্রথম থেকেই থেকেছেন এবং সহযোগিতা করেছেন এবং প্রত্যেকটা বিষয়ে আমাদের টেকনিক্যাল সমস্যা, গতকাল এবং আজকেও আমরা কিছু টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হয়েছিলাম, সেক্ষেত্রে প্রত্যেক রিসোর্স পার্সন আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করেছেন, আমরা তাদের প্রত্যেকের প্রতি আমাদের বর্ধমান সংযোগ হিউম্যান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়া আমাদের সঙ্গে যিনি ছিলেন, আমাদের সঙ্গে যাদের যে কলেজের সঙ্গে আমরা কোলাবোরেশনে এই আন্তর্জাতিক
আলোচনা চক্র আমরা আয়োজন করেছি, সেই এগরা সারদা শশীভূষণ কলেজের অধ্যক্ষ মহাশয়, তিনিও আমাদের সঙ্গে প্রথম থেকেই যে উৎসাহ দেখিয়েছেন তার জন্য তার প্রতিও আমরা আমাদের সংগঠনের এবং সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়াও আমাদের যিনি ভাই রয়েছেন আমাদের ডক্টর রুদ্রপ্রসাদ রায়, তারও সহযোগিতা সবসময় আমরা পেয়েছি। এছাড়াও আমরা আমাদের যারা টেকনিক্যাল যে দিকগুলো দেখছেন তাদের সহযোগিতাও রয়েছে, তাদের প্রতি বিশেষ করে সুমন্ত বেশার নাম উল্লেখ করতেই হয়। আমরা আবারও আমাদের যে সমস্ত রিসোর্স পার্সন ছিলেন তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমাদের সংগঠনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা মূলত হচ্ছে, আমাদের লক্ষ্য হচ্ছে এটা যে একেবারে যারা আমরা একেবারে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বসবাস করি, আমাদের সেই সমস্ত ছাত্রছাত্রীদের আজকে যারা শিক্ষার আলোয় কিছুটা এগিয়ে আসছেন এবং মেধাবী ছাত্রছাত্রী যারা আছে, যাদের হয়তো আর্থিক সামর্থ্য নেই, এই ধরনের ছাত্রছাত্রীদেরকে একটা একাডেমিক প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, তার পাশাপাশি বিশিষ্ট বিদগ্ধ পণ্ডিত মানুষদের সঙ্গে তাদের বক্তব্যের সঙ্গে তাদের একটা সংযোগ ঘটানো, এবং ঘটিয়ে আমরা চাইছি যে আমাদের যে সমাজবিজ্ঞান এবং চর্চার ক্ষেত্রটাকে আরো অনেক প্রসারিত করতে পারি, যাতে আমাদের সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষজনের সঙ্গে এবং হচ্ছে যে বিশিষ্ট পণ্ডিত সমাজবিজ্ঞানীদের সঙ্গে আমাদের যারা ইমার্জিং স্কলার এবং যারা মেধাবী ছাত্রছাত্রী রয়েছে তাদের একটা সংযোগ ঘটাতে পারি। সেই জন্য আমাদের সংগঠনের নামই সংযোগ। এর পাশাপাশি আমরা একেবারেই বিনামূল্যে চেষ্টা করছি কিছু মেধাবী ছাত্রছাত্রীদের সহযোগিতা করতে, তারা যাতে আরো উচ্চশিক্ষার আঙিনায় প্রবেশ করতে পারে। এই ব্যাপারে যারা সব থেকে বেশি সহযোগিতা করছেন এই দুদিন ধরে আমাদের সঙ্গে থেকে, যে সমস্ত পার্টিসিপেন্টরা রয়েছেন তাদের প্রতিও আমার হার্দিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আশা করব আগামী দিনেও আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে আপনারা আরো বেশি করে এবং আন্তরিকভাবে আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের পাশে পাবো, এবং আপনাদের সঙ্গে নিয়ে আমরা আজকে এই ধরনের একাডেমিক চর্চা, তার পাশাপাশি কিছু মেধাবী ছাত্রছাত্রীকে কিভাবে আমাদের আরো উচ্চশিক্ষার আঙিনায় আমরা উচ্চশিক্ষার আলোকে আমরা নিয়ে আসতে পারি, সেই বিষয়টি আমরা মাথায় রাখবো। এরপরেও আমরা আমাদের যে ওয়েবিনারের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে 2 তারিখে একটি, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে, সেখানেও একটা আমরা আলোচনা চক্রের আয়োজন করেছি। সেটা হোয়াটসঅ্যাপে আমরা খুব বিশদে দিয়ে দেবো বিষয়। আমরা চাইবো আপনারাও আসুন এবং হচ্ছে যে আপনাদেরও মতামত দৃষ্টিভঙ্গিও সেই দিন আপনারা প্রতিফলিত করবেন, সেই আশা রাখি। এরপর আমাদের প্রথম যে সেশন, সেই সেশনের এখানেই সমাপ্তি হলো, এবং আমরা এরপরে চলে যাব আমাদের দ্বিতীয় সেশন, অর্থাৎ দ্বিতীয় টেকনিক্যাল সেশন, অর্থাৎ পেপার প্রেজেন্টেশন সেশন। এই সেশনে যে দুজন মানুষকে আমরা আজকে চেয়ারপারসন হিসেবে পেয়েছি, দুজন বিশিষ্ট মানুষ এবং হচ্ছে যে যারা পেশাগত দিক থেকে একেবারেই তরুণ অধ্যাপক এবং একজন তরুণ অধ্যাপিকা, দুজনই আমাদের খুবই যাদের মানে আমাদের শ্রদ্ধেয় মানুষ। তাদের মধ্যে প্রথম হলেন ডক্টর সুভাষ সিংহ রায়, যিনি অ্যাসোসিয়েট প্রফেসর ইন পলিটিক্যাল সায়েন্স, চন্ডীদাস মহাবিদ্যালয়, বীরভূম, ওয়েস্ট বেঙ্গল। He has vast teaching experience of about 20 years. He has done his PhD from Jadavpur University. His area of interest in Indian politics, human rights, state politics, research methodology, political theory, etc. He has published several journal articles in national and international level and 11 book chapters. He has edited 2 books. One is State, Nation and Multiculturalism, Problem and Prospect, and second, Development in Politics in India. Currently, he has joint editor of an academic journal, Inquest. He has also going to publish a sole author book from Sharad Book House on state politics, West Bengal state politics, globalization and development. Our second
chairperson is Professor Sangita Mukherjee. She is graduated from Asansol Girls College and did her MA and MPhil from Badon University. Her field of specialization are public administration and local government, women's studies, and also very much interested in tribal studies. She is interested in extreme forms of violence against women in some of developing countries. Presently, she has serving as an assistant professor in Sombhunath College, Lapur. He has also engaging to doing her research work in PhD research work from Learning University. I heartily congratulate to both of the chairperson, and I handed over the microphone to the second session chairperson, Dr. Subhash Singh Roy and Professor Sangita Mukherjee. Please, sir and madam, please take the charge of the second session. Okay, thank you, Showman, for your nice words, which I think I do not have that kind of capability or that kind of credit. But anyway, you are always nice to me. And Thank you, sir. Sangita, আমরা কি আলোচনা শুরু করে দিই? হ্যাঁ, শুরু করে দাও। Okay, Egra Shoshibhushan College in collaboration with Bardhaman Sangjog Social Welfare Society, they are organizing an international level webinar on the two great personalities of Bengal as well as India. This is a very nice tribute, a very modest tribute to this one of the greatest, two of the greatest Bengali students of India. Without wasting any time, as we have only 1 hour time left to conclude the paper presentation session, I would like to request all the paper presenters to wrap up your discussion within 5 minutes, 4+1. Although you know it very well that being on the chair is a very, very embarrassing situation to handle with. I know that you are well prepared and you have to present your, if you want to present the paper in a very well manner, then you need at least 10 minutes to 12 minutes. But it's extremely difficult for us due to time constraint to give half of the time. And that's why I would like to request you to conclude your discussion within 5 minutes. After 4 minutes, I will give you a warning. And thereafter, within 1 minute, you have to complete your discussion. 5 মিনিটের মধ্যে আলোচনাটা শেষ করবেন। 4 মিনিটের মাথায় আপনাদেরকে আমরা একটা ওয়ার্নিং দেব। And after your discussion, if there is any question, then we will take up at the end of our end of your presentation. What I will do is I will first ask or invite Dr. Chandan Mondol, and then Dr. Sujit Samanto and Dr. Namrata Kothari. Both of you are be prepared for second and third. Dr. Sujit Mondol, you will present your paper in second, and third, Dr. Namrata Kothari. Both of you are hopefully present here. I am seeing on the screen. So now the time is for Dr. Chandan. ওকে স্যার, সকলকে শুভেচ্ছা। প্রথমেই এই সেশনের দুজন চেয়ারপারসনকে আমার প্রণাম। আজকের এই সেশনের সমস্ত পার্টিসিপেন্টদের আমার ভালোবাসা, কলিগদের প্রতি আমার শুভেচ্ছা এবং ছাত্রদের প্রতি আমার স্নেহাশিস। সত্যি টাইমটা খুব ভাবছিলাম 10 মিনিট হয়তো আপনার সময় পাবো। যাই হোক, আমি চেষ্টা করবো 5 মিনিটের মধ্যে শেষ করতে। আমার আজকে পেপার মননে সেকুলার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মূলত শোনা যাচ্ছে স্যার? মননে সেকুলার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আসলে বিদ্যাসাগরকে আমি বিদ্যাসাগরের সম্পর্কে যতটুকু আমি তথ্য পেয়েছি, যতটুকু পড়তে সুযোগ পেয়েছি, তাতে আমি বিদ্যাসাগরের ধর্মনিরপেক্ষতার শিক্ষা ব্যবস্থা, তার মননে সেকুলার, গভীর মনের ভেতর থেকে যে ধর্মনিরপেক্ষ একটা ব্যবস্থা, ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার
যে আহ্বান বা যে সংগ্রাম যিনি করেছিলেন তার কতগুলো তথ্য আমি চেষ্টা করেছি এটাকে উপস্থাপন করেছে। তো অষ্টাদশ শতকের হিন্দু ধর্মের আমরা জানি সবাই আলোচনা হয়েছে যে অষ্টাদশ শতকে হিন্দু ধর্মের মহান সংস্কারক রাজা রামমোহন রায়ের হাত ধরে ভারতের সুদীর্ঘ ধর্মীয় কুসংস্কার, ধর্মীয় কপমণ্ডকতা, গোড়ামির বিরুদ্ধে যে বলিষ্ঠ সংগ্রাম শুরু হয়েছিল, যে নবজাগরণের নাম করে আজকে রাজা রামমোহন রায় বিদ্যাসাগরের সম্পর্কে এই আলোচনা সভা, তাতে সেই যে রেনেসা নবজাগরণ শুরু হয়েছিল, বিদ্যাসাগর সেই নবজাগরণের প্রতীক্ষিত এবং সেই নবজাগরণের সংগ্রামকে, রাজা রামমোহন রায়ের সংগ্রামকে বিদ্যাসাগর আরো বহুগুণ বাড়িয়ে তুলেছিলেন, এটা আমরা সবাই জানি। আসলে দীর্ঘদিন পশ্চিমী শিক্ষা, ইংরেজি শিক্ষা, ইংরেজির কাছে গোলামি, অশিক্ষা, কুসংস্কার, ঈশ্বর নামক অলৌকিক চিন্তাকে মুক্তি, যুক্তি ও বিজ্ঞান বিচারের মানদণ্ডে ফিরে তাকে যে বর্জন করা শিক্ষা বিস্তারে যারা তখন ব্রতী হয়েছিলেন, বিদ্যাসাগর তার মধ্যে অন্যতম। আমি মূলত এই আঙ্গিকেই বিদ্যাসাগরকে দেখার চেষ্টা করেছি যে বিদ্যাসাগরের ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা। আমরা সবাই জানি যে মাত্র 22 বছর বয়সে মানে গভীর জ্ঞানের মানে জ্ঞান অর্জন করে ভারতের বেদ, বেদান্ত, সাংখ্য বেদান্তকে ভ্রান্ত বলে, ভুল বলে, কুসংস্কার সম্পন্ন বলে বলতে পেরেছিলেন, সেটাও আমার লেখার মধ্যে আনতে চেষ্টা করেছি। তো বিদ্যাসাগরের ধর্মনিরপেক্ষ শিক্ষা নিয়ে অনেক কথা আছে, আমি ছোট ছোট করে একটু করে উদাহরণ দিয়ে বলে যাব। তৎকালীন ব্যালেন্টাইনের সঙ্গে এক বিতর্কে তিনি শিক্ষা পদ্ধতি এমন হওয়া দরকার বলেছিলেন যাতে ছাত্রছাত্রীদের মধ্যে কোনো মূল ধারণা সৃষ্টি না হয়। বিদ্যাসাগরের লক্ষ্য ছিল ধর্মীয় প্রভাব মুক্ত সেকুলার শিক্ষা বিস্তার ঘটানো, যার দ্বারা ছাত্রছাত্রীদের মধ্যে আধুনিক শিক্ষা, আধুনিক চিন্তা, বিজ্ঞান মনস্কতা, সংস্কারহীন মনন গড়ে ওঠে এবং তা যেন জ্ঞানের আলোয় সমৃদ্ধ হয়ে সমস্ত প্রকার অন্ধতা, কুসংস্কার থেকে মুক্তি হতে পারে। তাই তিনি ব্যালেন্টাইনের সেই শেখানোর পথে ভাববাদী দর্শনকে তিনি কখনো সংস্কৃত কলেজে স্থান দেয়নি, পড়াতে চাননি। তিনি চেয়েছিলেন গণিত, ভূগোল, বিজ্ঞানের পাশাপাশি এমন দর্শন পড়াতে যাতে ছাত্রছাত্রীদের সমাজের মধ্যে যুক্তি, বিচারবোধ গড়ে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুর এটা বুঝতে পেরেছিলেন। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের 1992 সালে 2রা আগস্ট কলকাতায় ব্রাহ্ম সমাজের উদ্যোগে আয়োজিত এক বিদ্যাসাগর স্মরণ সভায় বিদ্যাসাগর নিয়ে, বিদ্যাসাগরের দয়া, বিদ্যাসাগরের জ্ঞান নিয়ে বহু চর্চা হয়েছিল। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মনে হয়েছিল যে বিদ্যাসাগরের প্রতি স্মরণ সভা অনুষ্ঠিত ভক্তরা দানশীলতা নিয়ে অনেক কিছু বলছেন, কিন্তু সেই সময় তৎকালীন সমাজ ব্যবস্থায় যে রক্ষণশীলতা, যে কুসংস্কারের বিরুদ্ধে বলিষ্ঠ চিত্তে বিদ্যাসাগর যে লড়াই করে যাচ্ছেন সেটা কেউ আলোচনা করছেন না, সেটা চাপা পড়ে যাচ্ছে। ফলে সেটা আলোচনা করা উচিত। হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর বুঝেছিলেন ধর্মীয় শিক্ষা নিয়ে, ধর্মীয় বহির্ভূত শিক্ষা নিয়ে, ধর্ম নিরপেক্ষ শিক্ষা নিয়ে বিদ্যাসাগরের যে লড়াই, সেটা অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের চোখে পড়েছিল এবং সেটা সে পরিষ্কার করে বলেছিলেন। আমি সংক্ষেপে, অনেক কথা আছে, আমি পেপার অলরেডি দিয়েছি, আপনাদের দেখা সম্ভব হলে একটু দেখবেন। বিদ্যাসাগরের দ্বিতীয় যে ধর্মনিরপেক্ষ শিক্ষায় দ্বিতীয় কথাটিকে বিশেষভাবে এখানে উল্লেখযোগ্য। বিদ্যাসাগর মহাশয় বস্তুবাদ সংক্রান্ত আলোচনাকে বেশি মূল্য দিতেন। তিনি সংস্কৃত কলেজের জন স্টুয়ার্ট মিলের বস্তুবাদী দর্শনের বই, আমরা জানি সবাই যারা আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তারা জানি যে দ্য লজিক অফ দ্য মোরাল সায়েন্স, এইটি বিদ্যাসাগর পড়েছিলেন এবং সংস্কৃত কলেজে এই লজিক পড়াতে চেষ্টা করেছিলেন। এক্ষেত্রে বিদ্যাসাগরের সাথে ব্যালেন্টাইনের অনেক ঝামেলা হয়েছিল। ব্যালেন্টাইনের কথা মতো উল্লিখিত বস্তুবাদী দর্শন নামক বইটি সংক্ষিপ্ত সার চালু করার পরিবর্তে মূল বইটি, যখন ব্যালেন্টাইনের সঙ্গে অনেক ঝগড়া হলো, শেষ পর্যন্ত ব্যালেন্টাইন রাজি হলেন, ঠিক আছে, দ্য লজিক অফ দ্য মোরাল সায়েন্সের সংক্ষেপে একটু পড়ানো যেতে পারে। বিদ্যাসাগর মহাশয় সংক্ষেপে না করে পুরো বইটি পড়াতে চেয়েছিলেন এবং বার্কলের, আমরা জানি যে বার্কলের এনকোয়ারি, এটা ওই আধ্যাত্মবিদ্যা নিয়ে অনেক কিছু লেখা আছে, এইটা সংস্কৃত কলেজে পড়াতে চেয়েছিলেন, কিন্তু বিদ্যাসাগর সেই এনকোয়ারি বইটাকে বাদ দিয়ে দিয়েছিলেন। কারণ এই জন্যই বিদ্যাসাগর মহাশয় বুঝেছিলেন লজিক অফ দ্য মোরাল সায়েন্স অফ মিলের, জন স্টুয়ার্ট মিলের বস্তুবাদী চিন্তা করে যে পশ্চিমী শিক্ষা, আধুনিক চন্দন বাবু, 1 মিনিটের মধ্যে ও সরি,
আচ্ছা, ঠিক আছে, আমি এটা বস্তুবাদী চিন্তায় তিনি বলেছিলেন পশ্চিমী শিক্ষা ব্যবস্থায় একটা ডাবল ট্রুথ, সত্য দ্বিবিধ, সত্য দু ধরনের, এই ধরনের একটা জটিলতা তৈরি করে আমাদের প্রাচ্য শিক্ষার মধ্যে একটা কনফিউশন তৈরি করার একটা প্রবণতা পশ্চিমী শিক্ষাবিদ বিশেষ করে ঔপনিবেশিক শাসন ব্যবস্থার মধ্যে ছিল। সেই ডাবল ট্রুথ বুঝে বিদ্যাসাগর বুঝেছিলেন যে এদেশের যুব সমাজকে, ছাত্র সমাজকে শিক্ষার আঙ্গিনা, ধর্ম নিরপেক্ষ, ধর্ম কুসংস্কার সম্পন্ন ব্যবস্থা থেকে শিক্ষাকে বের করে আনতে হলে তাহলে ডাবল ট্রুথ নিয়ে যে দ্বন্দ্ব, সেগুলো সেগুলো বহির্ভূত করতে হবে, সেগুলো বাদ দিতে হবে। তাই ট্রুথ বিদ্যাসাগরের কাছে একটাই, সত্য দু ধরনের হতে পারে না। পশ্চিমী চিন্তায় সত্যকে দুভাবে দেখিয়ে পাশ্চাত্যের মধ্যে ভাবাবেগের মধ্যে যে জটিলতা তৈরি করা, সেই জটিলতা ভাঙতে চেয়েছিলেন। তাই তার ভাববাদী চিন্তা, গোড়ামি, কুসংস্কারকে বাঁচিয়ে রাখার যে প্রবণতা পশ্চিমী চিন্তাবিদদের ছিল, পশ্চিমী সিলেবাসের মধ্যে ছিল, বিদ্যাসাগর তাকে বারবার ভাঙতে চেষ্টা করেছিলেন। আর একটা ছোট, অনেক কথা আছে রামকৃষ্ণ দেবের সঙ্গে কথোপকথনে, তার 1846, 1850, 1852 ইত্যাদি ইত্যাদি সময় তার যে বিবৃতি, তাতে আমরা সংস্কৃত কলেজে অনেক কিছু লক্ষ্য করি, সেগুলো আমি যাচ্ছি না। লাস্ট রামকৃষ্ণদেবকে জবাব দিচ্ছিল, রামকৃষ্ণদেব যখন বারে বারে আধ্যাত্মবিদ্যা সম্পর্কে, পরমবাদ সম্পর্কে অনেক কিছু বিদ্যাসাগর বুঝিয়ে তখন রামকৃষ্ণ বিদ্যাসাগরকে তার আন্ডারে আনতে চেয়েছিলেন, তখন বিদ্যাসাগর বলেছিলেন, দেখো চেঙ্গিস খাঁ আক্রমণ করে লক্ষ লক্ষ লোককে অ্যারেস্ট করেছিল। তার সেনাপতি বলেছিল যে এই যে লক্ষ লক্ষ মানুষকে আপনি অ্যারেস্ট করলেন, বন্দি করলেন, এদের রাখলেও বিপদ, এদের ছেড়ে দিলেও বিপদ, এদের খাওয়াবো কি করে? তাহলে খাওয়ানোর বিপদ, আবার ছেড়ে দিল বিপদ। তখন চেঙ্গিস খান বললো ওদের হত্যা করে দাও। ফলে কচাকচ সব লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে তখন চেঙ্গিস খান মেরে ফেলেছিলেন। বিদ্যাসাগর বললেন, তখন তো ভগবান এদের বাঁচায়নি, আর যখন এই পীড়িত মানুষদের ভগবান বাঁচায়নি, তাই আমার সেই ভগবানের চেষ্টা করার প্রয়োজন নেই, ভগবান আমার দরকার নেই। আসলে লাস্টে একটা কথা বলে শেষ করব, বিদ্যাসাগর ধর্মনিরপেক্ষ শিক্ষায় নানান সংগ্রাম করেছেন, নানান রামকৃষ্ণ মিশনের, রামকৃষ্ণ বংশদেবের সঙ্গে কথোপকথন আছে, অনেক কিছু বলেছিল, যাই হোক। কিন্তু এটাও ঠিক যে বিদ্যাসাগর তৎকালীন সমাজ ব্যবস্থার সম্পূর্ণ বিরুদ্ধে, সমাজ ব্যবস্থার যে কাঠামো তার সম্পূর্ণ বিরুদ্ধে গিয়ে বিচ্ছিন্নভাবে আন্দোলন করতে চায়নি। সমাজ ব্যবস্থার মধ্যে থেকেই সমাজ ব্যবস্থার ভিতরে গুণগুলোকে, সমাজ ব্যবস্থার ভিতরে কুসংস্কারগুলোকে, বিশেষ করে ধর্মনিরপেক্ষ ধর্মীয় কুসংস্কার, কারণ তখন ব্রাহ্মণ সমাজের যে পুরোহিতদের, সনাতন পুরোহিতদের যে পূজা অর্চনা বাড়ছিল, সেই পূজা অর্চনা মধ্য দিয়েই একটা শ্রেণীকে ক্যাপচার করা বা এবং সহজ ছিল, এবং সেটা পরম্পরা, এবং সেটা অনেক বেশি সহজ ধর্মীয়, মানে হিন্দু ধর্মীয় পথে মানুষকে তার নিয়ন্ত্রণে নেওয়া সহজ। বিদ্যাসাগর বলেছিলেন যে এই পথ থেকে যুব সমাজ, ছাত্র সমাজকে বেরাতে হবে। তাই সুগভীর জ্ঞানের মাধ্যমে, বস্তুবাদী চিন্তার মাধ্যমে, গণিত শিক্ষার মাধ্যমে বিদ্যাসাগর ভারতীয় সমাজ ব্যবস্থা, বিশেষ করে বাঙালিকে ধর্ম নিরপেক্ষ শিক্ষা দিতে চেয়েছিলেন। তার সারা জীবনের সংগ্রাম আমরা মনে রাখবো। ধন্যবাদ। ধন্যবাদ চন্দন বাবু, আপনার খুব সুন্দর একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করছিলেন, কিন্তু এটা আমাদের কাছে আক্ষেপের বিষয় যে আপনার এত সুন্দর আলোচনাটাকে আমরা আরেকটু সময় দিতে পারলাম না। So thank you for your very nice and very pertinent issue you have raised in your discussion. So now may I now request Dr. Sujit Samanto. Yes, I'm audible. Yes, you're audible. Kindly introduce yourself first and then proceed your discussion, presentation. At present, আমি বিদ্যাসাগর মহাশয়ের উত্তরসূরি, বর্তমানে আমি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের স্কুল ইন্সপেক্টর ডিস্ট্রিক্ট লেভেলে আমি আছি। আমি বিদ্যাসাগরের এই দ্বিশতবার্ষিক জন্ম শতবর্ষের প্রাক্কালে ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমার যে টপিক, যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্য ট্রান্সফরমেশনাল লিডার ইন ইন্ডিয়া, যাকে বলা যায় রূপান্তরকারী নেতা, সেই নিয়ে আমি আলোকপাত করছি। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা জন্মেছি সূর্যের সেই দেশে। সত্যি আমাদের আজ গর্বের দিন যে আমরা সে বিদ্যাসাগরের দেশের আমরা নাগরিক।
আজ থেকে তিনি 200 বছর আগে জন্মেছিলেন, আর 200 বছর পরেও কিন্তু আমাদের কাছে তিনি সমান প্রাসঙ্গিক হয়েই রয়ে আছেন। আমার এই যে পেপারটি, এটা আমি 3টে বিষয়ের উপরে আমি এর লক্ষ্য উদ্দেশ্য আমি নিবদ্ধ করেছি। প্রথম উদ্দেশ্য আছে আমার যে পার্টি ট্রান্সফরমেশন লিডারশিপ আমরা কাকে বলবো। দ্বিতীয় আমার যে অবজেক্টিভ, সেখানে আমি বলতে চাচ্ছি যে সেই সময় ভারতবর্ষে বিশেষ করে ইংরেজ অধিকৃত বাংলার কি অবস্থা ছিল এবং বিদ্যাসাগরের আমরা এই 3টে পয়েন্ট আমরা তথ্য আমি সংগ্রহ করেছি, যে ডাটা কালেকশন করেছি সেই তৎকালীন বিদ্যাসাগরের বিভিন্ন লেখনী, বিভিন্ন জার্নাল, অনলাইন সোর্স, এখান থেকেই যে তারপর সে বিশ্লেষণ করে আমরা ফাইন্ডিংসটাকে আমরা আগিয়ে নিয়ে যাচ্ছি। তো আমরা যদি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে যে হোয়াট ইজ ট্রান্সফরমেশনাল লিডারশিপ, কেন আমরা বিদ্যাসাগরকে এই সময়কে ট্রান্সফরমেশনাল লিডারশিপ বলবো, আমরা কোভিড-19 যুগে আমরা দেখছি এডুকেশন সেক্টর পুরো ডিসরাপশন হয়ে গেছে এবং সেখানে কিভাবে আমরা এডুকেশনটা চালাবো আমরা কিন্তু দিশা দেখতে পাচ্ছি না। সারা পৃথিবীতেই এরকম দেখে গিয়েছি এবং সেখানে আমরা অনলাইন অফলাইন যে ব্লেন্ডেড মেথড, বিভিন্ন পদ্ধতিতে আমরা শিক্ষা নিয়ে ভাবছি, সিলেবাস কিভাবে কাটছাট করবো। তো এই সময় আমাদের বেশি প্রয়োজন সেই বিদ্যাসাগরকে। কারণ কি, আমাদের একদিকে এনরোলমেন্ট বেড়ে গেছে, ছাত্র সংখ্যা অনেক স্কুলে, কিন্তু তাদের যে সঠিক শিক্ষাদান আমরা এই মুহূর্তে করে উঠতে পারছি না। স্যাম পিত্রাদো যে ন্যাশনাল নলেজ কমিশন 2005-এ, তিনিও বলেছেন ভারতবর্ষে একটা সত্যিকারের ট্রান্সফরমেশনাল লিডার দরকার। এপিজে আব্দুল কালাম যার ভিশন 2020, সেখানেও কিন্তু আমাদের এই রূপান্তরকারী নেতারই আমাদের দেশে অভাবের কথা বলেছেন। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে আমি যে রূপান্তরকারী নেতা বা ট্রান্সফরমেশনাল লিডারশিপের বিভিন্ন তত্ত্ব আছে, ম্যাকডোয়েল তত্ত্ব আছে 1978-এ আছে, এবং সব থেকে বড় কঙ্গার এবং কানুনগো 1987-এ তিনি যে প্রথম ক্রাইটেরিয়া বলছেন হাই সেলফ কনফিডেন্স। তো বিদ্যাসাগরের হাই সেলফ কনফিডেন্স আমরা তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে, তার ইংরেজ যে সরকারের সঙ্গে কাজকর্ম, যে তার সংস্কৃত কলেজের প্রিন্সিপাল হিসাবে, ফোর্ট উইলিয়াম কলেজের লেকচারার হিসাবে এবং শিক্ষাক্ষেত্রে বিভিন্ন অবদানের সেই সেলফ কনফিডেন্সেই দেখতে পাই। তৎকালীন বাংলায় মহিলাদের যে অবস্থা ছিল, যে মাস এডুকেশন, এই কথা তো কেউ ভাবতেই পারতো না। একদিকে পাশ্চাত্যের দ্বন্দ্ব চলছে যে ভারতীয় শিক্ষা কোন পথে যাবে, ওয়েস্টার্ন হবে না আমাদের পাশ্চাত্য দেশীয় অনুসারে হবে। বিদ্যাসাগর বললেন যে না, ভারতের ভার্নাকুলার মিডিয়ামের মধ্যে দিয়ে মাতৃভাষার মাধ্যমেই শিক্ষাদান করতে হবে এবং ওয়েস্টার্ন এডুকেশনের দরকার, ইংরেজি শিক্ষাও দরকার। সেই বিদ্যাসাগরের আইডিয়াটা রিফ্লেক্ট দেখা গেল উড ডিসপাচে। এবং সব থেকে বড় জিনিস, বিদ্যাসাগরই প্রথম বিশ্বাস আনাতে পারলেন জনগণের মধ্যে মেয়েদেরও স্কুলে পাঠানো যায়, মেয়েদের জন্য স্কুল তৈরি করা যায়, এবং তিনি প্রথম মেয়েদের জন্য স্কুল তৈরি করলেন। সেটা তো ইতিহাস হয়ে আছে, 35টা স্কুল 5টা ডিস্ট্রিক্টে, সরকারি অর্ডার নেই, তিনিও তবু স্কুল করলেন। অনেক আর্থিক ঋণ ভার দিয়ে সেই বিদ্যালয় তৈরি, শিক্ষকদের বেতন দান, সমস্ত কিছুই করলেন। তো এটা একটা হাই রিস্ক টেকিং অ্যাটিটিউড না থাকলে, যে রূপান্তরকারী নেতার যেটা ক্রাইটেরিয়া, হাই রিস্ক টেকিং অ্যাটিটিউড, না হলে কিন্তু সুজিত বাবু আর 1 মিনিটে শেষ করবেন। হ্যাঁ, যাই হোক, তাহলে আমরা বিদ্যাসাগরের আরো কয়েকটা যদি গুণ দিই, ইউজ অফ আনকনভেনশনাল স্ট্র্যাটেজি। তিনি বলছেন যে মহিলাদের নর্মাল স্কুলে এখন প্রয়োজন নেই। মেরি কার্পেন্টার বলছেন না, দরকার আছে। বেথুন স্কুলে খুললো 2-3 বছর পরে বন্ধ হয়ে গেল। তিনি অনেক চেষ্টা করেছিলেন যে পলিগেমি বন্ধ করার জন্য, তিনি চাইল্ড ম্যারেজের জন্য, এনহ্যান্সমেন্ট অফ দ্য এজ, বালিকাদের বয়স বৃদ্ধি বিয়ের ক্ষেত্রে, সেটা পরবর্তীকালে বিদ্যাসাগর মৃত্যুর পর হয়েছিল। কিন্তু এইসব জিনিসগুলোই বিদ্যাসাগরকে আমাদের কাছে আজও প্রাসঙ্গিক করে তুলেছে
যে 200 বছর পরেও বিদ্যাসাগরকে আমরা কেন স্মরণ করব? এই রকম নেতাই তো আমাদের ভারতবর্ষে এবং সারা পৃথিবীতেই এই কোভিড-19 যুগে যখন সব মেয়েরা স্কুলে ফিরে আসবে কিনা কেউ গ্যারান্টি দিতে পারছে না, এবং ড্রপ আউট যখন হাই হবে এবং এই সময় চাইল্ড ম্যারেজ বেশি বাড়ছে এবং মহিলাদের চাইল্ড লেবার বাড়ছে, আনইনটেন্ডেড প্রেগনেন্সিতে তারা চলে যাচ্ছে এই লকডাউনে, এবং ইউএনও এবং আমাদের ইউনেস্কো এরা খুবই শঙ্কিত যে আমাদের লকডাউনের পরে নর্মাল স্কুলে কিভাবে সমস্ত ছাত্রীদের আমরা নিয়ে আসতে পারবো। বিদ্যাসাগরের মতো সেই মানবদরদী মহিলাদের প্রতি এবং বিশেষ করে আজকের যুগে যে যাকে বলা যায় বিদ্যাসাগর কি সত্যি কি একটা আমাদের লিবারেল ফেমিনিজম যে আইডিয়া, এই ট্রান্সফরমেশনাল লিডারশিপে তিনি যে অ্যাক্টিভিটির মাধ্যমে তিনি দেখিয়েছিলেন তা আমাদের খুব বেশি প্রয়োজন। শেষকালে আমি শেষ করবো, বিদ্যাসাগরের মৃত্যু উপলক্ষে জনগণের মধ্যে যে প্রভাব দেখা গিয়েছিল, যে মানকুমারী বসু আজ থেকে 100-150 বছর আগে তিনি একটা সুন্দর কবিতা লিখেছিলেন খোকাপুর মা বলে। তিনি বলছেন, মেয়েগুলো অবিরহ আজও কাঁদিছে কত, আজও সেই অত্যাচার, সেই পায়ে ঠেলা, আজও সতীনের ঘর, কচি মেয়ে বুড়ো ভর, এই কি তোমার জাদু ঘুমাবার বেলা। সত্যি আমরা সবাই বিদ্যাসাগরকে আবার স্মরণ করব, তাহলেই কিন্তু আমরা কোভিড-19 পরবর্তী যুগে শিক্ষা ক্ষেত্রকে আমরা সঠিক দিশা দেখাতে পারবো এবং সমাজের গরিব এবং নিম্নবিত্ত শ্রেণীর কাছে আমাদের শিক্ষাটাকে রাইট টু এডুকেশন অ্যাক্টের মতো কম্পালসারি ভাবে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে। Thank you, Sujit Babu. It's very nice to hear from the educational executive on Vidyasagar and on his transformational leadership. Thank you so much for your illuminating discussion. আমি আর বাড়াচ্ছি না, আমাদের শেষের দিকে আমরা আপনাদের যা আলোচনা করলেন তার একটা সমাপ্ত আমরা করে দেওয়ার চেষ্টা করব। So now may I request and invite Dr. Nagnata Kothari for your presentation. Ma'am, as you know that you have to wrap up your discussion within 5 minutes. Yeah. And again, I have to warn you after 4 minutes. So within 1 minute, then you have to wrap up your discussion. Am I audible? Yes. Am I audible? Yes, audible and visible both. Thank you. Thank you, sir. Good afternoon to my respected chairperson and my friends present over here. And I am also thankful to the organizer who have given us the opportunity to talk about on this such a pertinent theme in today's world, reform, reform, and reform. So I'm directly coming to my topic. My topic is Raja Rammohan Roy as a political reformer or his political thought. So as we know, Raja Rammohan Roy's political thought can be understood correctly if we bear in mind his role as a great synthesizer. He tried to harmonize the social authority, the static aspect of social and civic life, with individual freedom. To him, individual progress is impossible unless the condition of social progress will develop. He believed in individual natural rights, including the right to life, right to property, right to free speech, and right to free association, the fundamental human rights as we understood in modern parlance. So, if we see his ethical linings, then we'll see the main sheet of his anchoring was Benthamite principle, that is the greatest good of greatest number of people, which was reflected through his Lokashreya, that is the common good. So Rammohan Roy had a synthetic view of a rational and human social order. He respected different types of culture, religion, language, that is the varieties in Indian society. Therefore, he commended a different process of nation building, as a result of which nationalism, he said, would be consistent with true internationalism and cosmopolitanism. Rammohan Roy's Brahma Samaj was his real object, of which has been much misunderstood, because it was designed to be a forum for such emancipated spirit of all faiths and persuasion, not a religion as such.
On the other hand, it also formed the basis of true secularism within national boundaries. Roy's conception of real secularism deserves particular attention today because historical forces seems to object secularism as a principle of political ethics and practice in a dramatic way. So if India had to be a great nation, the nation building process must not imply obliteration of this diversity. Therefore, he was much concerned with the secularism in the sense of the state, an individual with a materialistic self-interest, unconcerned with religion. Roy realized that unless religious conflict interwoven into culture conflict were resolved, the different religious communities would never be able to achieve either of their own welfare or that of a nation as a whole. His Brahma Samaj was designed as a forum, not for the masses who were follow a new religious doctrine, but a selected few who would be able to share the narrowness of the religious communities pitted against one another. In other words, secularism meant realizing the identity as well as the universality of all religion without losing one's commitment to religion as such and to one's own religion in particular. So Rammohan Rai derived his concept of freedom from the ideal of humanism. Humanism being understood in the broad sense. To him, humanism means liberation of the human spirit from the bondage of ritualism, superstition, and false otherworldliness. So Roy was therefore principally a reformer and activist within the constraint of his environment, and his inspiration came from his reasoned faith in the worth and dignity of the individual. Thus, he came to the conclusion that man qua man has certain stability of the has certain inalienable rights which cannot be taken away on the pretext of maintaining stability of the social or religious order or satisfying the pragmatic requirements of the economic or political system. Roy fought against all social discrimination and or administrative arrangements which offended against human dignity and freedom and rested on domination and exploitation of man by man. Later, Bentham writes, he tells Roy that James Mill was aiming at, within quotes, giving stability and security of landed property in the hands of the greatest throughout the British India. But Roy's inspiration was singularly Indian in the sense he stressed on Lokacharya as coordinate with sovereign command and sanction that is deeply entrenched in Dharma Shastra. I conclude by saying that by putting up questions rather, what were the Rammohan's positive ideas on the construction of the future of Indian polity? On it, Brajendra Singh addressed that three important elements which Rammohan Rai has identified. Number one, an original separation between legislative and executive function. Number two, the origin of law, Indian law in custom and achar as coordinate with sovereign command and sanction. And number three, the strategic position of the village community and the panchayat in Indian polity. As Singh has rightly said, Rammohan Rai, within quote, gave a modern meaning and purpose to these ancient and medieval elements of Indian polity. Quote close. Thank you very much. Myself, Namrata Kothari from South Calcutta Girls College, Department of Political Science. Thank you. Let me beg your pardon that I have to stop you for your it was quite a nice presentation and very thought-provoking also. But I have nothing to do to stop you. I know it's very in the chair. I know it's your duty. Yeah. But it's very thought-provoking discussion on we find in your discussion. Thank you. Anyway, I will give my concluding observations after your presentation. Now, next, Joyita Pal. Joyita Pal. Yes, sir. I am audible. I am yes, audible. Yes. I am Joyita Pal from Rishi Bankim Chandra Evening College. My topic is Vidyasagar on Bengali language and literature. Pandit Ishwar Chandra Vidyasagar name is very close to hearts of Bengali and Indian also. He was none other than the famous writer, educationist, social reformer, humanist, teacher, and above all the most intellectual in the world. He was the key figure of Bengali Renaissance
Today, I am going to discuss his contribution in the development of Bengali language and literature. He brought about a revolution in Bengali education system and defined the way Bengali language was written and taught. He played a pioneer role in expanding modern education and social mobilization during the 19th century Bengal. He not only can find himself to the role of the preacher to spreading education within the superstition involved in the community through their native language, but also gives himself in the practice field of social change like the institution of widow marriage. He stood for the principle of making the people's own language and literature the medium of all instruction, including the Western science, as there were no suitable textbook for the type of education by him. He himself carried out a big task of writing and translating textbook for Sanskrit and Bengali education. He not only has involved himself in writing, but he also made his colleague and friend inspired to write Bengali book and literature. Some of them are Akshay Kumar Datta, Yogendranath Bandyopadhyay, Madan Mohan Tankarankar, Bhudev Mukhopadhyay, etc. On the time as the medium of education was Sanskrit, there was very crisis of Bengali books for the public to read. Vidyasagar, by his own initiative, wrote many books. He wrote many books that Kathasagar, Betal, Jibancharit, Sitar Bonobas, Bhanti Bilas, Rakta Porikha, Balya Bibaho, Vidhova Bibaho, Barna Porichaya, Kathamala, Bodhodaya, Sanskrit Byakaron, Upakramika, Byakaron Kaumudi, etc. He took part to transform society from medieval to modernism through various works such as a policy making in education and establishing school. He founded 35 schools for girls throughout Bengal. For this purpose, we also established a memorial fund, the Nari Shiksha Bhandar. To make proper teacher, he established normal schools, solved the problem of textbook and many others. He struggled against literacy as well as prejudice through his life. The development of modern Bengali language began from the 19th century with the contribution of the Bengali Pandits of Protium College. Their translate work, textbook publication of magazine and periodical start to give the platform for the evolution of Bengali language and literature. Before this era, Bengali language and literature appeared to the Bengali most difficult to read as it consists the ancient Bengali language Sanskrit. Then Sanskrit was the only medium of education. After Ishwar Chandra Vidyasagar, the era of modern Bengali language started. It can be said she is pioneer of the modern Bengali language. As is translate many books from their original version to Bengali. It appeared to Bengalis very easy to understand. He translates Sanskrit, Hindi, English book mainly from the aim mass education. Ishwar Chandra was a Sanskrit scholar and he has made significant contribution in simplifying and modernization Bengali prose. He pioneered work which... Yes, Madam, sir? within 1 minute. Within Okay. 1 minute you have to wrap up. Okay, sir. Okay, sir. Okay, sir. Vidyasagar philosophy was not based on the principle of spirituality, rather he believed in the practical application of this philosophical principle in the lives of the student or people. He was influenced by the Indian Vedanta and Shiksha philosophy. He Western philosophical thought and he educational idea of Western philosopher influenced him. Western philosopher like idealism, pragmatism and realism, these three philosophical ideas are combined in Vidyasagar. Philosophy of education. Very well known Western philosophers like John Mill, John Dewey, John Herbertson, John Locke had great impact on Vidyasagar thought, but he never blindly accepted this idea of all. Major finding. The result of finding of this study are stated below. 1. Firstly, Ishwar Chandra Vidyasagar's literacy work which are discussed above is not possible to explain in one sentence. He is one of the greatest writer of Bengali literature. His milestone work, Barna Porichaya, will remain as the beginner book of the reader after many centuries. Secondly, even standing in the 21st
century, every Indian and Bengali appreciate him and his creation with proud. Thirdly, he simplified Bengali literature for the understanding of young children and the mass people of India. Till now, not all, but his educational idea are beginning reflected in the present education plan, curriculum, teaching, learning process, and in the other institution activity. Thank you, sir. Thank you, Ms. Joyita Pal, for your nice presentation. Now, again, may I now invite Somallo Ghosh? Yes, sir. Somallo Ghosh, now it is your turn, and you have to wrap up within 4 minutes. And 1 minute, you will get more 1 minute more. Okay. Okay, sir. Thank you for the organizers for giving me the opportunity. Myself, Somal Ghosh. I am working as an assistant professor in SR Fatehpuria College, Murshidabad, and I am also a research scholar in Department of Political Science, University of North Bengal. Today, my topic is reforms in education and Raja Rammohan Roy contribution towards making an enlightened India. Reforms in educational system initiated by Raja Rammohan Roy brought a qualitative change in the learning system in colonial India. The socio-economic and political milieu of the 19th century colonial India made it necessary to emphasize on the primacy of learning of English and Western education. Rammohan Roy, the harbinger, strongly pleaded in favor of introduction of modern liberal education along Western lines. Raja Rammohan Roy did not consider English as a foreign language, rather he found in English the means of regenerating his countrymen by using this language to make them acquainted with the fruits of Western science and literature. Whenever there emerged any conflict between Oriental system of education through the Indian language and modern liberal Western education through the application of English language, Roy always exhibited his keenness towards the emancipation of English medium schools to modernize his fellow countrymen, to enable them to get rid of the shackles of deep-rooted superstitions of the Indian society. Now, to enable Indians to bring revitalization of Indian culture, he advocated in favor of rationalism to judge the doctrine of Hindu society in the light of the truth and reason, with the objective of ameliorating the then depraved condition of his countrymen. Towards achieving these noble objectives, Rammohan Roy worked tirelessly in the field of education, as education to him was the only tool for social transformation. Here in this paper, attempt has been made to analyze the educational ideas of Rammohan Roy with the objective to find whether his efforts were congruent with his initiative towards turning his countrymen into an enlightened human beings. Now, coming to the question, we know that regarding the proposal of establishment of college, Raja Rammohan Roy was an advocate of scientific learning in English instead of scholastic education on ancient times. Likewise, he preferred the language English to the language Sanskrit. As soon as he settled down in Calcutta, not only he extended his valuable help to the Christian missionaries for the spread of the useful learning, but also he personally made serious attempt in this regard. Raja Rammohan Roy, after settlement in Calcutta in year 1814, established an association of like-minded people, a friendly association, a progressive association, Atmiyo Sabha. In that association, in one auspicious meeting, David Hare brought the proposal for the establishment of a seminary for teaching the native liberal, modern, progressive type of education. David Hare consulted with Raja Rammohan Roy regarding the proposal. Director of Public Instruction, Bengal, Mr. Woodrow, at the time commented that when a committee was created for the construction of the college, some Orthodox Hindus, they opposed regarding the entry of the Rammohan Roy in that committee. But Raja Rammohan Roy, after listening that, without a delay, Raja Rammohan Roy retired from the management of the proposed institution. He could have done that because he possessed a dynamic character. Mr. Woodrow further mentioned that he was ready for self-denial, as he was more eager for the distribution of useful Western knowledge among his countrymen. Raja Rammohan Roy, Woodrow mentioned in his record that knowledge advocated for the establishment of college earlier. He had a great wisdom and patriotic heart. With his deep learning, understood that the project must carry on, and therefore withdrew his name for the bigger goal of the benefit of his countrymen. And lastly, and then the origin of the Hindu college, which is now called
the Presidency College. Now coming to the question of the establishment of the Anglo-Hindu school, Raja Rammohan Roy had a great zeal for the propagation of Western education through the medium of English. So we drew his name from the project of Hindu College to avoid any unnecessary clash. But in reality, he did not stop his educational exertions. And in 1822, for the free instruction of Hindu boys, he started an English school out of his own expenses. Now the question is that Raja Rammohan Roy, the Anglo-Hindu school, though commenced under the auspices of the Calcutta Unitarian Committee, but Raja Rammohan Roy never meant it as an institution of propagating Christianity. As he was a steadfast believer of the doctrine of universalism, he was equally responsive to the development of vernacular. So he made provision for teaching of science in Bengali in that school. From that report, Professor Ghosh, you have to wrap up within 1 minute. Okay, sir. Now coming to the question, the creation of the literary society in the school. Here is the Rammohan has made a contribution, and he has extended his help to the Alexander Duff in the establishment of Scottish Church College. Now coming to the conclusion, we can say that due to the shortage of time, coming to the conclusion, we can say Raja Rammohan Roy was the inaugurator of the Western kind of education and was more responsible for characterizing India on Western lines. As a Hindu reformer, Raja Rammohan Roy had truly interpreted the then social, political, educational and religious spheres and realized that a modern and liberal system of education embracing modern subjects was necessary for the upgradation of the condition of the country. As an educator, the prime importance of Raja Rammohan Roy was science and scientific education for national regeneration. Now, I can say that thus it was found that the educational policy of the great reformer Raja Rammohan Roy was based on the modern science, which he wanted to break the medieval scholasticism of India and to replace its dark age. That, however, did not mean that he was opposed to the study of Sanskrit. He established the Vedanta College and wrote a number of tracts, prose, grammar in Bengali. Thus, the present system of education is indebted to Raja Rammohan Roy's interest and his views regarding the modernization of the education. His liberal views and opinions regarding the westernization of education is very significant till today. Now, lastly, so the supreme importance of the historic role of Raja Rammohan Roy, the modernizer, was lying in the fact that he wanted to place India as modern scientific India among the commonwealth of modern scientific nations. He was rightly called as a prophet of a scientific India, the father of modern India, a precursor of modern Asia. In his book, Das commented Rammohan, the modernizer, Jagananda Das mentioned that it was Rammohan and Rammohan alone who first saw the future of coming Asia. Thank you, sir. Okay, thank you, Shomallo, for your nice presentation on Rammohan and his idea of liberation and also idea of modernity. Now, may I now request Deepshikha Roy? Deepshikha Roy. Deepshikha Roy is very child in that sense. সেই অর্থে আমাদের যে আজকে যে আলোচনা হচ্ছে সেই আলোচনার জগতে সে একেবারেই শিশু বলা যেতে পারে। তো সেদিক থেকে দীপশিখা রায়, তোমাকে আমরা অভিনন্দন যে তুমি সাহস করে এই ধরনের আলোচনাতে আসতে পেরেছো। তো তোমার আলোচনা শুরুর সময় হচ্ছে এখন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমি একটু দীপশিখাকে জানাতে চাই। হ্যাঁ, বলো। এই ওয়েবিনারে উপস্থিত সকল গুরুজন ও শিক্ষক শিক্ষিকাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি ও প্রণাম জানিয়ে আমার আজকে আলোচনা স্টার্ট করছি। আমি দীপশিখা রায়, বর্তমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুলে একাদশ শ্রেণী কলা বিভাগে ছাত্রী। আজ আমার আলোচনা বিদ্যাসাগর ও নারীর ক্ষমতায়ন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিপীড়িত নারী জাতির মুক্তির জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন। তারই একটি বৃহৎ প্রয়াসই হলো বিধবা বিবাহ প্রবর্তন করা। তৎকালীন সমাজ প্রথা, বাল্য বিবাহ, নারীদের অকাল বৈধব্য প্রভৃতির ফলে ভারতে হিন্দু নারীদের অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হতো। তা বিধবা বিবাহ আন্দোলনের মাধ্যমে তিনি কিঞ্চিৎ প্রতিবাদ করার চেষ্টা করেন। তিনি
বিভিন্ন বন্ধু এই আছে, তাই বিধবা বিবাহ অশাস্ত্রীয় নয়। সহ্য করতে হয়েছে। শেষ পর্যন্ত 1856 সালে লর্ডের আন্তঃসহযোগিতায় তিনি বিধবা বিবাহ আইন পাশ করতে সক্ষম হন। বিধবা বিবাহ আইন সহজ, তাই দৃষ্টান্ত স্থাপন করলেন বিধবা বিবাহ। 1867 সাল পর্যন্ত তিনি দেন। তার এই বিধবা বিবাহ আন্দোলন ভারত তথা বাংলার তিনি যথার্থ উপলব্ধি করেছেন যে মেয়েদের মধ্যে যথার্থ আলো শিক্ষার আলো প্রবেশ করতে না পারলে তার যুক্তিবাদী চিন্তাভাবনা হবে, তাই সমাজ তথা দেশ অগ্রসর হতে পারবে না। সেই জন্য নারী স্বাধীনতা, অধিকার ও শিক্ষার জন্য অনেক আছে। উন্নত না হলে হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, there are some glitches, কিছু কেটে কেটে আসছে। কন্টিনিউ করো। কমপ্লিট। হ্যাঁ, কমপ্লিট। হ্যাঁ, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ দীপশিকা, তোমার মানে সাহসকে আমি কুর্নিশ করি। এই ক্লাস 11-এ পড়ার মধ্যে দিয়ে যে তুমি এখানে উপস্থিত থেকে এত বিদগ্ধ পণ্ডিতদের মাঝখানে তোমার বক্তব্য রাখতে পেরেছো এবং নারী মুক্তি আন্দোলনে বিদ্যাসাগর এর শীর্ষক আলোচনায় তুমি বিধবা বিবাহের মধ্য দিয়ে বিদ্যাসাগরের নারী মুক্তি আন্দোলনের দিকটা সুন্দরভাবে তুলতে পেরেছো, এই জন্য থ্যাংক ইউ সো মাচ। Now may I request Bipasha Ghosh Dostidar. Yes, sir. Am I audible and visible? Yes, you are audible and visible, but you have to complete within 4 minutes. Okay. 1 more minute will be out. Okay. Okay. So try to wrap up within 4 minutes. Okay, sure. Firstly, let me thank all the organizers and chairpersons, both of them, for giving me an opportunity to present my paper. Without any further ado, I would like to start with my topic for today is Raja Rammohan Roy, the sculptor of progressive humanity. Now, as everyone before me have highlighted the basic points, I would just, due to paucity of time, would highlight some of the very important points. Like, for introduction, I would say Raja Rammohan Roy is a personality who can be renamed with various adjectives, like he's the father of modern India, he's the father of Indian Renaissance, etc., etc. But if this is the fact, his achievements or his contributions need to be mentioned. One such contribution is that he visualized a modern society which would be free of any kind of discrimination. Like our Indian Constitution states the ideals of liberty and equality and fraternity, Raja Rammohan Roy was the one behind as a contributor who also stressed the kind of a society where emphasis would be laid upon the concepts of equality and liberty and fraternity, and where there would be no discrimination or on the basis of any such indicators which have no real meaning in that sense. One such indicator can be thus named to be that of the caste. This is the caste factor, which has been a major impediment in the progressive society or a society to progress rather. This thing of caste has been very important, and which Raja Rammohan Roy highlighted basically that this notion of caste needs to be removed, because we need to remember that a person cannot be judged on the basis of his caste or the kind of a birthplace or his kind of a birth he or she takes place in. Whatever he or she possesses is to be
encouraged, and he or she needs to prove it. Any person's worth or an individual's worth is to be proved, and it requires the kind of indicators which it calls for. But a caste or the distinction on the basis of a caste basis division is not which a society should aim for, which was a basic impediment during his time, and basically I should say this has been a major impediment for a society to progress. The second major factor where his contribution lies is the women's education. Now, we have been coming across the notion of women empowerment. Even today, we have been attending several webinars. We have read books and we have been reading articles every day regarding which highlight the concept of women's empowerment. But one thing we need to remember is, even during the period of Raja Rammohan Roy, women were confined to within the four walls of their homes. For example, Raja Rammohan Roy advocated women's freedom or the female emancipation. If this is the concept, there were critics who pointed out what kind of a freedom should be this like. I mean, if this is freedom, should women be confined within the four walls, or should they be allowed to go beyond that? If this is because we all know that freedom is limited to certain aspects, because if we hamper anybody else's freedom, this is not freedom in that real sense. So this kind of a freedom, I mean, hampering one's individual freedom and confining exclusively her to within the four walls of a room, this means that an individual's dignity is something which needs to be uncovered. An individual's dignity, especially in this case a women's dignity or a women's self-respect, needs to be uncovered. In this area, Raja Rammohan Roy basically his contributions through the Atmiya Sabha or through the Brahmo Sabha, later Brahmo Samaj, these have made serious contributions. I should not go into the details of this, but these have made serious contributions towards women's freedom and women's rights, because it was believed that if a girl is born and if she has to divide the property, regarding property rights, as Rammohan Roy said, that if the property is to be divided, then if she is a female, she needs to get an unequal share, or she needs to get a share which is much lesser as compared to her brothers or the male members who are of a separate gender. Now, if this is ma'am, within 1 minute, okay. Within 1 minute, you have to wrap up. Sure, sir. Now, before I conclude, I would like to say the concept of sati. Now, after women's rights comes the concept of sati, which everybody by now, and I possibly feel everybody knows, that a burning of a widow in the funeral pyre of a deceased husband. Now, this should be remembered, that if sati is the thing, as Rammohan Roy advocated against this, I mean, if sati is something which is totally harsh and a cruel practice, which needs to be removed, because a women's wishes and a women's desires need to be respected for. These cannot be defined, and these cannot be defined rather in the context of her of the death of her male member. As is known, the word is pativrata. If her loyalty or her pativrata, as we say, cannot be proved, and she does not have to prove by burning herself or by proving her worth by giving or testing herself within some harsh consequences. Now, before I conclude, if these are the basic points which I have highlighted in my paper, as Sarojini Naidu said about Raja Rammohan Roy, that he was a reconciler of the irreconcilables. Now, if this is the thing, Raja Rammohan Roy advocated for the female he was against female subjugation. He advocated for female literacy, rather, women's education. Now, one question which I would like to throw upon all the esteemed speakers over here is that if female subjugation is the point, we need to think whether is this totally achievable, or has these been totally achieved in today's century or not. I mean, if female subjugation is the code word, have we or have the women in the real sense really empowered themselves or not? This is the question which I would like to throw to the people who I feel the esteemed people over here. This is Bipasha Ghosh Dastidar. I am from Jadavpur University, currently sacked in the Department of Political Science, Netaji College. Thank you very much. Okay, thank you, Bipasha, for your nice presentation, and also you have raised a very pertinent question before us. It is also a very important question before whole world.
Now, may I now request Akash Ghosh? Akash Ghosh, are you here? Akash Ghosh, are you here? Okay. Okay, now start your. Now, okay, no problem. Your time starts now, and within 4 minutes you have to complete your presentation. Okay. Thank you, sir. 4 মিনিটের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগর মহাশয়ের জন্ম শতাব্দী বর্ষ উপলক্ষে আজ যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে, তাতে আলোচনা সভার চেয়ারম্যান মহাশয় এবং মহাশয়কে আমাকে বলতে দেওয়ার জন্য যে সুযোগ করে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সবাই উপস্থিত অন্যান্য যে গুণী ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকেও আমার বিশেষ ধন্যবাদ রইল। আমার আজকের আলোচ্য বিষয় হলো বাংলার সমাজ সংস্কারে রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগর মহাশয়। 19বিংশ শতাব্দীতে বাংলার সমাজ সংস্কারের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য নাম হলেন রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগর মহাশয়। তৎকালীন সময়ে সমাজে অসাম্য ও কুসংস্কারে ভরা ছিল, সেই সমাজ ব্যবস্থা আমরা অবশ্যই দেখতে পেয়েছি। এই সময় বাংলা সংস্কারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন পাশ্চাত্য উদারনৈতিক চিন্তার দ্বারা প্রভাবিত ব্যক্তি রাজা রামমোহন রায় মহাশয়। তিনি পাশ্চাত্য চিন্তার ধারণাকে ভারতীয় সমাজ এবং শিক্ষা ব্যবস্থায় প্রতিষ্ঠা করার একান্ত চেষ্টা করেন। তার প্রমাণ আমরা পেয়েছি 1823 খ্রিস্টাব্দে আমহার্স্টকে লেখা চিঠিতে, তিনি যেখানে উল্লেখ করেন যে সংস্কৃত ভাষা তুলে দেওয়া দাবি করেন এবং তিনি জানান যে পাশ্চাত্যকরণেই একমাত্র প্রাচীন কুসংস্কারের অবসান ঘটাতে পারে। তিনি আজীবন সামাজিক অসাম্য ও বৈষম্য দূর করার তীব্র বিরোধিতা করেন। তিনি হিন্দু সমাজে প্রচলিত সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, গঙ্গাসাগরে কন্যা বিসর্জনের মতো বিভিন্ন কুসংস্কারের তীব্র বিরোধিতা করেন। বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বাক্ষর নিয়ে তৎকালীন বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং এর সহায়তায় 1829 খ্রিস্টাব্দে 4 ডিসেম্বর 17 রেগুলেটিং আইন অনুযায়ী সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত তা বন্ধ হয়। তবে তার জন্য তাকে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। রক্ষণশীলদের অন্যতম প্রধান মুখপাত্র কাশীনাথ তর্কবাগী সহ অন্যান্য রক্ষণশীলদের সদস্যবৃন্দ তার বিরোধিতা করেন। রাজা রামমোহন রায় মনু সংহিতা থেকে তবে প্রমাণ সংগ্রহ করেন এবং সংবাদ কৌমুদী ও সমাচার দর্পণ ও বেঙ্গল পত্রিকা খড়পড়া পত্রিকায় প্রকাশ করেন এবং এই প্রথার বিরুদ্ধে যুক্তি খাড়া করেন। তবে তিনি আরো বিষয়বস্তু যেমন পিতার কোন সম্পত্তির উপর সম্পর্কে বলতে যাজ্ঞবল ও কাত্যায়ন শাস্ত্রবিদদের শাস্ত্র থেকে তথ্য সংগ্রহ করে প্রমাণ করার চেষ্টা করেন যে নারীদের অধিকার পিতার সম্পত্তিতে আছে। এছাড়াও তিনি বৈচারিক কথার বিরোধিতা করেন এবং নারী শিক্ষার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেন। এছাড়াও 19বিংশ শতাব্দীর আরেকজন বিখ্যাত সমাজ সংস্কারক হলেন বিদ্যাসাগর মহাশয়। তিনি সমাজ সংস্কারক হিসাবে শুধু নন, তিনি সামাজিক শিক্ষার পাশাপাশি নারী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি কুলীনতার তীব্র বিরোধিতা করেন। সমাজে বিধবাদের তৎকালীন সমাজ বা জীবন ছিল খুবই কষ্টকর, তাই তিনি সেই জীবন থেকে তাকে অব্যাহতি বা মুক্তি দেওয়ার উদ্দেশ্যে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির সহায়তায় 1856 খ্রিস্টাব্দে 26শে জুলাই বিধবা আইন পাস করেন। যদিও রাধাকান্ত দেব এই আইনের তীব্র বিরোধিতা করেন এবং তৎকালীন সময় সমাজের বৃহৎ অংশ কিন্তু এটা মেনে নিতে চাননি। তাই বিদ্যাসাগর মহাশয় নিজের উদ্যোগে 1856 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর প্রথম বিধবা বিবাহ আইন অনুষ্ঠিত করেন, যার পাত্র ছিলেন শ্রীশচন্দ্র বিদ্যারত্ন এবং পাত্রী ছিলেন কালীমতী দেবী। তিনি আবার বর্ধমানের মহারাজ তেজচন্দ্রের সহায়তায় 50,000 ব্যক্তি স্বাক্ষর নিয়ে বহু বিবাহের বিরুদ্ধে উদ্যোগ গ্রহণ করেন এবং তার পাশাপাশি তিনি বাল্য বিবাহের বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন। তিনি সর্বসুবরী পত্রিকায় বাল্য বিবাহের দোষ প্রবন্ধে বাল্য বিবাহের বিরুদ্ধে যুক্তিসম্মত প্রচার চালান এবং অবশেষে ব্রিটিশ কোম্পানি বাধ্য হয়ে নিয়ম করে মেয়েদের বিবাহের সর্বনিম্ন বয়স 10 বছর ধার্য করে। একই সঙ্গে তিনি নারী শিক্ষার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেন, কারণ তিনি জানতেন সমাজে নারী শিক্ষিত হলে আগামী প্রজন্ম শিক্ষিত হতে পারে। তিনি এছাড়াও এই ব্যবস্থা চালু করার আরো একটি উদ্দেশ্য ছিল যে নারী শিক্ষিত হলে স্বামীর অকল্যাণ হয়, এই ধারণাটি ভেঙে ফেলতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন সমাজের শিক্ষা ব্যবস্থার আলোকে নারীরা এলে সমাজের অগ্রগতি আরো ত্বরান্বিত হবে, না হলে দেশ আরো পিছিয়ে পড়বে। পাশাপাশি আরো তিনি সমাজ কুসংস্কার বৈষম্যকে আরো গুরুত্ব দিয়েছেন, নারী শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। আকাশ বাবু, আর 1 মিনিটের মধ্যে আপনাকে র্যাপ আপ করতে হবে। 1 মিনিটের মধ্যে অবশ্য আমরা বলতে পারি যে এই বিশিষ্ট সংস্কারকদের সংস্কারকামী চিন্তাধারা দ্বারা প্রভাবিত পরবর্তীকালে শুধু বাংলার নয়, ভারতবর্ষের সমস্ত ক্ষেত্রেই বহু সংস্কারক আরো সমাজ সংস্কারের ব্রতী হয়েছে। তাদের চিন্তাধারা
তারা প্রভাবিত হয়ে পরবর্তীকালে বললেও ভুল হবে, বর্তমানেও এখনো তার প্রভাবটা প্রভাবিত করে চলেছে এবং আমাদেরকে আরো উজ্জীবিত করে চলেছে। তবে আমাদেরকে এই বিষয়কে আরো অনুসরণে রাখতে হবে এবং এই কর্তব্য আমাদের পালনীয় বলে অবশ্যই মেনে নিতে হবে এবং তার প্রতি আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আকাশবাবু। আপনার আলোচনার মধ্যে আমরা দুই মনীষীকেই পেয়েছি, যেটা আজকের আলোচনার শীর্ষক। তাতে আপনি দুইজনকেই ধরে আলোচনা করার চেষ্টা করেছেন। সো থ্যাংক ইউ সো মাচ। নাও আমি এখন প্রফেসর প্রশান্ত কর্মকারকে একটু আহ্বান জানাচ্ছি। বুঝতেই পারছেন, আপনাকে ওই 4 মিনিট প্লাস 1 মিনিট এর মধ্যে আপনাকে wrap up করতে হবে। Your time starts now. Try. Myself, Prasanta Kormokar, an assistant professor of Prasanta Kormokar, an assistant professor of Muzaffar Ahmed Mohabiddalay, Salar, Murshidabad. It is very much pleasure to me to listen various scholarly speech and to present a paper in this informative and intellectual discussions. I am thankful to the organizers to give me opportunity to present me paper on Rammohan and right to freedom of press. Thanks to presidents of this paper presentation committee, Dr. Subhas Singh Roy and Professor Sangita Mukherjee. I especially thankful to Sochida and Somen. Thanks to all academicians and listeners. Now I am delivering my paper in limited time. Undoubtedly, we can say that Raja Rammohan Roy was the most illuminant person who pioneered the path of Renaissance in Bengal as well as in India. His utmost knowledge in the essence of various religious doctrines, proficiency in many languages like Sanskrit, Arabic, Persian, Urdu, Hebrew, Hindi, Greek, Latin, French, and English. His admiration for the Western education and Western political thinking had gave him the potentiality to make the path of Bengal Renaissance. It is widely said that a remarkable person, or rather we may say a historical person, is made of by history itself, but the person modifies his or her period in such a direction that history of that period is transformed in such a manner so that we might be able to divide that history by a specific time, rather waterline division. Rammohan was such a person whom we may use as a milestone where from our modern age began. There were many things, and of course, some persons like those things, or by whom Rammohan was influenced so much, like religious doctrines from where he learned that God is one and has no shape at all. He knew well that religious reform is both social reform and political modernization also. He was introduced by the Western enlightened education, Western political thinking, etc. by John Digby. Through John Digby, the writings of Locke, Hume, Bentham exerted much influence on Rammohan. Besides, Roy was influenced by Newton, Voltaire, Thomas Paine, Bacon, etc. He became aware of the political thinking of West. From political thinking of the West, Roy's vision of liberalism got a structure. In this structure, one of the most significant and relevant part is liberty of speech and liberty of press. Dr. V.P. Verma said Rammohan was one of the earliest champions of the freedom of press, and like Milton, he championed the concept of freedom of written expression. It is true that he did not demand of freedom, but it is also true that he was preparing the preconditions of freedom. In this respect, his articulations demands for the free press was very much important. According to Jawaharlal Nehru, Rammohan Roy was one of the founders of Indian press. Historian Nimai Sadhan Bose said that is Rammohan Roy, memorial against the press ordinance of 1823 to the Supreme Court and then to the Privy Council, his closure of the publication of the Mirat ul Akbar as a protest against the repressive government ordinance have earned for him
and esteemed place in the history of Indian press. We should have to mention his newspapers and journals, that is Brahmon Sevadhi, Sambat Kaumudi, Miratul Akbar, Bengal Herald, etc. When press censorship was relaxed by Lord Hastings in 1819, Rammohan founded 3 publications. The Brahminical magazine to Sambat Kaumudi and Miratul Akbar. Few years later, Governor General John Adams reimposed press censorship in March 1823. প্রশান্ত বাবু আপনাকে একটু শেষ করতে হবে 1 মিনিটের মধ্যে। Against this censorship, and he repetition to the Privy Council after the denial of the Supreme Court. Now, in the Privy Council, he wrote in a petition that men in power hostile to the liberty of the press, which is disagreeable, check upon their conduct when unable to discover any real evil arising from its existence, have attempted to make the world imagine that it might, in some possible contingency, afford the means of combination against the government, but not to mention that extraordinary emergencies would warrant measures which in ordinary times are totally unjustifiable. Now I conclude in Bengali that রামমোহনের যে সমস্ত সংস্কার আমরা দেখে থাকি তার মধ্যে আমরা যে তার প্রেসের যে অধিকার, প্রেসের যে রাইট, সেটা যে কতটা গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ে সেটা যে সমধিক গুরুত্বপূর্ণ সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। কারণ আমরা যদি দেখি যে বিভিন্ন পত্রপত্রিকা যদি তারা যদি বায়াসড হয়ে যায় তাহলে সেটা জনসাধারণের পক্ষে খুবই রাজনৈতিকভাবে একটা ভীষণ একটা বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এছাড়া রাজনৈতিকভাবে মানুষের মধ্যে যে একটা সংগঠনের প্রয়োজন হয় বা একটা সংগঠিত হওয়ার প্রয়োজন হয় বা যে জনচেতনার একটা উন্মেষ ঘটানোর প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু ফ্রি প্রেস বা সেই ক্ষেত্রে আমাদের রাইট টু স্পিচ এটার একটা গুরুত্বপূর্ণ, এই অধিকারের একটা গুরুত্বপূর্ণ প্রভাব অবশ্যই এখনো আমাদের যুগে অনস্বীকার্য। থ্যাংকস অল। ওকে, থ্যাংক ইউ প্রশান্ত বাবু, আপনি রামমোহন রায়ের অন্য একটা দিককে আমাদের সামনে তুলে ধরলেন। দেবদত্ত চক্রবর্তী আছেন? দেবদত্তা চক্রবর্তী দেবদত্তা আছেন? নেই। মধুমিতা পতি? Yes, sir, I'm here. Okay. So now your time starts now. Within 4 minutes, you have to wrap up your discussion, and after 4 minutes, I will give just 1 minute more to conclude your presentation. Your time starts now. Somallo Ghosh, Professor Somallo Ghosh, kindly mute your audio or microphone so that there is no disturbance in the presentation. Somallo Ghosh, kindly mute your sound system. Yes, firstly, I want to thank to both our organizers from Agra College and Bardwan Sangjog Human Social Welfare. And now my topic is Mahashweta Devi and Besi hate gender discrimination in post Vidyasagarian era. Though perhaps I sound a little bit out of the context, and I want to present my presentations. The reformative and progressive wheel, which was drawn heavy-handedly by Raja Rammohan Roy and Ishwar Chandra Vidyasagar in the 19th century India, was continued by many national and international activists in the 20th century. As a byproduct of modernism, globalization provides us the opportunity to bring the margins under the mainstream reformation. I want to assimilate those 2 margins here. One is Mahashweta Devi, a post-independent Indian writer in Bengali, and another is Besi Head from Botswana, basically from South Africa, most influential writer. Even in this post-colonial world, the gender discrimination and injustice towards women in the countries like India and South Africa remain almost the same as before. Mahashweta Devi worked for the upliftment and empowerment of the tribal women
and especially the Lodhas and Savars. She took history and folklore as one of her great sources of works like Jhansi Rani, Choti Mundi Ebong Tattir, Hajar Churashir Ma, and also Tanodayini, etc. India's two ancient sacred epics, the Ramayana and the Mahabharata, represent their respective women. Sita, the queen of Rama, and Draupadi, the sole queen of Pandavas, not as real women. Sita is not human, but she is like nature itself. Again, Draupadi is a tribal black woman. Thus, Devi's women like Yashoda, Draupadi, Bhuvaneshwari are marginalized tribal women who become easy prey of men. They are considered as nothing but the parts of the sexed body in quote unquote. They are extensively exploited and abused by different males in the guise of different relations. But Devi's women, though repeatedly raped and raised their voice against both the phallocentric authoritarian power and the hegemonic patriarchal system. By Draupadi in Draupadi, Devi delineates a strong-willed woman who, despite being marginalized and molested, transgresses conventional sexual and societal standards. Devi Devi's Draupadi subverts the physicality of her body from powerlessness into powerful resistance. And we come to our next next activist and writer, Bessie Head, who also works for her native people and the marginalized women trapped under the racial and gender discrimination. She presents how our women are subjugated and subordinated physically and mentally in every aspect of our society. However, like Davis Head's women survive not only by their desires, but also by their sheer force of will and determination of mind. Women treated as dead things in her time in South Africa. Therefore, she emphasizes the sad plight of women and their self-inauguration towards liberation in her works like Maru, A Question of Power, Collector of Treasures, such like that. Jack Lady, one of her famous protagonists, takes bold decisions like killing of her own husband to get rid of the bondage of relation and enjoys the taste of liberation even in the prison house. Like Daikeledi, another women theatre from her work Hunting said, uneducated women, they are just there to be misused by men, and the men all want to marry the educated women, but still they treat them very badly. In a nutshell, thus, I'm trying to conclude my speech, and both the writers Mahasita Devi and Bessie Head carry the legacy of Vidyasagar and perfectly accomplish the task of reforming their respective societies. In this connection, we can remember one of Vidyasagar's line. He said once, one should be careful and helpful in the development of her or his native country where she or he borns. This should be the ultimate religion and utmost object of a man's life. And thank you to all my organizers, and also the respected teachers. Thank you, Ms. Madhumita Poti, for your different kind of discussion on gender discrimination from Mahasata Devi's perspective. So, may I now request Shamma Sundar Mahato. Shamma Sundar Mahato, are you present? Thank you, sir. Okay. Mujahid Ansari and Uttam Dolui. Both of you are present here or not? Mujahid Ansari and Uttam Dolui, are you here or not? If not, then Shamma Sundar Mahato will be our last speaker. So your time starts now, Mr. Mahato, and you have to complete within 4 minutes. Sir, Uttam Dolui here, sir. Okay. Then. Thank you, sir. Okay. Thank you, ma'am, to give me the time. My name is Shamma Sundar Mahato. Work from Agra SSB College as an assistant professor of political science. I would like to thank all of you who are participating in this international webinar, and I also thanks to my respected sir, Dr. Vidyasagar Rai and Somen Rai, both are convener in this
program and accepting me my papers and give me an opportunity to explain my paper. I wish to my hearty gratitude to all distinguished persons. I have selected my paper on Rammohan Rai. The entitle is Rammohan Rai, a pioneer journalist and a defender of the freedom of press in Bengal Renaissance. In this paper, I try to explain about Raja Rammohan Rai into three phases. First phase introduces Rammohan Rai was a pioneer journalist. I am sure all are agree with me, not agree with me because when Rammohan Rai was took the charge a Bengali weekly paper named Sambad Kaumudi after his resignation of Bhavani Charan as an editorship, then already started three newspaper, I think liberal paper like Bengal Gazette, a Bengal Weekly in 1816, Samachar.com, a Bengali Weekly started by Srirampur Christian Mission in 1817, and Calcutta Journal, a English paper published by James Silk, Buckingham in 1818. Rammohan was started a weekly paper in Persian, the Miral ul Akbar in 1822, that had too late, but when V.P. Verma in his book Modern Indian Political Thought, Volume 2, tried to explain that Rammohan Rai was one of the earliest champions of the freedom of the press. And like Minton, he championed the concept of freedom of written expression along with Dharapanath Thakur, Harachandra Ghosh, Gauricharan Banerjee, Prasanna Kumar Tagore, Chandra Kumar Tagore. Rammohan Rai had written a petition in 1823 addressed to the Supreme Court for freedom of press. Rammohan was main figure behind the agitation for rights. Other points I have elaborated in this page, but not sufficient time. I drawn second page. I try to point out some remarkable opinions of Rammohan Rai that mentioned in his petition to the Supreme Court and King in Council against ordinance. The ordinance prohibited the publication of a newspaper. I try to explain for limited time one or 2 points. Number one, in his petition, he made an impression and closely argued plea for the press. Free press, he pointed out, is one of the best safeguards of liberty and is the best interest of not only the people and also the government as well. Number two, in his petition claimed that at the time among the Hindu community of Bengal are the literary and political improvements which are continually going on the state of the country under present system of government and a comparison between their present auspicious prospects and their hopeless condition under their former rules. Number third, he mentioned his petition that your lordship may have learned from the works of the church Christian missionaries and also from other sources that ever since the art of printing has become generally known, the natives of Calcutta, numerous politicians have been circulated in the Bengali language, which by introducing free discussion among the natives and including them to reflect and inquire after knowledge have already served greatly to improve their mind and ameliorate their condition. Professor Fourthly, Mahanto, you have to complete. Roy explained. Professor Mahanto, you have to complete within 1 minute. 1 minute more. Okay, sir. 1 minute more. I last conclude. In conclusion, try to set. Yes, sir. In conclusion, I try to say that Roy was identified some crucial opportunities for established believed that free press can lead the role of communicator between ruler and ruled or between authority and their citizens. Number two, such privileges must be granted in which people can exercise their rights and express their opinion about present government. Now it's same valuable in our present time and even all the time. Thank you, sir.
Lastly, I remember a lot of thanks all of you to have me. Thank you, sir. Thank you very much, Professor Mahato. And now Uttam Dolui. Uttam Dolui. Yes, sir. Yes, sir. Uttam Dolui, are you there? Okay. Yes, sir. Yes, sir. Now start your presentation. Okay, start your presentation, and you have to wrap up within 4 minutes. Within 4 minutes. ওকে 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 স্যার ওকে স্যার স্যার আমি উত্তম দোলাই, আমি একটা স্কুলের সহ শিক্ষক দর্শন বিভাগের, এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি দর্শন বিভাগে পিএইচডিও করছি। আমার যে টাইটেলটা আমি যেটা নাম দিয়েছি, সমাজ সংস্কারক রূপে রাজা রামমোহন রায়, প্রসঙ্গ সতীদাহ প্রথা, অর্থাৎ সতীদাহ প্রথা ও রাজা রামমোহন রায়। উপস্থিত ওয়েবিনারে সবাইকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতীয় নবজাগরণের পথিকৃৎ। তাকে নবজাগরণের আদি পুরুষ আখ্যা দেওয়া হয়। জন্মেছিলেন তিনি রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে, কিন্তু পরবর্তীকালে তার জীবনের মূল লক্ষ্য হয়ে ওঠে হিন্দু ধর্মীয় প্রথা এবং সামাজিক ব্যবস্থায় সংস্কার সাধন। বাংলা গদ্যেরও জনক ছিলেন তিনি। বাংলা গদ্যের বহু গ্রন্থ রচনা করেছিলেন তিনি। তিনি দেখাতে চেয়েছিলেন যেগুলো দেশাচার বলে চালানো হয় আমাদের কোন শাস্ত্রে, সেগুলো কোথাও লেখা নেই। রাজা রামমোহন রায়ের কর্ম প্রচেষ্টা এবং চিন্তাধারার প্রয়াস ছিল বহুমাত্রিক। হিন্দু ধর্মের গোঁড়ামি, কুসংস্কার এবং আচার অনুষ্ঠান বিলোপের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছিলেন রাজা রামমোহন রায়। তার ধর্ম সংস্কার প্রচেষ্টার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল একেশ্বরবাদ প্রতিষ্ঠা। রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কারের জন্য সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সতীদাহ প্রথা বিলোপের ক্ষেত্রে। হিন্দু সমাজের প্রথা অনুযায়ী তৎকালীন হিন্দু বিধবাদের স্বামীর জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারার বিধান ছিল। এই সতীদাহ প্রথা নিবারণের জন্য রাজা রামমোহন রায় অক্লান্ত পরিশ্রম করেছেন। সতীদাহ প্রথা হিন্দু ধর্মান্ধতায় এক নিষ্ঠুর পৈশাচিক প্রথা। ধর্মের দোহাই দিয়ে মৃত স্বামী জ্বলন্ত চিতার আগুনে স্ত্রীকে পুড়িয়ে মারা হতো, জীবন্ত পুড়িয়ে মারা হতো। ব্রিটিশ শাসন প্রবর্তনের পর ওয়ারেন হেস্টিন কয়েকজন ব্রাহ্মণের সাহায্যে হিন্দু আইন সংকলন করেছিলেন। তাতে সতীদাহ প্রথার মাহাত্ম্য বর্ণনা করে বলা হয়েছে, পতির চিতায় পড়ে মরলে সতী সাধ্যী মানুষের গায়ে যত লোম তত বছর, অর্থাৎ 3.5 কোটি বছর পতি সহ সুখে বাস করবে। তারপর পতির পিতৃমাতৃ উভয় কুল 3 পুরুষ পা মুক্ত হবে। এ জন্মে এটি অবহেলা করলে তার পরজন্মে পশু হয়ে জন্মাতে হবে। 1888 থেকে সালের 20 কেবলমাত্র অবিভক্ত বাংলায় 8143টি সতীদাহের ঘটনা ঘটে। উল্লেখযোগ্য ঘটনা, 1818 থেকে 1820 সালের মধ্যে যারা সতী ছিলেন তাদের মধ্যে 3 জনের বয়স ছিল মাত্র 8 বছর, বাকি 43 জনের বয়স ছিল 9 থেকে 16 বছরের মধ্যে। রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সতীদাহ প্রথা বিলোপ সাধনের জন্য আন্দোলন শুরু হয় এবং 1829 সালে 4 ডিসেম্বর লর্ড ব্যান্টিং সতীদাহ প্রথা উচ্ছেদ আইন প্রণয়ন করেন এবং এর বিরুদ্ধে দণ্ডাদেশ জারি করেন। স্যার আরেকটু, হিন্দু আধুনিক যুগে নারীর প্রতি সম্মান প্রদর্শন করে নারীর অধিকার আদায়ে সচেষ্ট, কিন্তু এই সতীদাহ প্রথার পেছনে ইতিহাস রয়েছে বহু হিন্দু নারীর নিষ্ঠা, শ্রদ্ধা আর চোখের জল। ভারতবর্ষে হিন্দু ধর্মের প্রথা হিসাবে সতীদাহকে চিহ্নিত করা হয়েছে। স্বামীর চিতায় জ্বলন্ত স্ত্রীকে পোড়ানোর প্রথাকে এই সতীদাহ প্রথা বলা হয়। সাধারণত বিশ্বাস করা হয় সতী স্বেচ্ছায় তার প্রাণ বিসর্জন করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা হয় যাকে সতী বানানো হচ্ছে তার ইচ্ছার বিরুদ্ধে রীতিমতো জোর করে স্বামীর চিতায় ওঠানো হয়। তাকে দেবী রূপে কল্পনা করে স্বামীর চিতায় পুড়িয়ে মারা হতো। ভারতবর্ষের
ভারতবর্ষের অনেক শাসক সতীদাহ প্রথা নিষিদ্ধ করার চেষ্টা করেছিল, বিশেষ করে মুঘলরাও এই প্রথা বন্ধ করার প্রচেষ্টা চালায়। বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে হিন্দু স্ত্রীকে সহমরণে বাধ্য করা হতো। বিশেষ করে ধনী লোকের মৃত্যুর সম্পত্তির অধিকার করার লোভে তার আত্মীয়রা তার সদ্য বিধবা স্ত্রীকে ধরে বেঁধে ঢাক ঢোলের শব্দ দ্বারা তার কান্নার আওয়াজকে চাপা দিয়ে তার স্বামীর সাথে চিতায় শুইয়ে পুড়িয়ে মারত। কিন্তু বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে হিন্দুদের কোন স্যার You have to conclude now. ইয়েস স্যার বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে হিন্দুদের প্রভাবে, যাই হোক, বিভিন্ন কারণে রাজা রামমোহন রায় লর্ড উইলিয়াম বেন্টিং এর সাহায্যে এই সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। ধন্যবাদ স্যার। Okay, thank you all the paper presenters. হ্যাঁ হ্যালো সুভাষ, হ্যাঁ বলো বলো সুভাষ, হ্যাঁ বলো বলো। হ্যাঁ সুভাষ, আমি একটু বলতে হ্যাঁ চাই। ডেফিনেট আমি মানে আমি কিছু বলতে চাই, আমি চাই যে আমি বলি। হ্যাঁ, তার মানে তোমার কাছে আমি পারমিশন নিয়ে নিচ্ছি বলার জন্য। শোনা যাচ্ছে সুভাষ দা? একদম 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 হ্যাঁ শোনা তো যাচ্ছে। আমি সব পেপারই শুনলাম, খুব মন দিয়ে শুনলাম। তো আমার ভীষণই ভালো লাগলো। আমার মনে হলো যে আজকে এখানে উপস্থিত থেকে আমি নিজেও অনেক কিছু শিখলাম, অনেক এনরিচ হলাম, অনেক মানে ইনফরমেশন গ্যাদার করলাম। তো আমার কিছু জিনিস যেটা মনে হচ্ছে আমার বলার আছে। তো প্রথমেই আমি চাই যে যাদের উদ্যোগে এই ওয়েবিনার হয়েছে তাদেরকে একটা ধন্যবাদ জানাতে চাই আন্তরিকভাবে। তো প্রথমেই আমি এগরা সারদা শশীভূষণ কলেজ যৌথভাবে বর্ধমান সংযোগ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং আমি আমার ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার ভাতৃপ্রতিম ডক্টর সচিদানন্দ রায়, ডক্টর সৌমেন রয় এবং ডক্টর রুদ্রপ্রসাদ রায়কে। তো ওদের উদ্যোগে এই ধরনের একটা ওয়েবিনার, মানে আমার তো মনে হয়েছে এত নেগেটিভিটির মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, এত মানে অস্থিরতা, এইভাবে থমকে যাওয়া একটা পরিস্থিতি, এত এই প্যান্ডেমিক সিচুয়েশন, এখানে আমার মনে হয় এই আধুনিক বাংলার রূপকারদের নিয়ে আমাদের যে আলোচনা সচক্র বা এই যে ওয়েবিনার আমার ভাইরা অ্যারেঞ্জ করেছে, আমার মনে হয় এটা আমাদের আলোর পথ দেখাবে, মানে আমাদের এগিয়ে যাওয়ার জন্য বা আমাদের এই থমকে যাওয়া পরিস্থিতিকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবে। তবে একটা নয়, আমার মনে হয় শয়ে শয়ে এরকম যদি ওয়েবিনার আমরা করতে পারি, সবাই মিলে যদি এগিয়ে আসি, তাহলে আমরা হয়তো একটা নতুন পথের দিশা দেখতে পাবো এই সিচুয়েশন ওভারকাম করার জন্য। তো আজকে আমি যেটা বলতে চাই, মানে আমি যেভাবে আর কি শুনলাম বা আমার যে মনে হয়েছে সেখান থেকে আমি রামমোহন রায় সম্বন্ধে, মানে আমি রামমোহন রায় সম্বন্ধে যেগুলো শুনে মনে হয়েছে আমার, আমি যেটা বুঝতে পারলাম, অনেকেই এই প্রেস রেগুলেশন অ্যাক্ট বা রামমোহনের সোশ্যাল জাস্টিস এগুলো নিয়ে অনেকেই অনেক কিছু বলেছেন। মানে সমাজ সংস্কারক হিসেবে তো অনেকটাই দেখলাম, বিদ্যাসাগরকেও দেখেছি, রামমোহনকেও দেখেছি। তো আমার যেটা মনে হয়েছে, আমি জানি না আমি কতটা ঠিক, সুভাষ দাকে বলছি আমি কতটা ঠিক আমি জানি না, তুমি ভালো বুঝতে পারবে আমার থেকে। তো আমার মনে হয়েছে এখানে জনমত, মানে পাবলিক ওপিনিয়নের যে ব্যাপারটা, জনমতটাকে আমার মনে হয় আরেকটু হাইলাইট করা যেত। যে জনমত বলতে আমি যেটা বোঝাতে চাইছি যে সংবাদপত্রের স্বাধীনতা স্বীকৃত হলে জনমত যে সুষ্ঠুভাবে গঠিত বা প্রকাশিত হবে বা জনগণের অভিযোগ বা অসন্তোষ সেই সময় তৎকালীন সমাজে যে অসন্তোষ অভিব্যক্তি লাভ করবে, সেটাই তো রামমোহন মানে প্রেস রেগুলেশন অ্যাক্ট বা তার সংবাদপত্রের স্বাধীনতার মধ্যে বলেছিলেন। তো আমি জনমত কথাটা কিন্তু শুনতে চেয়েছিলাম। তো আমার জানি না আমি কতটা ঠিক, আমি তাও আমার যেটা মনে হয়েছে আমি বললাম। আর সোশ্যাল জাস্টিসের ক্ষেত্রে যেটা আমি দেখলাম, আমি সবাই যখন পেপার প্রেজেন্ট করলো আমি কিছু কিছু জিনিস নোট ডাউন করেছি।
যেখানে আমি কুসংস্কারের বিরুদ্ধে রামমোহন রায়কে শিক্ষার প্রসারে সমকালীন হিন্দু সমাজে যে ধর্মীয় পবিত্রতার নামে যে ঐশাচিক সহমনন প্রথা সেটা রদ করার জন্য বিশেষভাবে উদ্যোগী রামমোহনকে আমরা দেখেছি। তো এখানে আমার যেটা মনে হয়েছে স্ত্রী শিক্ষার বিষয়টা মানে এতটাই প্রাসঙ্গিক এই কারণে যে মানে শিক্ষা যেহেতু আমাদের প্রগতির ধারক বাহক, আমি মনে করি যে শিক্ষাই আমাদের এগিয়ে নিয়ে যায়। তো সেই সময় রামমোহন বা বিদ্যাসাগর দুজনে, রামমোহন বিদ্যাসাগর দুজনের কথাই আমরা বলতে পারি যে এই স্ত্রী শিক্ষার কথা ওনারা বলেছিলেন বা স্ত্রী শিক্ষার জন্য ওনারা উদ্যোগ গ্রহণ করেছিলেন বলেই যে সেই সময় মেয়েদের প্রগতির পথ মানে মেয়েরা প্রগতির পথ দেখেছে বা এই অজ্ঞতাজনিত যে অন্যায় অবিচার তার মুখোমুখি দাঁড়াতে সাহায্য করেছে শিক্ষা। মানে যেটা আমরা এখন হয়তো ওমেন এম্পাওয়ারমেন্ট বা নারীর ক্ষমতায়ন অনেক কিছুই বলছি বা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি, আমার মনে হয় যে সেই সময়ের তদানীন্তন সমাজের এই দুই মহান ব্যক্তিত্বের এই যে নারী শিক্ষার প্রচার বা স্ত্রী শিক্ষার জন্য যে এই উদ্যোগ, আমার মনে হয় এই দিক থেকে দেখতে গেলে এখনকার সাথে এটা এতটাই প্রাসঙ্গিক, মানে আমার মনে হচ্ছে খুবই রেলিভেন্ট বলে মনে হয়েছে। আর একটা বিষয় আমি আর বেশি বলবো না, আর একটা বিষয় আমার যেটা মনে হয়েছে যে রুল অফ ল, মানে রামমোহনের আইনের অনুশাসনের বিষয়টা, আমার মনে হয় এটা তুমি আরো ভালো বলে দিতে মানে বোঝাতে পারবে আমার থেকে। কিন্তু আমার মনে হয়েছে যে ওই আইনের দৃষ্টিতে সাম্য, আইনের দৃষ্টিতে সাম্য যে বিষয়টা, রুল অফ ল এর যে বিষয়টা, এটা কিন্তু রামমোহন রায় চেয়েছিলেন যে আমাদের ভারতীয়দের যেন প্রকৃত অর্থে যে আইনের দৃষ্টিতে সাম্য সেই নীতিটা যেন আমাদের ভারতীয়দের ক্ষেত্রে কার্যকর হয়। সেক্ষেত্রে ওখানে হয়নি, যেটা প্রচন্ড অসুবিধা ছিল। আর এটার জন্যই কিন্তু রামমোহন রায় উদ্যোগী হয়েছিলেন এই রুল অফ ল প্রতিষ্ঠার জন্য, প্রকৃত সাম্য প্রতিষ্ঠার জন্য। এক কথায় আমরা বলতে পারি যে ব্যক্তি ও সমাজের যথার্থ মুক্তির জন্য সর্বপ্রকারে উদ্যোগ গ্রহণ করেছিলেন রামমোহন রায় এবং বিদ্যাসাগর মহাশয়। তাহলে মানে আমার যেটা মনে হয়েছে যে বিদ্যাসাগরের ক্ষেত্রে ট্র্যাডিশনাল মডার্নাইজার, আমি পুরো সেমিনারটা শুনেছি যেখানে এই টার্মটা আমার ভীষণ মনে মানে দাগ কেটেছে, ট্র্যাডিশনাল মডার্নাইজার বিদ্যাসাগরকে বলেছেন। আমার মনে হয় যে এটা সত্যি খুব প্রাসঙ্গিক, বা আজকে সেমিনারে এই ওয়েবিনারের যে টপিক সেটা কিন্তু আজকের দিনে এবং এটা আরো মানে বিগত দিনেও এটা প্রাসঙ্গিক ছিল, এখনো প্রাসঙ্গিক আছে এবং আমার মনে হয় ভবিষ্যতেও আমাদের এই আধুনিক ভারতের উপকাররা প্রাসঙ্গিকই থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ সঙ্গীতা, আমার কাজটা অনেকটাই সহজ হয়ে গেল। আমি আর সময় নেব না, কারণ আমরা একেবারেই শিডিউলের বাইরে চলে গেছি। এখানে যে কটা পেপার প্রেজেন্টেড হয়েছে তার মধ্যে অলমোস্ট 50-50 হচ্ছে রামমোহন এবং বিদ্যাসাগরকে নিয়ে। রামমোহনের রাজা রামমোহন রায়ের উপরে আলোচনা করতে গিয়ে অনেকেই মানে যারাই আলোচনা করেছেন তারাই মোটামুটি একটা আদর্শ সমাজ কি করে তৈরি হতে পারে যেখানে ঘুণ ধরা, কুসংস্কারাচ্ছন্ন এবং অত্যন্ত অসাম্যে ভরা বৈষম্যপূর্ণ একটা সমাজকে কি করে একটা নতুন একটা সমাজে উত্তীর্ণ করা যায় সেই দিকটা অনেকেই ফোকাস করেছেন। তার মধ্যে লিবার্টির ধারণাটা এসছে, হিউম্যানিজম এসছে, প্রেসের ফ্রিডমের কথা এসছে, সেকুলারিজমের কথা এসছে। অন দি আদার হ্যান্ড যারা বিদ্যাসাগরকে নিয়ে আলোচনা করেছেন তারা কিন্তু সমাজ সংস্কারের জায়গাটা বেশি গুরুত্ব দিয়েছেন, বেশি করে বলতে চেয়েছেন নারীর নির্যাতনের কথা, বলতে চেয়েছেন শিক্ষা প্রসারের কথা, এবং শিক্ষার মধ্যে দিয়ে বিদ্যাসাগর যে তিনি বাঙালি সমাজের তথা ভারতবর্ষের সমাজের উন্নতি সাধন ঘটাতে চেয়েছেন সেই জায়গাগুলোই ছিল মূল আকর্ষণের জায়গা। তো এই সেশনে আমি আর বলছি না, এই সেশনে চেয়ার করতে পেরে সত্যি আমাকে নিজেকে গর্বিত বলে মনে হচ্ছে, সম্মানিত বলে মনে হচ্ছে। আমি এগরা শশীভূষণ কলেজের কাছে সত্যি কৃতজ্ঞ যে আমাকে এই সেশনে তো এক্সপার্টের সামনে, রিসোর্সফুল পার্সনের সামনে তাদের প্রেজেন্টেশনকে আমি শেয়ার করতে পেরেছি। সো আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ অবশ্যই রুদ্র এবং সৌমেন তথা সচিকে, যারা মনে করেছে যে এই আলোচনা চক্রে আমার চেয়ার করাটা হয়তো কিছুটা ওয়ার্থ ফাইল হলেও হতে পারে। সো প্রত্যেককে আমার তরফ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
তবে পরিশেষে এইটুকুটা বলি যে চেয়ার হিসাবে আমারও কিছু লিমিটেশন থাকে। তো আপনাদের এত সুন্দর সুন্দর আলোচনা ছিল যেগুলোকে আমাকে থামাতে ইচ্ছে করছিল না, কিন্তু সময়ের অভাবে আমাকে থামাতে হয়েছে, সেই জন্য আমাকে মার্জনা করবেন। প্রত্যেকটা আলোচনার পরে একটা প্রশ্ন উত্তর পর্ব থাকা উচিত, কিন্তু সময় নেই। আর প্রশ্ন উত্তর পর্বটাকে আমি স্টপ করে দিলাম অর্গানাইজারদের পক্ষ থেকে। এবারে রুদ্র অথবা সৌমেন, তোমাদের দায়িত্ব বাকি প্রোগ্রামটাকে কন্টিনিউ করা। থ্যাংক ইউ সো মাচ। Thank you very much, Dr. Subhash Singh Rai and Professor Sangeeta Mukherjee. Both of you performed a brilliant job and performed very efficiently your chair and session the chairmanship. So we are highly grateful to you. Thank you very much again, Subhasda and Sangeeta-ji. Now I request Dr. Deepak Kumar Tamili, Principal of Egra SSB College and President and also Chief Patron of the seminar, to say something about the session or about the whole seminar. Please, Principal Sir, Dr. Tamili. গুড আফটারনুন। আমি গতদিন চেয়ার করেছিলাম, আজকে থাকতে পারিনি, কারণ টোটাল প্রোগ্রামটা রুদ্র বা সৌমেন বাবু করেছেন। আমি প্রথমেই আমাদের সঙ্গে যারা জয়েন্ট ছিলেন, বারওয়ান সংযোগ হিউম্যান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং আমার এগরা এসএসবি কলেজের অল সায়েন্স ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই। এই জন্য তাদের আনটায়ারিং এফোর্ট ফর লাস্ট 10 or 15 days তারা ফুল কোঅপারেশন করা, শুধু তাই নয়, এই প্রোগ্রামকে কমপ্লিট করার জন্য তাদের যেভাবে পরিকল্পনা মাফিক কাজ করেছে সেটা আমার কাছে সত্যি তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আই কনগ্রাচুলেট and express my thanks and regard Professor Sumit Mukherjee, Professor S.P. Basu, Professor Khokon Kumar Bhatt, Professor Gauri Shankar Nath, Mohammad Abbasullah Sikandar, and today's chairperson Professor Subhash Sinha Rai and Professor Sangeeta Mukherjee. এবং আজকের যারা পেপার প্রেজেন্ট করেছেন, গতদিন যারা পেপার প্রেজেন্ট করেছেন, আমি লাস্টলি জয়েন করার সময় শুনতে পাচ্ছিলাম সুভাষ সিনহা রায়ের বক্তব্যে যে প্রত্যেকের পেপার খুবই খুবই মূল্যবান এবং সেটা আমাদের স্টুডেন্ট বা রিসার্চার বা আমাদের যারা একাডেমিশিয়ান প্রত্যেকের কাছে এটা খুবই গ্রহণযোগ্য এবং খুবই তারা তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন। শুধুমাত্র আমরা বিদ্যাসাগরের জন্মদিন বলে এটা নয়, আমরা এইভাবে ধারাবাহিক ভাবে যদি আমরা এই ধরনের ওয়েব না হোক, আজকে একটা অতিমারীর যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিটাই মূল উপলক্ষ নয়। আমরা বিশেষ করে আমার কলেজ অল সায়েন্স ডিপার্টমেন্ট বিভিন্ন রকম বিভিন্ন প্রোগ্রাম করে, সে শুধুমাত্র সেমিনার নয়, কুইজ কম্পিটিশন, পাবলিকেশন, ম্যাগাজিন, বিভিন্ন ক্ষেত্রে এবং রিসার্চ আর্টিকেল তারা পাবলিশ করে। এমনকি রুদ্র বা অন্যান্য আমাদের স্যারেরা বিভিন্ন বইও পাবলিশ করেছে, ISBN, ISSN এর বই পাবলিশ করেছে। যে কোনো উপায়ে যে কোনো ছাত্র এবং রিসার্চার যদি কোনো রকম একাডেমিক অ্যাক্টিভিটিস দেখায়, সেটা কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অনেক অনেক হেল্পফুল। আবার আমি প্রত্যেককে আজ এবং কাল এই দুদিন যারা এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছেন, পার্টিসিপেট করেছেন, পেপার প্রেজেন্ট করেছেন, রিসোর্স পার্সন, প্রত্যেককেই কলেজ পরিচালন সমিতি পক্ষ থেকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ প্রিন্সিপাল স্যার ডক্টর দীপক কুমার তামিলি। এবার শেষে আমার একটা দায়িত্ব রয়েই যায় অর্গানাইজিং কমিটির জয়েন্ট কনভেনার হিসাবে, যে ভ্যালিডেক্টরি সেশনে একটা ধন্যবাদ জ্ঞাপনের পর্ব। তো প্রথমেই আমি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই
আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয় ডক্টর দীপক কুমার তামিলিকে, যার অপরিসীম সহযোগিতা এবং যার কন্টিনিউয়াস এফোর্ট এবং আমাদের উৎসাহ প্রদান না করলে আমরা কিন্তু এই আজকের দুদিনের যে আন্তর্জাতিক ওয়েবিনারটাকে আমরা সাকসেসফুল করতে পারতাম না। এরই সাথে সাথে আমি ধন্যবাদ জানাই আমার বিভাগের অন্যান্য যারা সহকর্মী রয়েছেন, আমার বিভাগীয় প্রধান অধ্যাপক বিমল নারায়ণ নন্দ, আর আরো দুজন আমাদের যে সহকারী অধ্যাপক আছেন, অধ্যাপক শ্যামসুন্দর মাহাতো, অধ্যাপক শ্রীকান্ত মণ্ডল এবং বাকি যারা আমাদের স্যাক হিসেবে যুক্ত রয়েছেন, অধ্যাপক গৌর গোপাল কর, জয়দেব জানা এবং গৌতম আচার্য মহাশয়। আর যাদের সহযোগিতা ছাড়া আজকের সেমিনারটা কোনোভাবেই আমরা সাকসেসফুলি কমপ্লিট করতে পারতাম না বা একটা গ্র্যান্ড সাকসেসে আমরা পরিণত করতে পারতাম না, সেটা তারা হচ্ছে যে বর্ধমান সংযোগ হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি এবং এই ওয়েলফেয়ার সোসাইটি দুই কর্ণধার ডক্টর সচ্চিদানন্দ রায় এবং ডক্টর সৌমেন রায়কে আমার আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। এরই সাথে সাথে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের যে সমস্ত রিসোর্স পার্সন বা ডিগনিটারিজরা রয়েছেন তাদেরকে। প্রথমে ডক্টর সুমিত মুখার্জি, প্রফেসর কল্যাণী ইউনিভার্সিটি, মোহাম্মদ আবু সালাহ সাকেন্দার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জগন্নাথ ইউনিভার্সিটি, ডক্টর খোকন কুমার বাগ, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এছাড়াও ডক্টর শিবাজি প্রতিম বাসু, Professor, Department of Political Science and Dean, Faculty Council for Postgraduate Studies in Arts and Commerce, Vidyasagar University. Dr. Gauri Shankar Nag, Professor and HOD, Department of Political Science, Sidhu Kano Birsa University. এবং ডক্টর কৌশিক ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, বাঁকুড়া ইউনিভার্সিটি, যারা আমাদের সঙ্গে থেকেছেন এবং তাদের মূল্যবান বক্তব্য বিশ্লেষণের মধ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করেছেন। আমরা সকলেই ঋগ্ধ হয়েছি, আমরা সকলেই মুগ্ধ হয়েছি এনাদের বক্তব্যের মধ্যে দিয়ে। আমরা প্রচুর জ্ঞান, অভিজ্ঞতা এবং তথ্য সঞ্চয় করতে পেরেছি এবং আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই এবং শুভেচ্ছা জানাতে চাই এই আমাদের যে গত দুদিনের যে পেপার প্রেজেন্টেশন পর্বের যারা সভাপতিত্ব করেছেন, চেয়ারম্যানশিপ করেছেন, ডক্টর সুমন মুখার্জি, সহকারী অধ্যাপক TLH মহাবিদ্যালয় মল্লারপুর বীরভূম, প্রফেসর গার্গী সেনগুপ্তা, সহকারী অধ্যাপক ছাপড়া বাঙালজি মহাবিদ্যালয়, ডক্টর সুভাষ সিনহা রয়, অ্যাসোসিয়েট প্রফেসর কুজিরিপাড়া কলেজ এবং প্রফেসর সঙ্গীতা মুখার্জি, সহকারী অধ্যাপক লাভপুর কলেজ। এনাদের নিরন্তর সহযোগিতা এবং তাদের আন্তরিক কি বলবো, তাদের আন্তরিকতা ছাড়া আমাদের এই প্রোগ্রামটাকে আমরা সাকসেসফুলি সম্পাদন করতে পারতাম না, কমপ্লিট করতে পারতাম না। এরই সাথে সাথে আমি গত দুদিন ব্যাপী যত পেপার প্রেজেন্টার, পার্টিসিপেন্ট, ছাত্র ছাত্রী, আমাদের কলিগস এবং বিভিন্ন রিসার্চার যারা রয়েছেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, কর্ণাটক, আসাম, ত্রিপুরা, তারপরে আপনার কেরালা, গোটা সমগ্র দেশব্যাপী যে আমাদের অনুষ্ঠানে পার্টিসিপেন্টরা অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের যে আমাদের গত দুদিন ব্যাপী ওয়েবিনারের যিনি প্রেসিডেন্ট ছিলেন, সেই আমাদের কলেজের প্রিন্সিপাল ডক্টর দীপক কুমার তামিলির অনুমতি সাপেক্ষে আজকের গত দুদিনের যে ওয়েবিনার এখানেই শেষ করছি। ধন্যবাদ। রুদ্র টেকনিক্যাল সাপোর্ট হ্যাঁ, এবং সত্যি আর একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, যাদের মানে খুবই লজ্জিত তার জন্য, যাদের সহযোগিতা ছাড়া আমাদের এই অনুষ্ঠানটা কোনোভাবেই সম্পাদন করা সম্ভব হতো না, সেই টেকনিক্যাল সাপোর্টে আমাদের রয়েছে সুমন্ত বেসরা এবং আরেকজন, এবং দুজনের চূড়ান্ত সহযোগিতা এবং মানে এফোর্টলেস একদম ব্যাপার। তারা একদম সকাল থেকে রাত্রি অবধি গত 10 দিন ব্যাপী যে খাটছে, সমস্ত কিছুতে আমাদের সহযোগিতা করছে। তো সেজন্য আমি এদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের এগরা কলেজ তথা সংযোগ ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে টেকনিক্যাল সাপোর্ট স্টাফদের আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং ধন্যবাদ। থ্যাংক ইউ।